9 to 5 জব যারা করে, তো একজন জব হোল্ডার আর একজন ফ্রিল্যান্সার, এদের মাঝে আসলে ডিফারেন্সটা কি? আমরা না বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা পারফেক্ট, আমরা কোন কাজটা এনজয় করব। আমি ব্যবসাও করেছি, ফ্রিল্যান্সিংও করেছি, নিজের এজেন্সিও খুলেছি, আবার জবও করছি। পড়াশোনার পরে চাকরি করতে হবে। এই চাকরি জিনিসটা আসলে এমনভাবে মাথায় ঢুকিয়ে ফেলা হয় যে অন্য কিছু যে এক্সপ্লোর করবে, কেউ ব্যবসায় স্টার্ট করবে, ডিমোটিভেট করা হয়। একটা কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর দেখতে হবে যে আমি পারছি কিনা। পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না, ভালো লাগছে না, ছেড়ে দাও। যে একটা মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য যে রিসার্চ করতে হয়, প্রপার একটা প্রসিডিওর আছে, এগুলো কিছু জানি না। আমি অ্যাকাউন্ট খুলে বসে আছি আর ভাবি যে কাজ আসে না কেন। তো আসলে দুইটা এখানে স্কিল লাগে, একটা হলো কাজ পারা, একটা হলো কাজ পাওয়া। ম্যাক্সিমাম ফেলিয়ার একটা কারণেই হয় যে এখনকার ইয়াং জেনারেশন আসলে এক্সপ্লোর করতে চায় না। মানুষের মাথায় জাস্ট এটাই থাকে, ফ্রিল্যান্সিং করবো, ফাইবার আপওয়ার্কে যদি আমি নিজের প্রোফাইল দাঁড় করাইতে না পারি তাহলে আমার জীবন বৃথা। সো আমি ফাইবারে এন্ট্রি নেওয়ার 3 মাস পরে ফাইবারের প্রথম $5 একটা অর্ডার পাই। আমরা যদি আউট অফ দ্য বক্স থিঙ্কিং করি তাহলে স্টুডেন্টের বেশি বেনিফিটেড হবে। ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা, যেটা করি SRDMIT-তে, আমি যেটা চেষ্টা করি যে আমার এই সবগুলো নলেজ আমি চেষ্টা করি যে সবাইকে দেওয়ার জন্য। সো আমাদের এমন কোনো কিছু শিখতে হবে, এমন কোনো কিছু শেখাতে হবে যেটা আগামী 3 বছর, 5 বছর, 10 বছর জন্য আমাদের ক্যারিয়ার ফিক্সড। যেমন অন্যরা কোর্সে ফোকাসড, তো আমরা কোর্সের পাশাপাশি আমাদের বেশি ফোকাসড হলো সাপোর্টে। ফাইবার সার্চ বক্সে জাস্ট আপনি সার্চ করবেন ফেসবুক, ফাইবার সাজেশন জানায় দিবে যে ফাইবারে কী কী সার্চ হয়। এবছর আমার $15,000 একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। সো এটা মনে হয় আমার লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট ক্যান্সেল, যে 15 লাখ টাকার একটা প্রজেক্ট ক্যান্সেল হওয়া। আমি মনে করি ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে রাস্তাটা, সেটা ঢালু রাস্তা। হয় দৌড়াইতে হবে, নয় আপনার হাঁটতে হবে। বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর বর্তমানে ভিডিও এডিটিং, এই 4টা ট্রেন্ডিং আছে। আমাদের সবসময় ফ্রি, আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারবো, আবার কোনো সময় ফ্রি না, যে কোনো সময় কাজ আসতে পারে। দুইটাই আমাদের লাইফে আছে। $250 নিচে কোনো ক্লায়েন্টের সাথে আমি কাজ করি না। সর্বনিম্ন যদি কোনো রেগুলার ক্লায়েন্ট থাকে তাহলে $200। তো আমার 3টা ক্লায়েন্ট থেকে দেখা গেছে অলমোস্ট 6 ডিজিটের মতো চলে আসে। বাংলাদেশে ওয়ান অফ দ্য বিগেস্ট আপনি একটা বিজনেস দাঁড় করায় ফেলতে পারবেন যদি ডিজিটাল মার্কেটিং, যেটা আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন, সেটা যদি নিজের ব্যবসায় কাজে লাগান। ওয়েলকাম টু SRDMIT পডকাস্ট এপিসোড 3। আজকে আমরা আপনাদেরকে শোনাবো এমন কিছু অবিশ্বাস্য সফলতার গল্প যা আপনাকে ভাবাতে শেখাবে আমি পারবো কি। সো আজকে আমাদের সাথে আছে শাইখ আহমেদ স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি, আপনি ভালো আছেন? জি ভালো আছি। নিজেকে কি হিসেবে পরিচয় দিতে বেশি পছন্দ করেন? আমার নিজেকে পরিচয় দিতে সবচেয়ে বেশি কমফোর্টেবল ফিল করি অ্যাজ এ ফ্রিল্যান্সার। অ্যাজ আ ফ্রিল্যান্সার, সাকসেসফুল ফ্রিল্যান্সার, রাইট? মোটামুটি। আচ্ছা, তো একজন ফ্রিল্যান্সারের লাইফটা আসলে আমি যদি বলি যে দিনটা কিভাবে শুরু হয়? আমাদের দিনটা শুরু হয় উল্টাভাবে। সাধারণ মানুষ সকালে উঠে রাতে ঘুমায়, আমরা হলাম রাতে জাগি, সকালে ঘুমাতে যাই। কারণ আমাদের ক্লায়েন্ট যারা, আমাদের যাদের সাথে আমরা কাজ করছি, তারা সাধারণত বাইরের দেশের হয়, স্পেশালি USA, কানাডা, UK এরকম কান্ট্রির। তো তাদের সাথে আমাদের 6 ঘন্টা 12 ঘন্টার টাইম ডিফারেন্স। সো যার কারণে আমাদের দিনটা রাত থেকে শুরু হয়, দেন আমরা সকালে আমাদের মানে আপনি হচ্ছে সকালে ঘুমাতে যান? হ্যাঁ, আমরা সকালে ঘুমাতে যাই। তাহলে এরকম প্রতিদিন কতক্ষণ ঘুমানো হয় আপনার? প্রতিদিন মিনিমাম আমাদের ঘুমানো হয় 4 থেকে 6 ঘন্টা, আর ম্যাক্সিমাম যদি ঘুমাই তাহলে 8 ঘন্টা। যেটা আসলে মিনিমাম ঘুমানো উচিত 8 ঘন্টা, সেটা হচ্ছে আপনার ম্যাক্সিমাম টাইম। জি। আচ্ছা, সো এই যে আপনি নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে পরিচয় দিতে খুব পছন্দ করেন, এই ফ্রিল্যান্সিংয়ের জিনিসটা আসলে আপনার মাথায় আসলো কিভাবে? আচ্ছা, ফ্রিল্যান্সিং নিয়ে আসলে আমি এখন থেকে 10-12 বছর আগেই শুনতাম, কিন্তু কখনো জানতাম না কীভাবে কী করতে হয়। যখন আমি 9-10-এ পড়ি তখন আমার ফার্স্ট ইন্টারনেট আসে, আমি ব্যবহার শুরু করি। তো 9-10-এ তখন আমি যখন এই জিনিসগুলো দেখতাম যে বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গায় প্রমোট করা হচ্ছে, প্রথম ফ্রিল্যান্সার ওয়ার্ডটা মানুষের সামনে আসতেছে, তো তখন আমি আসলে তেমন কিছু বুঝিনি। আচ্ছা ভাইয়া, আপনি যেহেতু একজন ফ্রিল্যান্সার, তো এই যে 9 to 5 জব যারা করে, তো একজন জব হোল্ডার আর একজন ফ্রিল্যান্সার, এদের মাঝে আসলে ডিফারেন্সটা কি? কোন কাজে আসলে বেশি মজা? আচ্ছা, এটা ডিপেন্ড করে যে আপনার প্যাশনটা কি, আপনি কি পছন্দ করেন। যে জব পছন্দ করে তার জন্য আসলে জবই ঠিক আছে। আর যে একটু মুক্ত পেশাজীবী হইতে চায়, মানে কারো আন্ডারে কাজ করতে চায় না ডিরেক্টলি, নিজের মতো সময় মতো কাজ করতে চায়, নিজের লোকেশন ঠিক করে কাজ করতে চায়, তাদের জন্য ফ্রিল্যান্সিং পেশাটা ঠিক আছে। যেমন আমি অ্যাজ এ ফ্রিল্যান্সার, আমি এমনও হয়েছে আমি ট্রেনে কম্পিউটার খুলে কাজ করতে হয়েছে, আমি বাসে কম্পিউটার খুলে কাজ করতে হয়েছে, আমার ক্লায়েন্টের সাথে আমি সেন্ট মার্টিন যে কথা বলছি, সাজেকে যে কথা বলছি, কক্সবাজারে থাকা অবস্থায় দেখা যাচ্ছে ক্লায়েন্টের সাথে আমার কমিউনিকেট করতে হয়েছে। সো এই যে আমি ট্রাভেল করতে পারতেছি, কাজও করতে পারতেছি, এই ফ্যাসিলিটিটা কিন্তু আমাকে জাস্ট ফ্রিল্যান্সিং পেশায় থাকার জন্য আমি পাচ্ছি।
যে 8টা to 5টা জব করে তার লাইফটা একটু ভিন্ন। সে দেখা যাচ্ছে 8টা থেকে 5টা জব করবে, তারপর সে যে টাইমটা আছে সেই টাইমের মধ্যে তার ফ্রি টাইমটা কাটাতে হচ্ছে, অথবা শুক্রবারে উইকেন্ডে কাটাতে হচ্ছে। আমার কোনো উইকেন্ড নাই, আমি সবসময় কাজ করি, আবার সবসময় আমার ভ্যাকেশন। সো এই জন্য আমি এই লাইফটা নিজে চুজ করছি, কারণ এই লাইফটা আমার পছন্দ। যারা এরকম টাইপের লাইফ পছন্দ না তাদের জন্য কিন্তু জব ঠিক আছে। সো এই দুইটা হলো পছন্দের উপর ডিপেন্ড করে। তো এইটাই আর কি, এটা আমার দিক থেকে এক্স্যাক্টলি রাইট। এরকম অনেকেই আছে বলে যে না, ফ্রিল্যান্সিং সারা রাত জাগতে হবে, সারা রাত ল্যাপটপের সামনে বসে থাকতে হয়, সারাক্ষণ ল্যাপটপ নিয়ে বসে থাকতে হয়, কোনো ছুটি নাই, কিছু নাই। এই জন্য না ওরা গিভ আপ করে। তো এই জিনিসটা ওদের মধ্যে আসলে কেন আসে? আচ্ছা, এখানে আসলে ভুল মানুষকে দিয়ে যদি ভুল কাজ করাতে যাই তাহলে কিন্তু আসলে ভুলই হবে, তাই না? তো যে 8টা থেকে 5টা জবের জন্যই তার মন টানছে, কিন্তু সে জাস্ট দেখছে যে ফ্রিল্যান্সিং করলে টাকা বেশি পাওয়া যায়, সে এই পেশাতে জোর করে নিজেকে যুক্ত করতে চেষ্টা করতেছে, সে সার্ভাইভ করতে পারবে না। আমরা কিন্তু যখন একটা মুভি এনজয় করি, কখন রাত কখন দিন এগুলো কিন্তু আমরা ভাবি না। একটা টিভি সিরিজ সারা রাত জেগে দেখতে পারি, কিন্তু যখন কাজের ব্যাপার আসে তখন করতে পারি না, কারণ কাজটায় মজা পাচ্ছি না। আমি মজা পাই, যার কারণে রাত জাগতে আমার সমস্যা হয় না। যে মজা পাবে তার দেখা গেছে 8টা থেকে 5টা জব করতে কোনো সমস্যা হবে না। সো যে যেইটাই মজা পাচ্ছে, সো এটা আসলে ভুল জিনিসটা। আমাকে কেউ যদি হঠাৎ করে ডাক্তার বানিয়ে দিতে চায় ফোর্স করে, তাহলে কিন্তু আমি হইতে পারবো না। যদি আমি ডাক্তারি পাশও করি, আমি ভালো ডাক্তার হইতে পারবো না। ফ্রিল্যান্সিংটা অন কাইন্ড অফ সেম, সবার দ্বারা সব কিছু সম্ভব না, ফ্রিল্যান্সিংটাও সবার সম্ভব না। সো যে আসলে ফ্রিল্যান্সিংয়ে নিজের প্যাশনটা খুঁজে পাবে, সে এই ভালো লাগাটা কাজ করবে, নট জাস্ট টাকার জন্য, তার ভালো লাগে বলে এই কাজটা করছে, সে ঠিকই রাত জাগা দিন জাগা এইগুলা নিয়ে তার কোনো প্রবলেম কখনোই সে ফেস করবে না। এই যে ম্যাক্সিমাম ব্যর্থতা কিন্তু এখান থেকেই আসে, যে আমরা না বুঝতে পারি না যে আমাদের জন্য কোনটা পারফেক্ট, আমরা কোন কাজটা এনজয় করব, কোন জিনিসটা আমরা এনজয় করবো। সেটা পড়াশোনার ক্ষেত্রেও হতে পারে। অনেকে দেখা যায় যে ঝোঁকের বসে সিএসসি নিয়ে বসে, কিন্তু পারে না, কারণ ইচ্ছা নাই, ভালো লাগে না। তো এটা আসলে নিজেরা কিভাবে আমরা ডিসাইড করব যে আমার জন্য কোনটা বেস্ট? আচ্ছা, পড়ালেখার ক্ষেত্রে না আমাদের একটা সমস্যা আছে যে আমরা যখন পড়ালেখার সাবজেক্টগুলো চুজ করি তখন আমরা বাবা মার আন্ডারে থাকি। সো যার কারণে সেই জিনিসগুলো আমাদের হাতে সম্পূর্ণ থাকে না, সেই ইন্ডিপেন্ডেন্সটা আমাদের হাতে থাকে না। বাট কাজের ক্ষেত্রে সেটা আমাদের হাতে আছে। আমি ব্যবসাও করেছি, ফ্রিল্যান্সিংও করেছি, নিজের এজেন্সিও খুলেছি, আবার জবও করছি। সো আমি অলমোস্ট সবগুলো সেক্টর এক্সপ্লোর করেছি। এই এক্সপ্লোর যদি কেউ করার সুযোগ পায় সেটা অলরেডি পাবে, কারণ 18 বছর প্লাস হয়ে গেলে বা কেউ ভার্সিটি স্টুডেন্ট থাকলে যখন বাবা মা থেকে দূরে থাকে, সে নিজের ডিসিশনটা নিজে নেয়। সো সে এক্সপ্লোর করার অপশনগুলো পাচ্ছে। সে পড়ালেখার পাশাপাশি চাইলে টিউশন করাতে পারছে, চাইলে ছোটো একটা ব্যবসা করাতে পারছে, সে ফ্রিল্যান্সিং স্টার্ট করতে পারছে বা চেষ্টা করতে পারছে। এই চেষ্টা যখন করবে তখন সে বুঝবে যে তার ভালো লাগে কোনটা। আমি যেহেতু সবগুলো সেক্টরই ঘুরে আসছি, আমি আমার ভালো লাগাটা খুঁজে পাইছি। সেম জিনিসটা ফ্রিল্যান্সিংয়ের মধ্যেও কিন্তু আছে। ফ্রিল্যান্সিং কিন্তু একটা পেশা। এই পেশাটা আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করতে পারেন, ভিডিও এডিটিং নিয়ে করতে পারেন, আপনি গ্রাফিক্স ডিজাইন নিয়ে করতে পারেন। সো আপনি কীভাবে বুঝবেন যে কোনটা নিয়ে আপনার ফ্রিল্যান্সিং করা উচিত? এটাও কিন্তু এক্সপ্লোরের একটা ব্যাপার আছে। আমি এই সেক্টরে অনেক এক্সপ্লোর করেছি। আমার স্টার্টিংটা ডিজিটাল মার্কেটিং দিয়ে হয়েছে, দেন আমি লাস্ট ইয়ারে ভিডিও এডিটিং, তার আগের বছর ওয়েবসাইট ডেভেলপমেন্ট, তার আগের বছর গ্রাফিক্স ডিজাইন, বর্তমানে এআই ভিডিও এডিটিং। সো মোটামুটি প্রতি বছর নতুন কিছু না কিছু আমি শেখার চেষ্টা করছি। চেষ্টা করতে করতে আমি ঘুরে ফিরে এটাই দেখলাম যে দিন শেষে আমার ডিজিটাল মার্কেটিংটাই পছন্দ হয়। কিন্তু আমি যদি সবগুলো এক্সপ্লোর না করতাম, আমার মনে একটা আফসোস থেকে যেত যে আমার হয়তো বা আরও ওয়েবসাইট ডেভেলপমেন্টটা হয়তো আমাদের হওয়ার সুযোগ আছে, অথবা আমি ভালো হয়তো বা ভিডিও এডিটর হইতে পারতাম। কিন্তু আমি যখন এক্সপ্লোর করেছি তখন দেখেছি যে না, আমার মন প্রাণ সব কিছু আসলে মার্কেটিংয়ের মধ্যে আসতেছে। যেহেতু পড়ালেখা মার্কেটিং প্লাস ছোটোবেলা থেকেও কিছুটা বলা যায় মার্কেটিংয়ের দিকে কিছুটা ঝোঁক ছিল, আর বর্তমানে কাজও করছি ডিজিটাল মার্কেটিং। সো এই তিনটার কম্বিনেশনে আমি এখানেই স্টে করার ডিসিশনটা নিই। আচ্ছা, তো আপনার কি মনে হয় যে এই যে ম্যাক্সিমাম ফেইলিয়ার, এই যে এই একটা কারণেই হয় যে এখনকার ইয়াং জেনারেশন আসলে এক্সপ্লোর করতে চায় না, তারা মানে ইজি ওয়ে চুজ করে, যে যেটা একবারে হবে তো হবে, না হলে বাদ? হ্যাঁ, আমি মনে করি এখানে দুইটা জিনিস আছে। প্রথমত হলো এই যে ভুল ডিসিশনটা তারা নেয়, যে তারা এক্সপ্লোর করতে চায় না। আর এক্সপ্লোরের যে অপশনসগুলো বাংলাদেশে, আসলে তাদের পুরোপুরি দোষ দিয়ে লাভ নেই। বাংলাদেশে আসলে এই অ্যাভেলেবেল জিনিসটা কম। বাংলাদেশে এত সহজে এক্সপ্লোর করা যায় না। বাসা থেকে চাপ যে পড়াশোনা করতেছো, পড়াশোনার পরে চাকরি করতে হবে। এই চাকরি জিনিসটা আসলে এমনভাবে মাথায় ঢুকিয়ে ফেলা হয় যে অন্য কিছু যে এক্সপ্লোর করবে, কেউ ব্যবসায়ী স্টার্ট করবে, ডিমোটিভেট করা হয়। ফ্রিল্যান্সিং স্টার্ট করবে, কি সারাদিন কম্পিউটারের সামনে বসে থাকিস, পড়ালেখা কর। এই যে এই কথাগুলো দিয়ে ডিমোটিভেট করা হচ্ছে, এই জিনিসটার জন্য আসলে এক্সপ্লোর করার অপশনটা আমরাই বন্ধ করে দিচ্ছি আমাদের ছেলেমেয়েদের জন্য। এটা একটা প্রবলেম। আর দ্বিতীয়ত হলো, যারা এক্সপ্লোর করতে পারছে তারা কিন্তু ডিসিপ্লিন মেনে আগাতে পারছে না। দেখা গেছে যে তার আজকে ভালো লাগতেছে, এটা 2 দিন করলো, তারপর বলেছে না এটা আমার আর এর থেকে বেশি আমি করবোই না। মানে একটু যে কোর্সটা কমপ্লিট করবে বা ভিডিওটা দেখে শেষ করবে বা একটু প্র্যাকটিস করবে, সেটা না। সে এই কোর্স থেকে ওই কোর্স, ওই কোর্স থেকে ওই কোর্স, এইভাবে শুধু ডাইভার্সিফাই হচ্ছে, কিন্তু কোনোটাই কমপ্লিট করছে না। একটা কমপ্লিট করতে হবে, প্র্যাকটিস করতে হবে, তারপর দেখতে হবে যে আমি পারছি কি না, পারছি না, আমাকে দিয়ে হচ্ছে না, ভালো লাগছে না, ছেড়ে দাও। কিন্তু না,
এই পুরো স্টেপগুলো, যে ছোট ছোট স্টেপগুলো কেউ কমপ্লিট করতে চায় না। দ্যাটস ওয়াই মানুষ ফেলিয়ার হিসেবে সবচেয়ে বেশি এই সেক্টরটায় ফেলিয়ার হয় এবং বলে যে ফ্রিল্যান্সিং ভালো না, ফ্রিল্যান্সিং সেক্টরটা মাত্র 5-10% সাকসেসফুল হয়। কেন হবে না? কারণ ওই 5-10% মানুষ কিন্তু এক্সপ্লোরও করেছে এবং ডিসিপ্লিন তার লাইফে ছিল। আপনি যদি ডিসিপ্লিন হন তাহলে যে কোনো সেক্টরে কিন্তু আপনি শাইন করতে পারবেন। এটা ফুটবলার হোক অথবা ক্রিকেটার হোক, ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক অথবা ফ্রিল্যান্সার হোক। তো এই ডেডিকেশনটাই হচ্ছে মেইনলি থাকতে হবে। আপনার মধ্যে যদি ডেডিকেশনই না থাকে তাহলে আসলে সব জায়গায় ব্যর্থতা আসবে। আচ্ছা, এখন একটু ফেরত যাই আপনার শৈশবকালে। আপনার ছোটকালটা কেমন কেটেছে? আমার ছোটকালটা আলহামদুলিল্লাহ খুবই ভালো কেটেছে। আমি বড় হয়েছি হলো ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে। আমার আব্বু সেখানে আশুগঞ্জ সার কারখানায় জব করতো। তো মিডল ক্লাস ফ্যামিলি যেরকম ছিল আমার ফ্যামিলিও সেরকমই ছিল। আমরা 2 ভাই 2 বোন, মানে আমরা টোটাল 4 ভাই বোন। তবে একটা জিনিস আমি এখানে একটা জিনিস পেয়েছিলাম যেটার জন্য বলা যায় যে আজকে এখানে আমি দাঁড়াতে পারছি, সেটা হলো আমার ফ্যামিলির একটা সাপোর্ট এবং এই টেকনিক্যাল পার্টগুলোতে, এই টেকনোলজির সাথে আমার ফ্যামিলির কিছুটা বলা যায় যে সামঞ্জস্যতা রাখা। আমি যখন ক্লাস 6-এ পড়ি তখন প্রথম আমাদের বাসায় একটা কম্পিউটার আসে। কেন আসে? কারণ আমার বোন তখন ঢাকা ইউনিভার্সিটিতে পড়াশোনা করতো। সেইখানে দেখেছে যে সবাই বিভিন্ন টাইপের কম্পিউটারে মাইক্রোসফট অফিসের কাজ শিখছে। সো সেই কাজটা শিখে আমার আব্বুকে বলে, আমাদের আব্বুকে বলে যে আব্বু এরকম তো একটা বাসায় কম্পিউটার থাকলে ভালো হয়। তাছাড়া আমার বোন হলো আমাদের ভাই বোনদের মধ্যে দ্বিতীয় জন ছিল, আমার দ্বিতীয় বোন, তারপর আমার বড় ভাই, তারপর আমি। সো বলতেছে যে আরও তো 2 ভাই আমার আছে, ওরাও একটু কম্পিউটার হাতে খড়ি হবে। তো এই জিনিসটা যখন তার ডিসিশনটা আব্বুকে জানায়, আব্বু মনে করে যে না এটা একটা ভালো ডিসিশন। তো অল্প বাজেটের মধ্যে একটা মোটামুটি টাইপের একটা কম্পিউটার আমাদের বাসায় আসে। সেই ক্লাস 6-এ আমার কম্পিউটার হাতে খড়ি, 6-এ হাতে খড়ি, 7-এ 8-এ 9-এ 10-এ, এই যে 4টা বছর, এই 4টা বছর আমি তেমন কিছুই করি নাই। মুভি দেখেছি, গান শুনেছি, ফ্রেন্ডের সাথে গেম আদান প্রদান করেছি, দ্যাটস ইট। বাট এই যে কম্পিউটারের হাতে খড়িটা হয়েছে, এইটার জন্য পরবর্তীতে এই টেকনোলজিক্যাল পার্টগুলোতে আমার ইন্টারেস্ট আমার মধ্যে আসে। তারপর আমার ইন্টারনেটের হাতেখড়ি হয় ক্লাস 8-9-এর দিকে। তখন আমি ফার্স্ট ইয়াহু মেইল দিয়ে, এটা আমার ভাইয়ের থ্রুতে হয়। আমার বোন মাইক্রোসফট অফিসে ইন্টারেস্ট ছিল, আমার ভাইয়ের গ্রাফিক্স ডিজাইন ইন্টারেস্ট, আর আমি ডিজিটাল মার্কেটিংয়ে। একটা কমপ্লিট প্যাকেজ। তো তারপর আমি দেখা গেছে যে আমার বোন এটার জন্য কোর্স করছে, আমার ভাই এটার জন্য কোর্স করছে। তো ওই টাইমে আমি তাদের কাজ দেখতাম জাস্ট পাশে বসে চুপচাপ। 6 থেকে 10, আমি তো খুব বেশি বড় না, আমাকে ধরতেও দিত লিমিটেড টাইম, আমি ধরলে নষ্ট হয়ে যাবে এরকম একটা জিনিস বলতো। তো তারপরেও পাশে থেকে জাস্ট দেখতাম, দেখতে দেখতে আমি খুব দ্রুত এটা গ্র্যাব করতে পারতেছি যে এটা কীভাবে কাজ করতেছে, এই জিনিসটা অনেক ফ্যাসিনেটিং। তারপর আমি এটা ব্যবহার শুরু করলাম, তারপর ইন্টারনেট ব্যবহার শুরু করলাম। এবং ইন্টারনেট মানুষের এখন ফোন দিয়ে ব্যবহার শুরু হয়, আমার হয়েছিল কম্পিউটার দিয়ে। আমার ভাই একটা মডেম কিনে, মডেমের সাথে একটা সিম কিনেছিল, জিপির একটা প্যাকেজ ছিল যে 6 মাস প্রতি মাসে 250 MB করে ফ্রি থাকবে ওইটাতে। সেই 250 MB আমার পুরো মাসের বাজেট। এটা আমি আর আমার ভাই দুজন ইন্টারনেটে গুগলে সার্চ করা, ব্লগ পড়া, ফেসবুকে অ্যাকাউন্ট খোলা, জিমেল বা ইয়াহুতে অ্যাকাউন্ট খোলা, এই জিনিসগুলো তখন আমার হাতে খড়ি হয়। তারপর ইন্টারে যখন আমি পড়াশোনা করি, একটা 2 বছরের জুনিয়র ছেলে তখন ওয়েবসাইট ডেভেলপমেন্ট করে, সে মোটামুটি আলি এক্সপ্রেস থেকে তখন টুকটাক নিজের পছন্দের জিনিসপত্র কেনাকাটা করে, পায়োনিয়ার কার্ড দিয়ে তখন টুকটাক এগুলো জানা হয়। কিন্তু এই জিনিসটা কিভাবে জানা হয়, মানে উনি এসে আপনার সাথে শেয়ার করে? না, এটা আসলে হয় কি, আমি ওই যে বিল্ডিংয়ে থাকে, সেই বিল্ডিংয়ের নিচে আমার একটা ফ্রেন্ড থাকে। তো এরকম টুকটাক মানে সবার মুখে মুখে এরকম শুনে যে সে এটা নিয়ে নাকি কাজ করে। তো তারপর একসাথে একদিন নিজে অ্যাপ্রোচ করলাম, জুনিয়র যদিও, তারপর অ্যাপ্রোচ করলাম। কারণ এইসব ক্ষেত্রে আমি জানি যে আপনি যদি ফার্স্ট অ্যাপ্রোচটা না নেন কখনোই আপনি আগে যেতে পারবেন, আপনি পিছিয়ে থাকবেন। সো আমি ফার্স্ট অ্যাপ্রোচ করলাম, তার সাথে কথাবার্তা বললাম, যেহেতু একই এলাকার, কথাবার্তা বলে তার সাথে পরিচয় হলো, তার থেকে এই ব্যাপারগুলো একটু জানলাম, শুনলাম। কিন্তু কথা হলো তখন মানুষ এতটা নলেজ শেয়ার করার মতো ছিল না, প্লাস দেখা গেছে যে সেও ছোট ছিল, এই জিনিসগুলো সে নিজে খুব দ্রুত নিতে পারছে ইন্টারনেট থেকে পড়ে। সে যে গাইডলাইনগুলো আমাকে বলছে, মানে সে শেখানোর মতো অ্যাবিলিটি নাই, সে গাইডলাইন বলছে, সেগুলো শুনে আমার তেমন একটা শিখতে পারিনি। তো তখন আমি ইন্টারে ছিলাম, আমার সামনে এইচএসসি পরীক্ষা, তো এইগুলোর মধ্যে আমি বেশি ইনক্লুডও হই নাই, কারণ ফ্যামিলি থেকে বলতেছে এইচএসসি ভালো করতে হবে, ভালো ইউনিভার্সিটিতে চান্স পেতে হবে। সো আমি ভাবলাম যে এটা মাথা থেকে একটু দূরেই রাখি। তো তারপর আমার ভার্সিটি এক্সাম পরীক্ষা দিলাম, পাবলিক ইউনিভার্সিটিতে চান্স পাইলাম, সেখানে গেলাম। সেখানে যে ফার্স্ট 3 মাসের মাথায় একটা দুর্ঘটনা ঘটলো। আমার খুব পছন্দের, খুবই শখের, আমার আব্বুর বলা যে 1 মাসের স্যালারি দিয়ে একটা ফোন কেনা হয়েছিল, আমাকে গিফট করা হয়েছিল যে তুই যেহেতু ভার্সিটিতে চান্স পাইছিস পাবলিক ইউনিভার্সিটিতে, এটা গিফট হিসেবে। সেই ফোনটা 2.5 মাসের মাথায় আমার থেকে চুরি হয়ে যায়। তো ওই জিনিসটা আমাকে একটা বড় ধাক্কা দেয় যে আমার জাস্ট এইটা না যে অ্যামাউন্ট কত, এটাও না যে ফোন কত, এটা আপনার কাছে অনেক ভ্যালুয়েবল একটা, এটা আমার জন্য এইটা যে আমার আব্বু পুরো মাসের স্যালারি জমায় আমাকে জাস্ট একটা জিনিস গিফট করছে, আর সেটা আমি এভাবে চুরি হইতে দিয়ে দিলাম, মানে দোষটা যেন আমার উপর ব্লেম। তো এই জিনিসটা তখন আমার নতুন করে ভাবাইতে শেখায় যে যেভাবেই হোক আমার এই টাকাটা উদ্ধার করতে হবে, এই টাকাটা যেভাবে হোক আমার আর্নিং করতে হবে। তো তখন আমি আবার ঘাটাঘাটি শুরু করি। তো 2017 সালে তখন আমি প্রথম কয়েক মাস ডিপ্রেশনে কিছুটা ছিলাম, কারণ স্বাভাবিকভাবে তখন মিডল ক্লাস ফ্যামিলির জন্য
এটা অনেক বড় একটা ব্যাপার ছিল। তো আমার আব্বু আম্মু খুব বেশি কিছু বলে নাই, বাট আমার নিজের ভেতর কেমন যেন একটা ফিল হচ্ছিল যে এই জিনিসটা আসলে মানার মতো না। তখন আমি টিউশনি ট্রাই করি, আমি টিউশনি করাতে পারতেছি না বা পাচ্ছি না, কারণ আমার ভার্সিটিটা একটু এমন একটা লোকেশনে ছিল যে যেখানে খুব বেশি একটা টিউশনি পাওয়া যায় না, একটু মেইন লোকেশন থেকে একটু আলাদা। সো দ্যাটস ওয়াই দেখা গেছে টিউশনি আমি তেমন কিছু করতে পারি নাই। তো এরকম কয়েক মাস যাওয়ার পরে আমার ভার্সিটিতে আমি যেহেতু বিবিএতে পড়াশোনা করতেছিলাম, আমার মেজর ছিল মার্কেটিং, তো ওইখানে দেখা গেছে প্রেজেন্টেশন রিপোর্ট এগুলো তৈরি করার জন্য ল্যাপটপ প্রয়োজন। তো আব্বু আবার টাকা পয়সা জমায় তারপর বলতেছে যে এই বছর তো আমার চাকরি শেষ হয়ে যাবে, তখন 2017 সাল আমার ভার্সিটির ফার্স্ট ইয়ার, আব্বু চাকরি শেষ ডিসেম্বরে হয়ে যাবে। তো বলতেছে এই বছর চাকরি শেষ হয়ে যাবে, তো তার আগে তোকে আমি একটা ল্যাপটপ কিনে দিচ্ছি, যেহেতু ভার্সিটির কাজ। নিজে থেকে বলছে, আমি লজ্জা আর কোনো কিছু চাইতে পারি না। আমি নেক্সট কয়েক মাস আমি আব্বুর কাছে হাত খরচটাও চাইনি। আব্বু টাইম মতো প্রতি মাসে শেষে ফোন দেয় যে টাকা পয়সা কি শেষ হয়ে গেছে, টাকা কি পাঠাবো, আমি জাস্ট বলি মানে আমি এর থেকে যে কিছু বলবো সেই জিনিসটা আমার তখন আসতো না, মানে এত এত স্যাডনেস কাজ করতো। তো যাই হোক, তো আব্বু ল্যাপটপ আমাকে কিনে দিল। তারপর ল্যাপটপটা বলা যায় যে এরপর থেকে আমি যেভাবে ল্যাপটপকে প্রোটেক্ট করতেছিলাম, ল্যাপটপ মানে হারানোর ভয়টা চলে আসছে আপনার মধ্যে, যে আমাকে দরকার হলে কিডন্যাপ করে নিয়ে যাক, আমার ল্যাপটপটা যাতে কেউ কিছু না করে। তো সেইভাবে বলা যায় প্রোটেক্ট করে ল্যাপটপটা নিয়ে কাজ শুরু করলাম। এইচপির একটা খুবই প্যাভিলিয়নের একটা এমন একটা ল্যাপটপ যেটা খুবই কষ্টে চালাইতে হয়। তো তারপরে ওইটা দিয়ে আমি শুরু করি জার্নি। তো ওইটা দিয়ে আমি কী করতাম, তখন যে মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট এগুলো আমাদের রিপোর্ট প্রেজেন্টেশনের জন্য প্রয়োজন ছিল, তো সেগুলো আমি প্র্যাকটিস করা শুরু করি, শেখা শুরু করি। তো সেগুলো শিখতে শিখতে তখন আমার মাথায় আসলো যে আচ্ছা, কয়েক বছর আগে তো আমি ফ্রিল্যান্সিং নিয়ে শুনছিলাম, তো তখন তো তেমন একটা রিসোর্স পাইনি, এখন কি পাওয়া যায় কিনা। তো দেখলাম যে 2017 সালের দিকে তখন আসলে এমন কোনো ফান্ড ছিল না যে কোনো কোর্সে ভর্তি হব, আর এই ভিডিওগুলোর প্রপার যে গাইডলাইন সেটা কীভাবে কী করবো সেটাও আমার মাথায় আসতেছিল না। বাট তারপরে আমি শুনলাম যে আপওয়ার্ক নামে একটা প্ল্যাটফর্ম আছে, সেখানে অ্যাকাউন্ট খুলি। তো 2017 সালে আমি আপওয়ার্ক অ্যাকাউন্ট খুলি। সেম আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের কাজ কি, মানে আপনি কোনো গাইডলাইন ছাড়া কিছুই না, জাস্ট আমি শুনছি আপওয়ার্ক, ওয়েবসাইটে গেছি, যেভাবে রিসার্চ করে, তখন কিছুই রিসার্চ করিনি, মানে আমি জাস্ট শুনছি যে আপওয়ার্কে নাকি কাজ পাওয়া যায়, যেটা এখনও 2024 সালে আমি দেখি যে মানুষের মধ্যে কাজ করে, যে আমি একটা জিনিস পারি, আপওয়ার্কের মতো একটা প্ল্যাটফর্ম, ফাইবারের মতো একটা প্ল্যাটফর্ম, সেখানে যাবো, অ্যাকাউন্ট খুললে আমি কাজ পেয়ে যাবো। এটা আমার তখন কাজ করছে 2017 সাল। সো এইটা যখন তখন কাজ করছে, আমি এটা যে একটা মার্কেট প্লেসে কাজ পাওয়ার জন্য যে রিসার্চ করতে হয়, প্রপার একটা প্রসিডিওর আছে, এগুলো কিছু জানি না। আমি অ্যাকাউন্ট খুলে বসে আছি আর ভাবি যে কাজ আসে না কেন। আচ্ছা, তো তখন আপনি আসলে কিছুই বুঝতেন না যে আপওয়ার্কে কিভাবে কি হবে, মানে আপনি অ্যাকাউন্ট খুলে বসে আছেন। হ্যাঁ, অ্যাকাউন্ট খুলে বসে আছি, অ্যাকাউন্ট খুললে হয়তো বা কাজ পেয়ে যাবে। আসলে কাজ পাওয়া যে একটা স্কিল, সেই জিনিসটা আমি 2017 সালেও বুঝি নাই, আর 2024 সালে অনেকে দেখতেছি যে এখনও বুঝে না। তো যাই হোক, তো তখন আমি অ্যাকাউন্ট খুলি। মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্টে আমি মোটামুটি ভালোই দক্ষ ছিলাম, যেহেতু ভার্সিটির মোটামুটি নিজের গ্রুপের প্লাস অন্যান্য গ্রুপেরও প্রেজেন্টেশন, তারপর হলো রিপোর্ট, এগুলো আমি তৈরি করতাম, অ্যাসাইনমেন্টের কাজ করতাম। তো এই জিনিসগুলো আমি মোটামুটি করতে করতে হাতে খড়ি হয়ে গেছিলো, কিন্তু এটা নিয়ে কাজ তেমন পাই নাই, বা সেভাবে কাজের দিকে আমি অনেক চেষ্টা করছি, বাট আসলে কোনো গাইডলাইন ছিল না। সো তখন আমি এটা থেকে ঝরে গেছি। তারপর ফাস্ট ফরওয়ার্ড 2017, 18, 19, 20 করোনা আসলো। বাকি এই 3টা বছর আমি সম্পূর্ণই ভার্সিটি লাইফের মধ্যেই ছিলাম এবং সেখানেই ফোকাস করছি। আপনি আবার ভুলে গেছেন ফ্রিল্যান্সিং? আবার ফ্রিল্যান্সিং ভুলে গেছি, বাদ দিয়ে দিছি, কারণ এখানে আমি 6 মাস টানার চেষ্টা করছি। তাহলে দেখেন, আমি সেই ইন্টারে একবার শুনলাম, তখন কিছুদিন পরে ইন্টারের পড়ালেখার জন্য আমি ছেড়ে দিলাম। তারপর সেই 2017 সালে তখন আবার চেষ্টা করলাম, আবার ভাবলাম যে এবার কিছু করতে হবে, কিন্তু দেখা গেছে যে ওই লাইফটা আসলে তখনও প্রপারলি আমি বুঝে উঠতে পারতেছিলাম না, রিসোর্সটাও কম ছিল, প্লাস ওইখানে ইন্টারনেট কানেক্টিভিটি, আমাদের ভার্সিটির এখানে ইন্টারনেট কানেক্টিভিটি, সেইটার বিল প্রতি মাসে বিয়ার করা, তো সব কিছু মিলে তখন একটু সমস্যা ছিল। তো তখন আমি একটু ভিন্ন উপায় ছিলাম মাঝখানে 3টা বছর, যে আমি খরচ তো মানে ইনকাম তো করতে পারতেছি না, খরচ বাঁচায় দেখি যে কীভাবে কি চলা যায় ভার্সিটি লাইফটা। তো সেটা আমি ট্রাই করে দেখার পর আমি আসলে রিয়েলাইজ করছি যে লাইফে আপনি খরচ বাঁচায় কখনো সেভিংস করে লাইফে কিছু করতে পারবেন না, আপনার আর্নিং বাড়াইতে হবে। তো এটা রিয়েলাইজ করার পরে 2020-এর শুরুর দিক থেকে আমি 2019-এর লাস্ট এবং 20-এর শুরুর দিক থেকে আমি একটা আমাদের ভার্সিটির সিনিয়র ভাই, তার থেকে একটা ডিফারেন্ট টাইপের কাজ পাওয়া শুরু করি। সেটা হলো বাইরের দেশের স্টুডেন্টদের জন্য রিসার্চ পেপার লিখে দেওয়া। তো এই বাইরের দেশের স্টুডেন্ট, তাদের রিসার্চ পেপার আছে, অ্যাসাইনমেন্ট আছে, সেগুলো তাদের লিখে দেওয়ার জন্য যে স্কিলগুলো প্রয়োজন সেটা মোটামুটি আমার ছিল, কারণ আমি মাইক্রোসফট ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট পারি, মার্কেটিংয়ের স্টুডেন্ট, তারপর আমি বাইরের ইন্টারনেট থেকে রাইটিং স্কিলটা আছে। তো এই রাইটিং করে দেখা গেছে যেটা প্ল্যাগারিজম ফ্রি করতে হয়, গ্রামাটিক্যাল এরর ফ্রি করতে হয়, সব কিছু করে প্রতি 3000 ওয়ার্ডের জন্য আমি পেতাম 900 টাকার মতো। তো হ্যাঁ, 3000 ওয়ার্ড আমার টাইপ করে যদি আমি সাবমিট করতে পারতাম, এবং এইটার পেমেন্টটা 1 মাস পরে আসতো, কারণ স্টুডেন্টটাকে যখন সাবমিট করা হবে এটা পুরো জিনিসটা ক্লায়েন্ট কমিউনিকেশনটা করতো ওই সিনিয়র ভাই, আর আমি তার আন্ডারে কাজ করতাম। আমার মতো এরকম অনেক ইউনিভার্সিটির স্টুডেন্টরা ছিল, মানে বিষয়টা কি এরকম ছিল যে আপনাকে কাজ দিত, কিছু টাকা উনি রাখতো, উনি মধ্যস্থতা, কারণ উনি জানে যে কাজ কিভাবে পেতে হয়, আর আমি জানি যে কাজ কিভাবে করতে হয়। সো উনি একটা বেসিক গাইডলাইন আমাদের দিয়ে দিত, আমরা কাজ করতাম, আমরা ওনার সাথে ডিল করতাম
করতাম যে উনি আমাদের 1 মাস পর পর পেমেন্ট দিত সারা মাসের কাজ করলে, আর দেন উনি ক্লায়েন্টটা হ্যান্ডেল করতো, উনি আরও বেশি প্রফিট রাখতো। সো এই কনসেপ্ট আমি তখন দেখছি কিন্তু তখন এতটা গ্র্যাব করতে পারিনি। পরবর্তীতে আসতেছি ওইটা আমি কীভাবে ইমপ্লিমেন্ট করি। তো যাই হোক, তো আমি তখন ওনার আন্ডারে এই ভার্সিটির বাইরের দেশের স্টুডেন্টের, তাও বাংলাদেশি না, বাইরের দেশের স্টুডেন্টদের জন্য রিসার্চ পেপার লেখা, অ্যাসাইনমেন্ট করা, রিপোর্ট তৈরি করা, সেটা প্ল্যাগারিজম ফ্রি, গ্রামাটিক্যাল এরর ফ্রি, এবং তাকে পাস করাইতে হবে, দেন পেমেন্ট পাবো, না হলে পেমেন্ট পাবো না। এবং টাইম, এই রাত জায়গাটা তখন আমার প্রথম চেষ্টা করা তখনই, কারণ আমাকে ডেডলাইন দেওয়া হয়তো 1 দিন, কারণ সে হাতে রাখতো 3 দিন আর আমাকে দিত 1 দিন। মানে একটা রিসার্চের জন্য আপনাকে 1 দিন সময় দেওয়া হতো। 1 দিন সময় দেওয়া হতো, যেখানে আমরা 1 সেমেস্টার পাই একটা রিসার্চ পেপারের জন্য। ইয়েস, এমনকি আমি নিজের রিসার্চ পেপার, যেটা দেখা গেছে যে আমার ভার্সিটির একেবারে ফাইনাল ইয়ারেও ছিল, যেটাতে টাকা ছিল না, মোটিভেশন ছিল না, 3 মাস লাগছে তৈরি করতে। আর সেখানে আমাকে টাকা দেওয়া হচ্ছে, আমি 1 রাতে 1 দিনের মধ্যে, আমার সকাল থেকে কাজ শুরু হইতো। আমি ফার্স্টে রিসার্চ করতাম অনলাইন ঘেটে, অন্যদের আর্টিকেল পড়তাম, একটা ডেমো রেফারেন্স দিলে সেটা পড়তাম, সব কিছু পড়ে আগে আইডিয়া নিতাম, দেন সেটা নিয়ে অনলাইনে রিসার্চ করে আমি একটা ভিত্তি দাঁড় করাইতাম, সেই ভিত্তিটাকে 3000 ওয়ার্ড বানাইতাম, দেন ওইটাকে প্ল্যাগারিজম ফ্রি, গ্রামাটিক্যাল এরর ফ্রি, এবং সব কিছু বারবার চেক করে দেখতে হইতো ঠিক আছে কিনা। যথেষ্ট কষ্টের কাজ, এবং সেটার পেমেন্ট ছিল সেই অনুযায়ী খুবই কম। তো সেইটা যখন আমি সাবমিট করতাম, সেটাতে যদি কোনো কারেকশন থাকতো, সেই কারেকশন আবার দিত, আবার কারেকশন 2-1 ঘন্টার মধ্যে আমাকে করে আবার দিতে হতো। সো এই যে স্ট্রেস, এই যে প্রেশার, এবং রাত জেগে আমার সাবমিট করার ডেডলাইন, এবং তখন আমি 2টা জিনিস রিয়েলাইজ করছি যে আসলে মোটিভেশন যদি লাইফে থাকে, লাইক টাকার মোটিভেশনটা যদি থাকে, তাহলে আসলে কাজ কোনো কিছুই না। আর দ্বিতীয়ত হলো, আমি যে রাত জাগতে পারতাম না, সেও দেখা গেছে যে তখন ঠেকায় পড়ে ঠিকই রাত জেগে কাজ করতে হচ্ছে। সো আসলে মানুষকে প্রেশারে, এক্সট্রিম প্রেশারে রাখলে মানুষ তার সেটার সাথে অ্যাডাপ্ট করে নিতে পারে। সো আমাদের বেশিরভাগ লাইফে, আমরা এই কারণে বেশিরভাগ মানুষ লাইফে সাকসেসফুল হয় না, কারণ খুব ভালোভাবে আমরা থাকি বলে, কোনো প্রেশারে থাকি না বলে, খুব কমফোর্টেবল লাইফ লিড করি বলে, নিজের কমফোর্ট জোনে থাকার জন্য আমরা আগাইতে পারি না। কমফোর্ট জোনের বাইরে আমি তখন ফার্স্ট না চাইলেও চলে আসছি, কারণ আমার মনে হয়েছে যে নিজের খরচ নিজে চালাবো। আমি যদি সারা মাস কাজ করি, তাহলে দেখা গেছে যে আমি 5 থেকে 10 হাজারের মতো কাছাকাছি অ্যামাউন্ট, যদিও 10 হাজার তখন পর্যন্ত রিচ করতে পারি নাই, 5 হাজার পর্যন্ত, 5.5 হাজারের মতো আমি হায়েস্ট আর্নিং করতে পারছি, কারণ আমাকে প্রতিদিনও তো কাজ আসতো না, সপ্তাহে 1টা বা 2টা কাজ দেওয়া হইতো। তো যাই হোক, আমি কাজ করা শুরু করলাম, তো সেখান থেকে কিছু টাকা পয়সা জমছে। তারপর হঠাৎ করে করোনা চলে আসলো, করোনার মধ্যে এসে প্রথম মাসটাও আমি ওইটাই করলাম। তো এই কিছু টাকা পয়সা দিয়ে আমি বাসায় এসে দেখলাম যে সিচুয়েশন তো ভালো মনে হচ্ছে না, যে করোনা, তারপর আবার একটা প্যান্ডেমিক, এটা আমরা ছোটোবেলায় শুনছি যে এরকম মহামারী হয়, কখনো লাইফে দেখি নাই, কিন্তু আমরা যে মহামারীর ব্যাপারটা প্রথমবার দেখলাম। তো আমি সামহাও মনে হলো যে বাসায় নেট কানেকশনটা নিয়ে রাখি, জানি না তো কয়দিন আসি, এবং ওইটা আমার লাইফের বেস্ট ডিসিশন ছিল যে বাসায় ওয়াইফাই রাউটার এগুলো নেওয়া, কারণ এর আগে আমি মোবাইল ডাটা দিয়ে কাজ করতাম। তো আমি ওয়াইফাই রাউটার নিলাম, সব কিছু সেট আপ করলাম, আমার মোটামুটি অর্ধেকের বেশি অ্যামাউন্ট ওইখানেই চলে গেল। তো তারপর আমি ওইখানে ওই ভাইয়ের আন্ডারে যে ছিলাম, ওই ভাইয়ের আন্ডারে আর কাজ করা আমি ছেড়ে দিলাম, এবং তখন আমি এই ডিজিটাল মার্কেটিং, এই সেক্টরটা নিয়ে প্রথম জানা শুরু করলাম। তো ওই টাইমে একটা ভালো ছিল যে লাইফে আসলে বন্ধুর অনেক প্রভাব থাকে। তো আমার একটা বন্ধু ছিল, করোনার আগেই তার সাথে খুব ভালো এই জিনিসটা নিয়ে যে আমরা দুজনই আউট অফ দ্য বক্স থিঙ্কিং করি। সো আমরা যখন প্যান্ডেমিকে ঘরে বসে আছে, ওর বাসায় ওয়াইফাই আছে, আমার বাসায় ওয়াইফাই আছে, আমরা তখন ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রথম জানলাম। তো আমরা ভাবলাম যে আচ্ছা, আমরা তো মার্কেটিংয়ের স্টুডেন্ট, আর এখন করোনা, তো আমরা নয় ভার্সিটির স্টুডেন্ট, কোনো সমস্যা নেই, যারা স্কুল কলেজে আছে তাদের তো পড়াশোনার ক্ষতিগ্রস্ততা হচ্ছে, তো তাদের নিয়ে আমরা একটা অনলাইনে বিজনেস করলে কীরকম হয়, যে আমরা অনলাইনে মানুষকে শেখাবো। তো এখন অনলাইনে যে শেখাবো, কীভাবে শেখাবো, কী করবো, কিছুই জানি না। তো তখন মানে কিসের উপর শেখাবেন চিন্তা করলেন? এই যে 9-10 স্টুডেন্টদের বিভিন্ন সায়েন্সের সাবজেক্ট, লাইক বাংলা, ইংরেজি, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, এগুলো আমরা শেখাবো। আমরা অনলাইন ক্লাস নেবো, যেটা 10 মিনিট স্কুলের মতো প্ল্যাটফর্ম করে। সো তখন আমাদের মনে হলো আমরা এত বড় প্ল্যাটফর্ম তো না, আমরা ছোটো পরিসরে করবো, অনলাইনে করবো, অনলাইনে একটা এখানে ফি নিব, এবং আমরা অনলাইনে তাকে শিখাবো, কারণ আমাদের ভার্সিটির ক্লাসগুলো অনলাইনে হচ্ছে। ওই সময় আমি দেখতাম যে এরকম অনেক প্রতিষ্ঠানই ছিল যারা অনলাইনে এসে লাইভে ক্লাস নিত। হ্যাঁ। তারপর মনে হয় পার্সোনালি হচ্ছে স্টুডেন্টদেরকে নিয়ে যায়, তখন জুমে ক্লাস নেওয়া শুরু হলো, তারপর আস্তে আস্তে এগুলা এরকম অনেক প্রতিষ্ঠান দেখলাম, এইগুলা দেখে আমাদের মনে হলো ইন্ডিভিজুয়ালিও অনেকে হচ্ছে স্টার্ট করছিল, যারা মনে করেন কোচিং এ ক্লাসেস নিত, ওরাও হচ্ছে ইন্ডিভিজুয়ালি এই জিনিসটা শুরু করছিল। আর তখন তো খুব একটা প্রভাব ছিল যে বিজনেস করা লাগবে, অনলাইন বিজনেস করা লাগবে। তখন তো আমি দেখছি যে 80% মানুষজন অনলাইন বিজনেস করতো। হ্যাঁ, করোনার মধ্যে 2টা জিনিস আসলে বাংলাদেশে ব্লুম হয়, একটা হলো এই অনলাইন বিজনেস, আর একটা হলো ফ্রিল্যান্সিং। কারণ ঘরে বসে সবাই বসে আছে, স্কুল কলেজ বন্ধ, তারা বসে আছে, যারা টিচার তারাও বসে আছে। সো টিচার স্টুডেন্ট সবাই একসাথেই ভাবতেছে যে কী করা যায়, কেউ অনলাইন বিজনেস করতেছে, হয়তো বা কেউ ফ্রিল্যান্সিং নিয়ে জানাশোনা শুরু করতেছে। সো করোনার মধ্যে আমরা 2 বন্ধু ভাবি যে যেহেতু সবাই করতেছে, আমরা কেন করতে পারবো না, শুরু করি। অ্যান্ড শুরু করতে যেয়ে দেখলাম যে এটা মার্কেটিং কীভাবে করবো, স্টুডেন্টটা কীভাবে পাবো। তখন আমরা দেখলাম যে আমাদের আসলে ডিজিটাল মার্কেটিং শিখতে হবে। আমাদের বেসিক মার্কেটিং শিখে আমরা
হয়তোবা যেভাবে ট্র্যাডিশনাল মার্কেটিং হয় সেটা করতে পারবো, বাট এই অনলাইনের জন্য আলাদা একটা মার্কেটিং সিস্টেম আছে যেটাকে ডিজিটাল মার্কেটিং বলে। তো এখন ডিজিটাল মার্কেটিং কোথা থেকে শেখাচ্ছে? আমরা দুজন অনেক ইউটিউব ঘাটাঘাটি করি, রিসার্চ করি, তারপর কিছু ফ্রি কোর্স পাই, সেই ফ্রি কোর্সে এনরোল হই। তো ফ্রি কোর্সে এনরোল হওয়ার পরে সেখান থেকে মোটামুটি শিখে আমি তখন প্রপার একটা সিস্টেম দাঁড় করাইতে পারি নিজে নিজে, বিভিন্ন ভিডিও দেখে, কোর্স করে, ব্লগ মানে করে। যে কোনো একটা জায়গা থেকে তখন আপনি শিখতে পারেন না, আপনি জাস্ট কালেক্ট করা শুরু করলাম। এই জিনিসটা আসলে সবার দ্বারা সম্ভব না, কিন্তু যেহেতু আমার ব্যাকগ্রাউন্ডটা এই টেকনিক্যাল সাইডে অনেক বেশি ছিল, সো দ্যাটস ওয়াই দেখা গেছে ছোটোবেলা থেকে এইগুলোর সাথে অভ্যস্ততার কারণে আমি তখন যে করোনার মধ্যে যখন কোনো ভার্সিটির প্রেশার নাই, কোনো পড়ালেখার প্রেশার নেই, কোনো কিছু নাই, সব কিছু একেবারে থেমে আসছে, তখন আমার ব্রেনটা ফুল ইউটিলাইজেশন শুরু হয় যে হ্যাঁ এখন আমি একটু দেখি, আমি সব জায়গা থেকে ডাটাগুলো কালেক্ট করি, বিভিন্ন ফ্রি কোর্স করি, ইউটিউব ভিডিও দেখি, রিসার্চ করি, সব কিছু অ্যাকুমুলেট করে আমি নিজে একটা ভিত্তি দাঁড় করাই। দেন সেই ভিত্তি অনুযায়ী আমি আগানো শুরু করি। তখন আমি ফাইবার নিয়ে মোটামুটি বুঝি, ফাইবারে অ্যাকাউন্ট খুলতে হয়, কীভাবে কাজ করতে হয়। আসলে দুইটা এখানে স্কিল লাগে, একটা হলো কাজ পারা, একটা হলো কাজ পাওয়া। সো এই কাজ পারাটা ফার্স্টে আমি ডিজিটাল মার্কেটিংটা শেখা শুরু করলাম, ফেসবুক মার্কেটিং দিয়ে, তারপর আস্তে আস্তে ইউটিউব, ইনস্টাগ্রাম, আস্তে আস্তে অন্যান্য প্ল্যাটফর্ম শেখা শুরু করলাম। আর এখানে কাজ পাওয়া যে ব্যাপারটা, সেটা আমি কাজ পাওয়ার জন্য বুঝলাম যে এখানে নিজেকে মার্কেটিং করতে হবে। সো আমি নিজের ফেসবুক আইডিতে পোস্ট দেওয়া শুরু করলাম যে আমি এই কাজগুলো পারি, কারো যদি প্রয়োজন হয়। ওই যে অনলাইন বিজনেসটা বুম হচ্ছিল, সেই অনলাইন বিজনেস করার জন্য ডিজিটাল মার্কেটিংয়ের যে অ্যাড রানের ব্যাপারটা সেটা কিন্তু প্রয়োজন, অথবা অর্গানিক মার্কেটিংটা প্রয়োজন। সো আমার পোস্ট দেখে যারা আমার ফ্রেন্ড লিস্টে ছিল অথবা তাদের পরিচিত কেউ ছিল, তারা দেখা গেছে আমাকে অ্যাপ্রোচ করলো যে আমাদের এরকম একটা পেজ আছে, এটা তো এরকম অ্যাড রান করতে হবে অথবা অর্গানিক মার্কেটিং করতে হবে, সেলস দরকার, সো কীভাবে কী করা যায়, আমাকে হেল্প করতে পারবা কিনা। তো আমি আমার ফেসবুক ফ্রেন্ড লিস্ট থেকে আমার প্রথম ক্লায়েন্টগুলো জেনারেট করা শুরু করি। সো আমি এখানে ফ্রিল্যান্সিং বা এই টাইপের সার্ভিসগুলোতে চলে আসি। আর আমার যে ফ্রেন্ড আমার সাথে শুরু করছিল, সে নিজে ব্যবসা দিকে একটু ডাইভার্ট হয়, যে সে অনলাইন বিজনেস করবে, হুডি বা বিভিন্ন শীতের কাপড় চোপড় নিয়ে অনলাইনে বিজনেস করবে। সো সে তার নলেজটা তার নিজের বিজনেসে লাগানোর চেষ্টা করে, আর আমি আমার নলেজটা মানুষকে সার্ভিস দেওয়ার জন্য শুরু করি। কারণ আমার কাছে এটা মনে হচ্ছে সবচেয়ে সেফ একটা সার্ভিস, যেখানে আমার কোনো ইনভেস্টমেন্ট লাগতেছে না, কোনো টাইপের কিছুই করতে হচ্ছে না, আরেকজনের ব্যবসার জন্য আমি কাজ করতেছি, এটার জন্য আমি একটা পেমেন্ট পাচ্ছি, এবং সেটা আমি আমার ফ্রি টাইমে করতে পারতেছি, যে কোনো সময় আমি কাজ করতে পারতেছি। এই জিনিসটা না তখনকার সময় মানে আমার মাথায়ও তো দেখা যেত যে আমার মাথায়ও তখন অনলাইন বিজনেসের কথাই আসছে, আমিও তখন একটা পেজ খুললাম, আমিও একটা ক্লোদিং বিজনেস স্টার্ট করলাম, কিন্তু এই যে আপনার মাথার মধ্যে যে এই যে ফ্রিল্যান্সিংয়ের যে জিনিসটা আসছে, এটা কিন্তু সবার মাথায় আসে না। এটা আমিও জানি, কারণ আমি যখন দেখলাম যে মার্কেট একটা গ্যাপ আছে, সবাই বিজনেসের দিকে যাচ্ছে, আচ্ছা বিজনেস যে করবে এটার জন্য কাস্টমার দরকার, সো অনলাইনে কাস্টমার আনতে হলে অনলাইন টাইপের মার্কেটিং দরকার, মানে ডিজিটাল মার্কেটিং দরকার। সো এই ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কেউ কেন ফোকাস করতেছে না? কারণ আমি যদি ডিজিটাল মার্কেটিং শিখি, এই যে সবাই এদের কাস্টমার হলো, মানে এই অনলাইন বিজনেস যারা আছে তাদের কাস্টমার হলো আমজনতা, আর আমার কাস্টমার হলো এই অনলাইন বিজনেস যারা করে তারা, কারণ তাদেরকে আমি সার্ভিস দেবো, তাদের থেকে ইনকাম করবো। সেই ব্যাপারটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং মনে হয়েছে যে এইভাবে কেন আমি আগাচ্ছি না। তো তখন আমি সেটাই শুরু করলাম। আমার ফ্রেন্ড লিস্ট থেকে যশোরের মধ্যে খুবই ফেমাস একটা পরিবহন আছে, চাকলাদার পরিবহন। তো এই চাকলাদার পরিবহনের আমি কাজ পেয়েছি, মানে কাজ পেতে পেতে লিঙ্ক অ্যাপের থ্রুতে, ওয়ার্ড অফ মাউথ হইতে হইতে আমি সেই টাইপের কাজ পেয়েছি। লোকাল মার্কেট প্লেসে আমার কাজ শুরুই হয়, লোকাল মার্কেট প্লেস দিয়ে। সো আমি ফাইবারে এন্ট্রি নেওয়ার 3 মাস পরে ফাইবারের প্রথম $5 একটা অর্ডার পাই। সো এই 3টা মাস তাহলে কি আমি বেকার ছিলাম না? মানুষের মাথায় জাস্ট এটাই থাকে ফ্রিল্যান্সিং করবো, ফাইবার আপওয়ার্কে যদি আমি নিজের প্রোফাইল দাঁড় করাইতে না পারি তাহলে আমার জীবন বৃথা। না, এরকম না, আপনি লোকাল মার্কেট থেকে কাজ করতে পারবেন। আমার ফ্রেন্ড যেমন বিজনেসে ইনভেস্ট করছে, সে নিজের ব্যবসাতে এই নলেজটাকে ইনভেস্ট করছে, সে ব্যবসাতে কাজে লাগাচ্ছে। আপনি চাইলে জব করতে পারবেন, এক একজন এক এক দিকে এই নলেজটা কাজে লাগাচ্ছে। সো আর্নিংয়ের মাধ্যম শুধু ফাইবার আর আপওয়ার্ক না। সো আমি লোকাল মার্কেট থেকে 3 মাস কাজ করি এবং সেখান থেকে মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট আসা শুরু করে, এবং লোকাল মার্কেটে সার্ভিস দিতে দিতে আমার কিছুটা এক্সপিরিয়েন্সও গ্যাদার হয়। আপনার এই লোকাল মার্কেট প্লেস থেকে ফার্স্ট যে ইনকাম সেটা কত টাকা ছিল? 500 টাকা। 500 টাকা ছিল। কেমন লাগছে তখন? তখন খুবই ভালো লাগছে, কারণ আমার এই জিনিসটা এরকম যে মানে অনলাইন থেকে আমার ফার্স্ট ইনকাম, কারণ আমি এত বছর ধরে চেষ্টা করতেছি, বারবার ব্যর্থ হচ্ছি। 2014 সালে ব্যর্থ হলাম, 2017 সালে ব্যর্থ হলাম, 2020-এ এসে আমি প্রথম 500 টাকা ইনকাম করতে পারছি। আমি এটা দেখি না যে কতবার ব্যর্থ হয়েছি, আমি জাস্ট এটা দেখলাম যে আমি কিছু পাইছি, তো সেটাতে বেশি ফোকাস ছিল। আর এটা যদি আমরা একটু কম্পেয়ার করি, ওই যে আপনি রিসার্চ পেপার লিখতেন, 900 টাকা দিত আপনাকে, ওইটার আর এই 500 টাকার কাজটা করতে আপনার কতক্ষণ লাগছে? এই 500 টাকার কাজ করতে কিন্তু আমার অনেক কম সময় লাগছে, এবং তখন আমি আসলে বুঝলাম যে আসলে সারাক্ষণ ফিজিক্যাল হার্ডওয়ার্ক, আসলে তখন রিয়েলাইজ করলাম বাস্তবে বলতে যে কেন যারা প্রতিদিন এত শারীরিক বা কায়িক পরিশ্রম করে যে সারাদিনে 1000 টাকা ইনকাম করতে কষ্ট হয়ে যায়, আর কেন একজন অফিসে সুন্দর এসির একটা এনভায়রনমেন্টে থেকে মাসে 1 লাখ টাকা স্যালারি নেয়। কারণ আসলে আপনার ব্রেইনে যদি সেই টাইপের স্ট্র্যাটেজি থাকে, সেই টাইপের নলেজ থাকে, আপনার নলেজ আপনাকে ফিজিক্যাল পরিশ্রমের থেকে অনেক বেশি আর্নিং এনে দিবে। সো ওইখানে আমি বলবো না যে নলেজ ছিল না,
রিসার্চ পেপার তৈরি করতে যথেষ্ট এফোর্ট দিতে হইতো, কিন্তু কন্টেন্ট রাইটিং থেকে আমি এমন একটা স্কিলে এখন শিফট হয়েছি যেই স্কিলটা সবাই পারে না। আমি যদি আপনাকে বলি যে লিখতে, অথবা যে কোনো একটা ইউনিভার্সিটির স্টুডেন্টকে বলি যে লিখতে, সে কিন্তু তাকে দেখাই দিলে তার হয়তোবা সর্বোচ্চ 1 থেকে 7 দিন লাগবে, এর মধ্যে সে অ্যাডাপ্ট করে নিতে পারবে, কারণ সে ইংরেজিতে পড়াশোনা করতেছে, সে ইংরেজিতে লিখবে, আমি তাকে দেখাই দিব যে কীভাবে গ্রামাটিক্যাল এরর ফ্রি রাখতে হবে, কীভাবে প্ল্যাগারিজম ফ্রি রাখতে হবে, সে অ্যাডাপ্ট করে নিতে পারবে। কিন্তু ফেসবুক অ্যাডস রান করা, অর্গানিক মার্কেটিং স্ট্র্যাটেজি, এই জিনিসগুলো যে কেউ হঠাৎ করে এটাতে এন্ট্রি নিতে পারবে না। আমরা ফেসবুকে সোশ্যাল মিডিয়া আমরা ব্যবহার করি এন্টারটেনমেন্টের জন্য, এটা ব্যাকগ্রাউন্ডে আমাদের সামনে কীভাবে অ্যাডগুলো আসতেছে, কে আনতেছে, কেন আনতেছে, এবং এতে তার কি বেনিফিট হচ্ছে, এগুলো কিন্তু তারা জানে না। ছোটোবেলায় আমি ক্লাস 6-7 যখন ছিলাম, তখন আমি যে ছোটোখাটো বিজনেস করতাম এটা আমি রিয়েলাইজ করছি 5 থেকে 10 বছর পরে। তখন হয়তো কি যে আমাদের তখন ডিস্ক ছিল, সিডি ডিস্ক, 15 টাকার ফাঁকা ডিস্ক 15 জিবির স্টোরেজের পাওয়া যেত। তখন আমি বলছিলাম যে 6 থেকে 10 পর্যন্ত আমি শুধু মুভি দেখা ছাড়া কিছু করি নাই, মুভি দেখছি, টিভি সিরিজ দেখছি। তো তখন আমার কিছু ফ্রেন্ড থাকতো যে আমি যেটা করতাম, প্রচুর মানুষের সাথে অ্যাপ্রোচ করতাম, তাদের সাথে কমিউনিকেট করতাম জাস্ট মুভি কালেক্ট করার জন্য, কারণ মুভি দেখতে আমার ভালো লাগতো, ইংলিশ মুভি অথবা বিভিন্ন দেশের মুভিগুলো দেখতে। তো এই মুভিগুলো যে কালেক্ট করতাম, তো আমার ফ্রেন্ড আমার কাছে চাইলো তো যে দোস্ত আমার এরকম তো সিডি আমি ইয়া থেকে কিনি, তো তুই তো মুভি টুভি আছে তোর কাছে, তুই আমার কিছু মুভি দিস, আমি ফ্রিতেই দিতাম। তারপর হঠাৎ করে আমার কাছে মাথায় আসলো, আচ্ছা আমরা মুভির ডিস্ক কিনি বাজার থেকে, সেগুলোতে কী থাকে, মুভি থাকে, আমার কাছে মুভি আছে, বাজারে ফাঁকা ডিস্ক আছে, দুইটা কম্বাইন করে আমি কেন সেল করি না। তা আমি তখন যেটা করলাম, আমার কম্পিউটার যে মুভিগুলো সেটা ডিভিডি রাইটার ছিল, আমার ডিভিডি রাইটার দিয়ে আমি রাইট করতাম 15 জিবি, এবং সেগুলো সেল করা শুরু করলাম। আমি 15 টাকা দিয়ে কিনতাম, আর ডিস্কটা সেটা আমি ডিভিডি রাইট করে 40 টাকা বা 50 টাকা সেল করতাম। যে কুংফু টাইপের মুভি পছন্দ করে তার জন্য ইপম্যান, তারপর জ্যাকি চ্যান, এইসব মুভিগুলো কালেক্ট করে তার জন্য সেই টাইপের ডিস্ক বানাইতাম। যে অ্যানিমেশন মুভি পছন্দ করে তার কাছে পিক্সেল অথবা ডিজনির অ্যানিমেশন মুভিগুলো রাইট করে সেটা সেল করতাম। তো তখন আসলে এটা কিছুই না, জাস্ট আমার ভালো লাগতো, ডিভিডি রাইট শিখছি, আমি নিজের জন্য আমার মুভি কালেকশন ছিল, আমার নিজের কম্পিউটার স্টোরেজ কম ছিল, সো যার কারণে আমি একটা মুভি কালেকশন করার জন্য একটা সিডি বক্স কিনি, সেই বক্সের মধ্যে অনেকগুলো সিডি রাইট করে করে কালেকশন হিসেবে রাখতাম, যে মুভিগুলো রেখে ওইখানে রাখতাম। তো এভাবে নিজের জন্য রাখতাম, পাশাপাশি কেউ যদি চাইতো তাকে আমি সেভাবে সেল করতাম, যে বাজার থেকে যেহেতু কিনতেছিস তা থেকে হাফ প্রাইসে আমার থেকে নিতে পারিস। সো ছোট্ট একটা বিজনেস তখনই আমি স্টার্ট করছি, যেটা আমি আসলে পরে রিয়েলাইজ করছি যে এটাকেও বিজনেস বলে। কারণ মানে আমার মনে হয়েছে যে আসে যেহেতু কিছু টাকা আসতেছে, টাকার ব্যাপারটা ফোকাস করছে, এটাকে কোনো একটা নামকরণ করা সেটা মাথায় আসে নাই তখন। তো এই জিনিসগুলো ছোটো ছোটো আউট অফ দ্য থিঙ্কিং, মানে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করার জন্য বলা যায় যে আমার 2017 সালে 20 সালে এরকম চেষ্টা করছি আমি, বাট 20-এ আইসা আসলে প্রপারলি এই জার্নিটা আমার শুরু। এবং এই জন্য আমি বলি যে আমি 4 বছর ধরে ফ্রিল্যান্সিং আছে, আমি কখনোই বলি না 12 বছর ধরে এই সেক্টর নিয়ে জানি, 8 বছর ধরে এটা নিয়ে আমার জানাশোনা আছে। বছরগুলো তো আপনার এক্সপ্লোর করতে করতে দেন আমার শুরুটা হয় 2020-এ ফ্রি কোর্স টোর সব কিছু দেখে, যখন আমি ফাইবার অ্যাকাউন্ট খুলি 3 মাস ধরে আমি চেষ্টা করেও কাজ পাই না, তখন কম্পিটিশন অনেক কম ছিল, তাও আমার কাজ পেতে অনেক সময় লাগছে। তারপর 3 মাস পরে আমি ফার্স্ট ফাইবার অর্ডার পাই। এই 3টা মাস আমি লোকাল মার্কেটে কাজ করছি। তারপর ফাইবারে দ্বিতীয় মাসে আমার সেম আরেকটা $5 অর্ডার। আপনার মানে ফাইবার নিয়ে মোটামুটি ভালো ধারণা ছিল? পুরোপুরি ভালো ধারণা বলবো না, কারণ একটা জিনিস কি, ভিডিও দেখে একটা জিনিস শেখা, আর সেইটা যখন আপনি প্র্যাকটিক্যালি কাজ করবেন সেটা আরেক টাইপের শেখা। তো আমি ভিডিও দেখে অনেক কিছু জানি, কিন্তু এখন আমার প্র্যাকটিক্যালি করতে হবে। মাত্র একটা ক্লায়েন্টের সাথে কাজ করছি, তাও আবার দেখা গেছে যে $5, তো সেইভাবে তখন এক্সপিরিয়েন্স না। বাট আমার কথা হলো, আমার তো থেমে নাই, আমার ইনকাম তো আসতেছে। সো ফাইবার সময় নিচ্ছে, নিক, আমার মাল্টিপল ইনকাম স্ট্রিম যদি আমি তৈরি করতে পারি, সব কিছু মিলে মাসে আমার একটা ভালো অ্যামাউন্ট আসবে। সো এটা চলতেছে, আমি নিজের এই লোকাল মার্কেটে সার্ভিস দিচ্ছি, চাকলাদার পরিবহন, তারপর হলো অ্যান্ড্রু কিশোরের একটা এজেন্সি আছে। আমরা আগে যে সাকিব খান অথবা আদার যে অ্যাক্টর পূর্ণিমা, তাদের যে বিভিন্ন গানের যে অ্যাডগুলো দেখতাম, তো অ্যান্ড্রু কিশোর ওইখানে ভয়েস দিত, এবং তার একটা অ্যাড এজেন্সি ছিল, তারা ওইটার অ্যাডও তৈরি করতো। তো তাদের অ্যান্ড্রু কিশোর তো মারা গেছে, তো তার যে ফ্যামিলি মেম্বার আছে, তার যে পার্টনার আছে, তাদের সাথে কোলাবোরেট করে একবার কাজ করার সুযোগ হয়েছে। তাদের একটা চ্যানেল আছে। কিভাবে পাইছেন? সবই লিঙ্ক আপ। কিরকম লিঙ্ক আপ? এই যে আপনি মাত্র বললেন না যে আপনি কোন ভাই কোন ফ্রেন্ড, তার থেকে তার নাম জানছেন, এরকম কেউ নাম জানতে আমার ফোন নাম্বার। বাংলাদেশে কাজ করার মজা এটা, বাংলাদেশে কমিউনিকেশনের কোনো সমস্যা নেই, সবাই বাংলা ভাষায় কথা বলে, পেমেন্ট নেওয়ার কোনো সমস্যা নেই, সবাই বিকাশ ইউজ করে আসছে। তারপর আবার দেখা গেছে যে মনে রাখা বা নাম্বার সেভ করা, এটাও খুব ইজি। একজনের থেকে আরেকজন নাম ছড়ায় যায়। আমিও জানি না আমার নাম্বার কার কাছে গেছে, আমার নাম্বারে কল দিত অথবা ফেসবুক আইডিতে মেসেজ দিত, তাদের সাথে কমিউনিকেট করতাম। আমি ক্লায়েন্ট মিটিংয়ের জন্য তখন প্রথমবার ঢাকায় এসে আমি আমার উই ক্লায়েন্ট অ্যান্ড্রু কিশোরের যে তার যে অ্যাড এজেন্সি, তারা মোটামুটি কাজ প্রায় ছেড়ে দিচ্ছে, বাট স্টিল তারা এখন ইউটিউব বা ডিজিটাল মার্কেটিংয়ের দিকে কিছুটা ঝোঁক ছিল মাঝখানে। তো তখন তাদের সাথে কোলাবোরেট করে তাদের ইউটিউব চ্যানেলের কাজ করছিলাম। তো তখন আমি এভাবে লিঙ্ক আপে থ্রোতে, একজনের থ্রোতে আরেকজনের থ্রোতে আরেকজন আমার নাম জানছে। সো এখনও প্রায় 4 বছর পরেও বিভিন্ন জায়গা থেকে আমার কাছে কল আসে যে শায়েক এই কাজটা করে দিতে পারবা কিনা। এখন কথা বলে যে আমি তো এখন আমি বলি যে আমি তো বর্তমানে অনেক ব্যস্ত আছি, তো আমি আপাতত নতুন কোনো প্রজেক্ট নিচ্ছি না, এভাবে ডিনাই করতে হয়। বস ভাইবস একদম এখন। তো
এই জন্য আমরা এখন পুরো ফোকাসড হলো বাইরের দেশের ক্লায়েন্ট, কারণ আচ্ছা, এখন মানে আপনি এখন লোকালে কাজ করেন লোকাল না? আপাতত কাজ করছি না, কারণ আমি যে টাইমটা বাইরের দেশে দিলে যে অ্যামাউন্ট আর্নিং করতে পারবো, লোকালে কাজ করার জন্য এখন অনেক স্টুডেন্টরা আছে যারা নতুন শিখছে, তারা আছে, তাদের জন্য এটা সবচেয়ে মানে বেস্ট আপনার প্ল্যাটফর্ম মনে হতে হয় পারে। যে লোকালটা হচ্ছে বিগিনারদের জন্য? বিগিনারদের জন্য সহজ কাজ করা, কারণ বাইরে কাজ করতে হলে আপনার মাল্টিপল জিনিস লাগবে। আপনার ইংরেজি ভালো হইতে হবে, মানে ক্লায়েন্ট কমিউনিকেশন জানতে হবে, ইংরেজি ভালো হইতে হবে, ফাইবার আপওয়ার্ক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে, এবং সেগুলোতে অন্যদের সাথে কম্পিটিশন করে কাজও পেতে হবে। তো এই জন্য আমি একদিক থেকে লোকাল মার্কেটে কাজ শুরু করলাম, বিভিন্ন ক্লায়েন্টের সাথে কাজ টাজ করতেছি, পাশাপাশি আমি ফাইবারে ট্রাই করতেছি। তো 3 মাস কাজ পাই নাই, পরে 3 মাসে দেখা গেছে $5, $10, $15। এরপরে হঠাৎ করে একটা মাসে আমি একটা ইউকের ক্লায়েন্ট পাই, এবং তার ক্লায়েন্ট পাওয়ার রিজনটা হলো আমি যেহেতু বাংলাদেশে তখন বেশি ফোকাসড, সো বাংলাদেশে কাজ করার জন্য আমি দিনেই বেশি কাজ করতেছি, রাতে খুব বেশি জাগতেছি না। আর ইউকের সাথে আমাদের টাইম ডিফারেন্স হলো 6 ঘন্টা। সো ইউকের সাথে টাইম ডিফারেন্স 6 ঘন্টা হওয়ার জন্য আমার ইউএসের যে ক্লায়েন্টগুলো আমেরিকার, তাদের সাথে টাইম ডিফারেন্স 12 ঘন্টা। সো আমার দিন তাদের রাত, তাদের রাত আমার দিন, এরকম উলট পালট হয়ে যাচ্ছে। তো এই জন্য আমি ইউকেতে বেশি ফোকাস ছিলাম। ইউকের একটা ক্লায়েন্ট, তার থেকে $300 অর্ডার, তারপর আরও $150 অর্ডার, এভাবে আস্তে আস্তে হঠাৎ করে আমার একটু ডিফারেন্ট অর্ডার আসা শুরু করছে, এবং সেগুলো ইউএসের বাইরে, কারণ সবাই তো ফোকাস থাকে যে আমি আমেরিকায় কাজ করবো, আমেরিকার ক্লায়েন্টের সাথে কাজ করবো, সেখান থেকে ক্লায়েন্টটা বেশি। বাস্তবে তা না, এখন পর্যন্ত আমি গত 4 বছরে 40টারও বেশি দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছি। আচ্ছা, এটা সুযোগ হয়েছে, জাস্ট আমি ইউএসএ ফোকাস ছিলাম না। দেশের সাথে কাজ করেছেন কোন কান্ট্রি ছিল? পাকিস্তান। পাকিস্তানের সাথে ওইটা $5 $5 ছিল, তারপর ছিল ইউএসএ, তারপর হয়ে গেছে ইউকে, তারপর ইউকের পর থেকে দেখা গেছে যে এই ইউএসএ বা পাকিস্তানে, আসলে পাকিস্তান এবং ইন্ডিয়াতে একটা ঝামেলা আছে যে এখানে সবাই বলবে ফ্রিল্যান্সিংয়ে যে এদের সাথে কাজ না করতে, কারণ এখানে কি করে কাজ করানোর পরে অর্ডারটা ক্যান্সেল করে দেয় এবং একটা ব্যাড রিভিউ দিয়ে দেয় যদি কাজটা অ্যাকসেপ্ট করে। এরকম হয়েছে? আমার এখানে একটা ভালো ছিল যে আমার সাথে এই জিনিসটা হয় নাই, কারণ ওই ক্লায়েন্টের সাথে কথাবার্তা বলছি, সে বলা যায় যে ভালো ছিল, তবে আমি বুঝতে পারছি অন্যদের সাথে কথাবার্তা বলে অন্যান্য ক্লায়েন্টের সাথে তাদের অর্ডার নেই। ধরনের প্রবলেমগুলো হয়, মানে স্টুডেন্টদের কোন বিষয়ে সচেতন থাকা উচিত? আচ্ছা, স্টুডেন্টদের সচেতন থাকতে হবে কি, এটা কমিউনিকেশন করে নতুন অবস্থায় তো কেউ বুঝবে না। আমি হয়তো বা লাকিলি একটা ভালো ক্লায়েন্টের সাথে প্রথম অর্ডারটা হয়ে গেছে, যদি সে আমাকে একটা ব্যাড রিভিউ দিত তাহলে আমার ফাইবার ক্যারিয়ার হয়তো ওইখানেই শেষ, কারণ প্রথম অর্ডারটা খুবই সেন্সিটিভ। সো প্রথম অর্ডারের ক্ষেত্রে বা প্রথম 5টা-10টা অর্ডারের ক্ষেত্রে আমি রেকমেন্ড করবো ইন্ডিয়া অথবা পাকিস্তানের ক্লায়েন্টের সাথে কাজ না করতে। এমন না যে তারা খারাপ, এমন না যে তারা আবার ভালো, তারা মাঝামাঝি পর্যায়ে। কিছু ক্লায়েন্ট খুবই ভালো, তারা একেবারে জেনুইন ক্লায়েন্ট, আর বাকিরা আসে যে ফাইবার তো আবার বায়ার বেসড মার্কেট প্লেস, মানে ওইখানে বায়ারদের প্রায়োরিটি বেশি দেওয়া হয়। সো একটা সেলারকে দিয়ে কাজ করানোর পরে সুন্দর করে ক্যান্সেল করে দিবে, ফাইবার তাকে রিফান্ড দিয়ে দিবে। আর আমার এখানে যে একটা অর্ডার ক্যান্সেল হলো, আমার গিগ র্যাঙ্কিংটা হারায় ফেললাম আমি। সো সে নিয়ে যাচ্ছে পেমেন্ট, সেটা সমস্যা না, আমার গিগ র্যাঙ্কিংয়ের উপর প্রভাব পড়তেছে, সেটা অনেক বড় সমস্যা। সো প্রথম 5 থেকে 10টা অর্ডার আমি মনে করি যে এই এশিয়ান কান্ট্রিগুলো থেকে না নিতে, এমনকি বাংলাদেশ থেকেও না নিতে। মানে এরকম যদি হয় ফার্স্ট অর্ডারটাই আসছে পাকিস্তান থেকে, তাহলে কমিউনিকেট করে সেভাবেই আপনার একটু বুঝতে হবে সিচুয়েশনটা, যে সে আদৌ কি এরকম কেউ যে সে টাকা মানে ফেরত নিতে যাচ্ছে, নাকি এরকম কেউ যে সে টাকা দিতে যাচ্ছে। এটা আসলে সব কিছু তো আর আমাদের হাতে না, আমরা সর্বোচ্চ কমিউনিকেট করে চেষ্টা করতে পারি, চেষ্টা করে বাকিটা কমিউনিকেশন শেখাটা হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যেটা আমাদের এসআর ড্রিম আইটি থেকে শেখানো হয়। হ্যাঁ, কমিউনিকেশন আপনার 80% সমস্যা সলভ করে দিবে। কারণ এমনও হয় যে অনেকের সাথে কথা বললে আপনি বুঝে যাবেন যে সে আসলে ওরকম না, তাহলে শুধু শুধু তো আমার ভয় পাওয়ার দরকার নেই, তাকে আমি ভালো সার্ভিস দিই, সে কেন আমাকে পেমেন্ট দিবে না, কেন একটা ভালো রিভিউ দেবে না। সো আমার প্রথম দিকের পাকিস্তান ক্লায়েন্টটা আসলেই আমাকে অনেক হেল্প করছে, কারণ সে আসলে অনেক ফ্রেন্ডলি ছিল, এবং তার ব্যাকগ্রাউন্ডের তার সাথে একেবারে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তার সাথে ফিউচারে আমার তারপর আবার ফেসবুকেও কানেক্টেড হই। তো তার সাথে নর্মাল একেবারে ফ্রেন্ডের সাথে কথাবার্তা। সে বাংলাদেশে একসময় ছিল, সে পাকিস্তানি বাট বাংলাদেশে ছিল, তারপর আবার পাকিস্তান এখন শিফট হয়ে গেছে। সো ফ্যামিলি সহ এখন সে পুরো পাকিস্তানে শিফট আছে। সো ওই ক্লায়েন্টের সাথে যেহেতু বাংলাদেশি ছিল, আমিও বাংলাদেশি, সো দুজনের সাথে কমিউনিকেশন ব্যারিয়ার ছিল না, উর্দু বা এরকম টাইপের কোনো প্রবলেম ছিল না, বাংলাতেই কথাবার্তা আমরা বলতাম, এবং সে ক্লায়েন্টটাও ভালো ছিল। আর তার সাথে কাজ করার পরে দেন ইউএসএর ক্লায়েন্টের সাথে কাজ করি, তার সাথে কাজ করার পর দেন ইউকে বেসড আমি হয়ে যাই, এবং তখন রিয়েলাইজ করি যে ইউএসএতেই শুধু ক্লায়েন্ট নাই, অন্যান্য দেশেও আছে, কারণ বিশ্বে শুধু ইউএসএই একটা ক্লায়েন্টের দেশ না। তো এটা রিয়েলাইজ করার পর আমি ইউকে এবং যেসব কান্ট্রির সাথে আমাদের টাইম ডিফারেন্স 1 ঘন্টা 2 ঘন্টা 3 থেকে 4 ঘন্টা বা সর্বোচ্চ 6 ঘন্টা, সেগুলোর দিকে ফোকাস করি। আমার ক্লায়েন্ট একেবারে সাউথ আফ্রিকার ঘানা থেকে শুরু করে বা উগান্ডা থেকে শুরু করে আপনার এখানে মনে করেন ইউএসএ, ইউকে, কানাডা, অস্ট্রেলিয়া, তারপর হলো নিউজিল্যান্ড, তারপর হলো জার্মানি, এরকম মানে 40টারও বেশি দেশ। মানে ফাইবারে প্রায় আমার 28 থেকে 30%-এর কাছাকাছি ওয়ার্ল্ড ডমিনেশন। ফাইবারের ওয়ার্ল্ড ডমিনেশন হলো ফাইবারে 100%-এর ওয়ার্ল্ড ডমিনেশন একটা ম্যাপ আছে, সেই ম্যাপের মধ্যে দেখায় যে কে কতগুলা দেশের ক্লায়েন্টের সাথে কাজ করছে। সেখানে প্রায় অলমোস্ট 30%-এর মতো বলা যায় যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে আমাদের যতটুকু বিশ্ব দখল করছে তার থেকে বেশি আমি ক্লায়েন্টের সাথে কাজ করছি। নাইস। তো
এইভাবেই আমার ফাইবার এখানে জার্নি এবং বিভিন্ন দেশের ক্লায়েন্টের সাথে কাজ করা। তো স্টুডেন্টরা কোন জায়গায় ভুলটা করে? ওরা মানে যে কোনো একটা কান্ট্রিতে ফোকাস করে, রাইট? স্টুডেন্টরা দুইটা ভুল করে। প্রথমত তাদের মাথায় এটাই থাকে যে ফাইবার আপওয়ার্ক ছাড়া ইনকাম করার কোনো জগতই নেই ফ্রিল্যান্সারদের জন্য। আর দ্বিতীয়ত হলো ক্লায়েন্ট মানে ইউএসের ক্লায়েন্ট। এই দুইটাই আমি যেহেতু আমি বললাম যে আউট অফ দ্য বক্স থিঙ্কিং করার চেষ্টা করি, জিনিসটা আসলে সেটা আমি কোত্থেকে করছি। আসে? এটা কি মানে ক্লাস নেওয়ার সময় অথবা শেখানোর সময় কি এই জিনিসটা বলে দেওয়া হয় না? আসলে সব জায়গায় এটা বলা হয় না। সবাই না স্কিল ডেভেলপমেন্টে ফোকাস করে, ক্লায়েন্ট নিয়ে খুব বেশি মানুষ ফোকাস করে না। আমরা তো এসআর ড্রিমাইটি তো ক্লায়েন্ট নিয়ে ফোকাস করি। হ্যাঁ, এই ব্যতিক্রম দুই একটা অর্গানাইজেশন বাংলাদেশে এখনও আছে যারা ক্লায়েন্ট ফোকাসড কাজ করে, যে ক্লায়েন্ট এই দেশের হলে এভাবে আমরা কথা বলবো, ওই দেশের হলে ওইভাবে কথা বলবো। বাংলাদেশে বেশিরভাগ স্টুডেন্ট ব্যর্থ হয়, কিন্তু এমন না যে তারা কাজ পারে না বলে, তারা কাজ পারে কিন্তু কাজ পায় না। কারণ সবার ফিক্সড এটা দেখেন, আমি আপনাকে যদি এখন শিখাই যে কীভাবে এখন ভিডিও এডিটিং করতে হয়, ডিজিটাল মার্কেটিং করতে হয়, আপনি শিখে যাবেন, কিন্তু কাজটা আপনাকে কে দিবে? এটা যদি আমি না শিখে, তাহলে আলটিমেটলি শিখে লাভ কি? আপনি সর্বোচ্চ যেটা করতে পারবেন তখন একটা জবে যেতে পারবেন অথবা নিজের ব্যবসায় কাজে লাগাতে পারবেন, ফ্রিল্যান্সার আর হইতে পারবেন না, কারণ ক্লায়েন্ট হান্টিংটা তো আপনাকে শেখানো হয়নি। তো এসআর ড্রিমাইটিতে অবশ্যই ক্লায়েন্ট হান্টিংটা শেখানো এবং এটাতে খুব ভালোভাবে ফোকাস দেওয়া হয়। এবং ইদানিং আমি রিসেন্টলি দেখতেছি যে এসআর ড্রিমাইটিতে এই ক্লায়েন্ট হান্টিং নিয়ে আপনারা হচ্ছে খুব বেশি ফোকাস করতেছেন। আর আমরা হচ্ছে গ্রুপেও পোস্টগুলা দেখছি যে প্রত্যেকটা সাপোর্ট ট্রেনার ওরা পার্টিকুলারলি এই ক্লায়েন্ট হান্টিংয়ের উপর হচ্ছে ওরা একটা শর্ট ভিডিও দিচ্ছে বা একটা আর্টিকেল পাবলিশ করছে, বেশি ফোকাস দেওয়া হচ্ছে। কারণ যেখানে ফোকাস দেওয়া উচিত সেখানে আসলে ফোকাস দিলে ভালো। আমি তো এখন এসআর ড্রিমাইটিতে আছি, ওনাদের সাথে যুক্ত আছি। তো আমি আমাদের এসআর ড্রিমাইটি শুভ আহমেদ স্যার, তো ওনার সাথে কোলাবোরেট করে যখন মিটিংগুলো হয় তখন আমি এটাই বারবার উপস্থাপন করার চেষ্টা করি যে আমাদের আসলে এসআর ড্রিমাইটির ওই এরিয়াগুলোতে ফোকাস দেওয়া উচিত যেটাতে অন্য কেউ দিচ্ছে না। যেমন অন্যরা কোর্সে ফোকাসড, তো আমরা কোর্সের পাশাপাশি আমাদের বেশি ফোকাসটা হলো সাপোর্টে। অন্যরা হলো স্কিল ডেভেলপমেন্টে ফোকাসড, সেটা তো অবশ্যই ফোকাসড এটা থাকবে, বাট আমাদের এর থেকেও বেশি ফোকাসড কীভাবে কাজ পাবে সেটাতে। সো জাস্ট মানে আমরা যদি আউট অফ দ্য বক্স থিঙ্কিং করি তাহলে স্টুডেন্টের বেশি বেনিফিটেড হবে, এটা আমি খুব ভালোভাবেই জানি। এবং এটাই আমি এসআর ড্রিমাইটির সবার সাথে, এই পুরো আমাদের যতগুলো টিম আছে আমরা টিম মেম্বারে একত্র হয়ে মিটিং করে সেটা আমরা ডিসিশন নেওয়ার চেষ্টা করি। এবং আরেকটা জিনিস আমরা ইনক্লুড করতেছি, সেটা হলো ট্রেন্ডিং টপিক নিয়ে কাজ করা। যেমন 2022 সালে বা 20 সালে যখন আমি শুরু করি তখন যে জিনিসটা ট্রেন্ডিংয়ে ছিল 2021-এ সেটা না। আবার ট্রেন্ড জিনিসটা এরকম যে সময়ের সাথে সাথে উঠবে, হঠাৎ করে আবার ট্রেন্ড ডাউন হয়ে যাবে। সো আমাদের এমন কোনো কিছু শিখতে হবে, এমন কোনো কিছু শেখাতে হবে যেটা আগামী 3 বছর 5 বছর 10 বছর জন্য আমাদের ক্যারিয়ার ফিক্সড। সো সেই জিনিসগুলো আমরা শেখানোর চেষ্টা করি। এবং পাশাপাশি যেগুলো বলেন তো এরকম আসলে যেটা নেক্সট 10 ইয়ার্সে যেটা ট্রেন্ডিং থাকবে, এর মধ্যে হলো আপনার গুগল এবং ফেসবুক, এই দুইটা হলো বড় প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মের মধ্যে অর্গানিক এবং পেইড মার্কেটিং, এটা যত দিন যাচ্ছে তত ডিমান্ড বাড়তেছে। আপনি যদি এই টেকনোলজিক্যাল ওয়ার্ল্ডে আপনি যদি দেখেন যে সবচেয়ে বড় কোম্পানি কি, তাহলে গুগল এবং ফেসবুকের নামই আসবে। এই মেটা কোম্পানিটা সে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর হলো আপনার হোয়াটসঅ্যাপ, এই তিনটা এই টুলস দিয়ে মোটামুটি বলা যায় যে সোশ্যাল মিডিয়াটা দখল করে রাখছে। যে প্ল্যাটফর্ম মনে করেন টুইটারে একটা অপশন আসছে সুন্দর করে, সে ইনস্টাগ্রাম মানে মার্ক জাকারবার্গ ইনস্টাগ্রামের মধ্যে আরেকটা অপশন থ্রেডস নামে একটা অপশন নিয়ে আসছে, মানে একটা প্ল্যাটফর্ম নিয়ে আসছে। তারপর লিঙ্কডিনে দেখা গেছে যেরকম সিস্টেম সেটা আবার ফেসবুকে চলে আসছে। মানে যে কোনো প্ল্যাটফর্ম থেকে হুবহু কপি করে ফেলতেছে তারা কিন্তু খুব অ্যাডাপ্টেবল একটা কোম্পানি। এই অ্যাডাপ্টেবল কোম্পানি থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত যে আমাদেরও অ্যাডাপ্টেবল হইতে হবে। সো এই মেটা কোম্পানি নিয়ে যদি কেউ কাজ শিখে, এটার পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং, এবং কেউ যদি গুগল নিয়ে কাজ শিখে পেইড মার্কেটিং এবং অর্গানিক মার্কেটিং, তাহলে এই দুইটা সেক্টরে সোশ্যাল মিডিয়া এবং আপনার এই সার্চ ইঞ্জিনের এই দুইটা ক্যাটাগরিতে আমি মনে করি যে তার ফিউচার সেটেল আগামী 5 থেকে 10 বছর। কারণ যখনই এআই আসে, গুগল জেমিনি এআই লঞ্চ করে, যখনই দেখা গেছে কোনো টাইপের ডিভাইস লঞ্চ হয়, ফেসবুক তখন মেটা গ্লাস লঞ্চ করে। সো তারা টেকনোলজিক্যাল এই ওয়ার্ল্ডের মধ্যে একেবারে টপ লেভেলে আছে। সো তাদেরকে যদি কেউ তাদের সাথে তাল মিলিয়ে চলতে পারে, তাহলে সে ট্রেন্ডের সাথে তাল মিলিয়ে চলতে পারবে, কারণ তারা ট্রেন্ড ফলো করে, সো আমরা তাদের ফলো করি, বুঝছেন। আর আদার্স যদি সেক্টরে ধরেন তাহলে আপনার ইমেল মার্কেটিং আছে, লিড জেনারেশন আছে, এই ব্যাপারগুলো আমাদের এসআর ড্রিমাইটিতে শেখানো হয়। এগুলো কারণ আপনি যদি সোশ্যাল মিডিয়ার বাইরে ক্লায়েন্ট হান্টিং করেন অথবা কোনো টাইপের সার্ভিস দিতে চান, তাহলে ইমেল মার্কেটিং বেস্ট। সেই সোশ্যাল মিডিয়ারও আগে থেকে আপনার এই ইমেল চলতেছে। সো ইমেলটা দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়া যখনও তৈরি হয়নি তখন থেকে ইমেল আসছে। সো ওই জিনিসটা এখনও ডিমান্ডেবল, আবার সামনেও ডিমান্ড থাকবে ইনশাল্লাহ। সো সেই অনুযায়ী এটা খুব ভালো। ইমেল মার্কেটিংটা খুব ট্রেন্ডিং আছে, কারণ মাঝখানে একটু সমস্যা হয়েছিল যে কিছু ইমেল মার্কেটিংটা প্রথম দিকে খুব জনপ্রিয় ছিল, মাঝখানে কিছু স্প্যামিং শুরু হয়। এখন আবার স্প্যামিং ফিল্টার আসার কারণে, তারপর জিমেল এবং আদার যে ইমেল প্ল্যাটফর্মগুলো আছে তারা বিভিন্ন স্টেপ নেওয়ার কারণে স্প্যামিংটা কমে গেছে। এখানে ক্যাটাগরি ওয়াইজ আমাদের ইনবক্স, তারপর প্রমোশনাল ইমেল, সোশ্যাল ইমেল, এগুলো আলাদা করে দেওয়া হয়েছে। সো দ্যাটস ওয়াই আমরা দেখা গেছে যে ইমেল মার্কেটিংয়ের থ্রুতে এখন বেনিফিটটা আনতে পারতেছি, যেটা মাঝখানে ছিল না।
তো এখন ইমেল মার্কেটিং, লিড জেনারেশন, ফেসবুক এবং গুগল এই টাইপের কাজগুলো, অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিংয়ের কাজগুলো যদি কেউ করে তাহলে আগামী 5 থেকে 10 বছর তার ক্যারিয়ার বলা যায় সেটেল। পাশাপাশি এটা ডিজিটাল মার্কেটিং ফিল্ডে। পাশাপাশি প্রতি বছর কিছু নতুন ট্রেন্ড আসে। 2 বছর হয়েছে আমাদের এআই এর একটা রেভলিউশন চলতেছে। ফার্স্টে এআই ChatGPT লেখালেখির মধ্যে রেভলিউশন আসে, তার 1 বছর পরে মিড জার্নি ইমেজ জেনারেশনে একটা রেভলিউশন আসে, এরপর হলো এখন ভিডিও জেনারেশন নিয়ে চলতেছে। সো এই জিনিসগুলো যদি আপনি ধরতে পারেন, যেটা আমি জাস্ট এটা তো এসআর ড্রিমাইটি থেকে এখন শেখানো হচ্ছে, হ্যাঁ, আমার স্টুডেন্টরা দেখলাম যে ভালোই ভিডিও বানাচ্ছে। তারা নয়েজি এআই, তারপর অনেকে সুনো এআই দিয়ে মিউজিক জেনারেট করতেছে, কেউ হয়তো বা মিড জার্নি দিয়ে ইমেজ জেনারেট করতেছে, ফায়ারফ্লাই দিয়ে ইমেজ জেনারেট করতেছে, আইডিওগ্রাম ব্যবহার করতেছে, এমনকি কেউ ChatGPT দিয়ে স্ক্রিপ্ট, তারপর মিড জার্নি, আইডিওগ্রাম, তারপর ফায়ারফ্লাইগুলো দিয়ে ফটো এবং এইগুলো কম্বাইন করে নয়েজি এআই দিয়ে দেখা যাচ্ছে মিউজিক অ্যাড করে তারা একটা ভিডিও বানায় ফেলতেছে সেকেন্ডের মধ্যে। আবার শুধু নয়েজি এআই দিয়েও ভিডিও বানানো যায়। এআই তো প্রচুর আছে এবং সবগুলোই ফ্রি। মোটামুটি ফ্রিটা কেন, তারা আসলে এখন মানুষের ইউজার চাচ্ছে। সো আমরা সেই সুযোগটাই নিচ্ছি যে আমরা ফ্রি অফারগুলো গ্র্যাব করতেছি, সেগুলো দিয়ে কন্টেন্ট বানাচ্ছি এবং এই কাজটা অনেকে করে ফাইবারে কিন্তু যথেষ্ট আর্নিংও করতেছে। এআই ভিডিওটা আপনি যদি দেখেন যে এআই ইমেজ, আর্ট জেনারেট, ভিডিও জেনারেট, এগুলো গত 1 বছর ধরে, 1 বছর না, এই 2024 সালে ট্রেন্ডিং আছে ফাইবারে। সো আপনার যে সবসময় 5 বছর 10 বছরের কথা ভাবতে হবে তা না। আমরা একটা চাকরির পাশাপাশি ছোট ব্যবসা করি না, চাকরির পাশাপাশি আমরা হয়তো বা এক্সট্রা একটা সার্ভিস দিয়ে এক্সট্রা ইনকাম করি না, এই স্কিলগুলো সেগুলো হইতে পারে। আপনি মেইন একটা শিখলেন, যেটা পাশাপাশি যদি এরকম ট্রেন্ডিং টপিকগুলো আপনি তাল মিলিয়ে চলতে পারেন, তাহলে আপনি ওয়ান টাইম বা 1-2 মাস 4 মাসের জন্য আপনি ভালো একটা ইনকাম জেনারেট করতে পারতেছেন। সো এটা একটা ভালো ওয়ে। সো ফ্রিল্যান্সিংয়ে যে সাইড ইনকাম করা যায় না তা না, এটা ওয়ান কাইন্ড অফ সাইড ইনকামের মতো পড়ে। এবং এসআরডিএমআইটিতে কিন্তু এগুলোই শেখানো হয় যে মেইন টপিকগুলো শেখাবো, পাশাপাশি যখন যে সময়ে যেটা ট্রেন্ডিং সেই সময় সেটা শেখানো, যেমন এখন এআই ব্যাপারগুলো ইনক্লুডেড আছে। অ্যান্ড স্টুডেন্টরা খুব ভালোভাবে এই জিনিসটা অ্যাডাপ্ট করছে। যারা একদমই কিছু পারে না তারাও দেখতেছি যে খুব সুন্দর ভিডিও মেক করে তারা আপলোড করতেছে। আমি নিজেই খুব অ্যামেজড যে একদম বিগিনার হয়ে 2 দিন 3 দিন ক্লাস হলো, ওরা এত সুন্দর একটা ভিডিও বানায় ফেলছে। আচ্ছা, এখন আপনার এই ফ্রিল্যান্সিং যে জার্নিটা ছিল, এটার মধ্যে সব থেকে স্ট্রাগলিং বা চ্যালেঞ্জিং অর্ডার কোনটা ছিল, বা এরকম একটা ক্লায়েন্টের সাথে একটা স্টোরি আমাদের সাথে শেয়ার করেন। আচ্ছা, চ্যালেঞ্জিং টাইম ছিল আমার 2020 আর 2022, আর ওই টাইমটাতে বলা যায় যে কিছু ক্লায়েন্টের সাথেও সেম চ্যালেঞ্জিং ফেস করতে হয়েছে। তো এই সেম আমি বললাম না যে প্রথম দিকের অর্ডার একটু দেখা গেছে যে আপনার না নেওয়া উচিত এই এশিয়ান কান্ট্রিগুলো থেকে, লাইক ইন্ডিয়া, পাকিস্তান। তো আমার তো প্রথম দিকে ভালো ছিল, ফার্স্ট অর্ডারটা খারাপভাবে হয়নি, ভালো রিভিউ পাইছি, ভালোভাবে সার্ভিস দিছি। কিন্তু যখন আমার প্রায় 100+ অর্ডার কমপ্লিট, তখন আমার একটা ইন্ডিয়ান ক্লায়েন্টের সাথে কাজ হয়েছে। প্লাস তখন আমার একটা একই টাইমে ইউএসের একটা ক্লায়েন্টের সাথে কাজ করতেছিলাম। তো ওই ক্লায়েন্টের বয়স কিছুটা কম ছিল, তো সে দেখা গেছে যে অনেক বেশি কি বলবো, কমিউনিকেশন আমি তার সাথে করতেছি কিন্তু সে মাথা ঠান্ডা রাখতে পারতেছে না। তার কথা হলো এখনই লাগবে, এটা করতে হবে, ওইভাবে করতে হবে, তার পছন্দ মতো যতই করতেছি সে ততই বেশি কারেকশন দিচ্ছে। এই কারেকশন নিতে নিতে তারপর আমি মনে করি যে না, এভাবে আসলে তার সাথে কাজ করা যাচ্ছে না। এভাবে যদি সে মিসইউজ করে এই প্ল্যাটফর্মটা তাহলে তো সমস্যা। আর তখন আমি জানি যে মোটামুটি যেহেতু 100 অর্ডার কমপ্লিট করছি, কী বা হবে। তো এরকম আপনার খুব একটা কিছু যায় আসতো না, এরকম মনে হয়েছিল। তো তারপর আমি তার অর্ডারটা স্বাভাবিকভাবে ক্যান্সেল করলাম। ওই টাইমে আমার ইন্ডিয়ান বাইরেরটাও ক্যান্সেল হইলো, 2টা অর্ডার ক্যান্সেল করার কারণে আমার গিগ হঠাৎ করে ডাউন খাইলো। তখন আমি বুঝলাম $ডলারের কাজ ছিল এটা, খুব বেশি না। তখন আমি আমার বেসিক প্রাইজিং বাড়ায় দিছি, $5 থেকে করছি $10। বর্তমানে দেখা গেছে যে $15, $20 বেসিক প্রাইজিং রাখছি। সো তখন $10 চলতেছিল। সো 10 $20 অর্ডার ছিল। যারা ঝামেলা করে সাধারণত সবচেয়ে $5 থেকে $10 অর্ডার যারা দেয় তারাই ঝামেলা করে। যারা $500, $1000, যেমন 2021 সালে এপ্রিল মাসে একজন আমাকে 1,10,000 টাকার মতো পেমেন্ট পাঠাইছে। সো সে আমাকে ঝামেলা করে না, সে বলছে এভাবে কাজ করো, আমি কাজ করে দিচ্ছি, ওকে ঠিক আছে কাজ করছো, থ্যাংক ইউ, পেমেন্ট পাঠিয়ে দিচ্ছে। সেম 2022-23 সেম বড় বড় ক্লায়েন্টের সাথে কাজ করছি। তার কথা হলো কাজ ভালো হয়েছে, শেষ, আর কিছু না, তার রিকোয়ারমেন্টগুলো ফুলফিল হয়েছে কিনা। কিন্তু যারা ছোটো বায়ার তারা দেখা যাচ্ছে সবচেয়ে বেশি প্রেশারটা তারা দেয়, এবং বড় বায়ারদের প্রেশারটা নিতেও মজা লাগেছে। সে টাকা দিচ্ছে, সে প্রেশার কেন দিবে না? কিন্তু $5 $10 জন্য অনেক যখন প্রেশার দেয়, তখন জাস্ট আমি প্রফেশনাল বলে আমি মাথা ঠান্ডা রেখে তাকে সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি। আর যদি দেখি যে না, সে আসলে আমাকে দিয়ে কাজ করে পেমেন্টটা ফেরত নিতে চাচ্ছে, তখন আমি তাকে সেই সুযোগটাও দিই যে পেমেন্ট নিয়ে যান, তাও এর থেকে মানে আমার যদি তাকে জোর করে তাকে দিয়ে আমি অর্ডারটা অ্যাকসেপ্ট করে, সে আমাকে 1 স্টার রিভিউ দিবে, যেটা আমার বাকি বায়াররা দেখবে। এর থেকে বলে অর্ডার ক্যান্সেল হলে সর্বোচ্চ কি গিগ র্যাঙ্ক ফল করছে, আমি এটাকে আবার র্যাঙ্কে উঠাইতে পারবো, সে আমার নলেজ আছে। কিন্তু আমি যদি এরকম করি যে তাকে দিয়ে আমি জোর করে অর্ডারটা নিলাম $5 $10, এটা আমার না পাইলে কিছুই হইতো না। কিন্তু সে এইটা তাকে দিয়ে জোর করে অ্যাকসেপ্ট করানোর জন্য সে রেগে আমাকে 1 স্টার রিভিউ দিয়ে দিবে। সো এই জন্য আমি তখন ক্যান্সেল করে ফেলি।
ক্যান্সেল করানোর পরে তারপর আমার গিগ র্যাঙ্ক ফল করে তখন আমি ফার্স্ট রিয়েলাইজ করি যে ফাইবারে যদি আপনি টপ রেটেড সেলারও হন, ফাইবার এত কিছু দেখবে না। ফাইবার দেখবে যে ওই মোমেন্টসে আপনি কোনো ক্লায়েন্টকে সার্ভিস দিতে পারছেন কি পারেন না। কারণ আমি যখন একটা অর্ডার কমপ্লিট করবো, টাকাটা যখন আমার অ্যাকাউন্টে আসবে, ফাইবার তার পার্সেন্টেজটা ওইখান থেকে কেটে নিচ্ছে। সো একটা অর্ডার ক্যান্সেল হওয়া মানে ক্লায়েন্ট তার টাকাটা ফেরত পাচ্ছে, ফাইবার তার পার্সেন্টেজটা পাচ্ছে না। সো আমাকে কেন ভ্যালু দেবে? সে অবশ্যই যে টাকা পে করতেছে তাকে ভ্যালু দিবে। সো এই জন্য আমি তখন এই জিনিসটা রিয়েলাইজ করলাম এবং আমি ফাইবারের গিগ ফল করলে কীভাবে এটাকে র্যাঙ্কে আনতে হয়, কীভাবে রিসার্চ করতে হয়, কীভাবে গিগ এডিট করতে হয়, এটা নিয়ে আমি রিসার্চ করা শুরু করলাম। এবং তখন আমি রিয়েলাইজ করলাম যে 2020 থেকে 24 এখনও মানুষের মধ্যে একটা ভুল ধারণা যে ফাইবারের গিগ এডিট করা যায় না। তখন আমিও শুনতাম, কিন্তু কথা হলো আমি বললাম যে ঠিক আছে এডিট করা যায় না, কিন্তু এটা তো হওয়ার কথা না। গিগ এডিট না করলে আমার একটা গিগ র্যাঙ্ক ফল করছে 3 মাস 6 মাস হয়ে যাবে, আমি গিগ এডিট করবো না, তাহলে আমার র্যাঙ্কটা আবার উঠবে কীভাবে? এটা কীভাবে আবার র্যাঙ্ক উপরে আসবে? এই জন্য আমি তখন গিগ এডিট করছি রিস্ক নিয়ে, এবং এটা আসলে দেখলাম যে কাজে দিচ্ছে। গিগ এডিট করার পরে এটা সেফ। গিগ এডিট কেন করবে না? দেখেন, আমি মানুষের মধ্যে এরকম ভুল ধারণাগুলো দেখে আসলে কি বলবো, আমি বুঝি না যে এটা কেন। এটা আমার মনে হয় কি, ওই যে থাকে না একজনের কাছ থেকে শুনে ওইটা শুনেই বসে আছে যে এক ভাই হয়তো বলছে যে এরকম এডিট করা যায় না, ও আর রিসার্চ না করে এটা ধরে বসে আছে যে এডিট করা যায়। সবচেয়ে অবাক করা ব্যাপার যে সে 6 মাস কাজ পাচ্ছে না, সে এখন এডিট করতে ভয় পাচ্ছে। ভাই, তোর 6 মাস কাজ নাই, তুই এডিট করতে ভয় পাওয়ার কি আছে? এডিট করলে কাজ পাওয়ার সুবিধা। যে আইডি ডিসেবল হয়ে যাবে, এটা করিস না, ওটা করিস না, এরকম করলে এই ভয়টা কাজ করতে পারে। এই ভুল ধারণাগুলোই আসলে আমরা মানে ভাঙানোর চেষ্টা করতেছি যে গিগ এডিট করলে কোনো সমস্যা হয় না। হ্যাঁ, আপনার এর মানে এই না যে প্রতিদিন দিনে 2 বার করে এডিট করবেন। 15 দিন বা 30 দিন আপনার অ্যানালিটিক্সটা দেখতে হবে যে অ্যানালিটিক্সটা উপরে যাচ্ছে নাকি ডাউন খাচ্ছে, আপনার কিওয়ার্ডগুলো কি র্যাঙ্ক আসতেছে কিনা। যদি দেখেন যে আপনার কিওয়ার্ডগুলো র্যাঙ্কে আনতে ব্যর্থ হচ্ছে, আপনার কিওয়ার্ড চেঞ্জ করতে হবে, আবার 15 থেকে 30 দিন পর আপনার আবার এডিট করতে হবে, ভালোভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। এখন তো ফাইবারে সেলার প্লাসে নামে একটা অপশন আছে, যেটা ইউজ করে আপনি ফাইবার থেকে জানতে পারবেন যে কোন কোন কিওয়ার্ডগুলো আপনার ট্রেন্ডিংয়ে আছে বা মানুষ সার্চ করতেছে। এটা হলো প্রিমিয়াম নিতে হয়। আর যদি ফ্রিতে চান তাহলে ফাইবার সার্চ বক্সে জাস্ট আপনি সার্চ করবেন ফেসবুক ফাইবার সাজেশন জানায় দিবে যে ফাইবারে কী কী সার্চ হয়। আপনি গুগলে যান, গুগল সাজেশন পাবেন, ইউটিউবে যান, ইউটিউব সাজেশন পাবেন। যেই প্ল্যাটফর্ম নিয়ে আপনি কাজ করেন না কেন ডিজিটাল মার্কেটিংয়ে, সেই প্ল্যাটফর্মে কোনো কিছু লিখলেই আপনাকে ওই প্ল্যাটফর্ম সাজেশন দেয় যে এইগুলা বায়াররা বা এইগুলা অন্যান্যরা সার্চ করতেছে। সো যেগুলো সার্চ করতেছে সেগুলোই তো আমার গিগে থাকতে হবে। সো সেই কিওয়ার্ডগুলো আমি আমার গিগে রাখি, আমার গিগটা তাহলে র্যাঙ্কে আসবে। এভাবে দেখতে হয়। সবার জন্য একটা টিপস অ্যান্ড ট্রিক্স হয়ে গেল। হ্যাঁ, ওদের খুব কাজে লাগবে জিনিসটা। আচ্ছা, আপনি আরেকটা কথা বললেন না যে এরকম $5 যে কাজ আপনি যেটা ক্যান্সেল করে দিয়েছেন, খুব ইরিটেট করতেছিল। আপনার কি মনে হয় না যে এই ধরনের কমিউনিকেশন দরকার আছে? কারণ এইগুলা কিন্তু পেশেন্স লেভেল বাড়ায়, তাই না? একদম ছোট $5 কাজ, যেমন আপনার জন্য এটা কোনো ব্যাপার ছিল না, কিন্তু কোনো স্টুডেন্ট যদি ফার্স্টের দিকে এরকম অর্ডার পায়, তারা তো ওই মেন্টালিটি নিয়েই তাহলে আগাবে যে তাদের জন্য আরও স্মুথ হবে না জার্নিটা? হ্যাঁ, এখানে কমিউনিকেশনের একটা বড় পার্ট। তখন আমি বললাম না যে আমি তখন গিগ এডিট করা বা গিগ রিসার্চ করা অনেক কিছু নিয়ে আমি তখনও জানি না, কারণ তখন মাত্র ফার্স্ট ডে চলতেছে। সো আমি এই জিনিসগুলো জানলাম, দেখলাম, শিখলাম, এবং এখন আমি মনে করি এটাই যে ক্লায়েন্ট কমিউনিকেশন আসলে যদি আমি আরও ভালো পারতাম, হয়তোবা তখন আমি আরও চেষ্টা করলে হয়তো বা বাঁচিয়ে রাখতে পারতাম। কিন্তু তারপরও না, আমাদের এইটাও কিন্তু জানার ব্যাপার আছে, শুধু যে কমিউনিকেশন তা না, কোন টাইমে আমাদের আসলেই এখানে আমাদের একটা ব্রেক দেওয়া উচিত। যেমন তখন আমি যে টাইমটাতে ব্রেক দিচ্ছি, আমি বুঝে গেছি যে সে কাজ ঠিকই করাবে, পেমেন্টও নিবে না, মানে আমাকে দিবেই না। আর আমি যদি পেমেন্টটা জোর করে নিয়ে নিই তাহলে সে আমাকে ব্যাড স্টার মানে একটা 1 স্টার দিয়ে আমার ব্যাড রিভিউ দিয়ে দিবে। সো আমার কাছে তখন প্রায়োরিটি মনে হয়েছে যে অর্ডার ক্যান্সেল হোক, গিগ র্যাঙ্ক হারাক, কিন্তু আমার রিভিউটা যাতে 5 স্টার থাকুক সবসময়, এটা ভালো। এটাতেও ফোকাস করা উচিত। সো স্টুডেন্টদের আসলে এই সবগুলোই জানা উচিত যে কোন টাইমে ক্লায়েন্ট কমিউনিকেশন দিয়ে অর্ডারটা বাঁচিয়ে রাখতে হয়, আর কোন টাইমে আপনার ক্লায়েন্ট কমিউনিকেশন দিয়ে বাঁচিয়ে রাখতে পারতেছেন না, আপনার যদি এখন আরও জোর করে রাখতে চান তাহলে আপনার ফিউচারে আরও বড় ক্ষতি হবে, তখন ছেড়ে দিতে হয় ক্লায়েন্টটাকে। এইটা প্রত্যেকের জানা উচিত। এই জিনিসটা আমরা শেখানোর চেষ্টা করি যে সবসময় যে আপনি জোর করে সবসময় রাখলেই যে লাভ হবে, ব্যাপারটা এরকম না। কিছু সময় দেখা গেছে যে উল্টা বরঞ্চ ডাবল ক্ষতি হবে। সো এই ক্ষতিটা মিনিমাইজ করার সবচেয়ে যে ওয়েটা, সেটাই আমরা শেখানোর চেষ্টা করি। আচ্ছা, সো এখন আপনি বললেন যে আপনার $5 কাজ আপনি ক্যান্সেল করছেন, এটাই কি ম্যাক্সিমাম ছিল? এর থেকে বড় কোনো কাজ কি আপনার ক্যান্সেল করা হয় না? এটা হলো থেকে চলে যায় নাই? আমার বড় যদি বলেন এই বছর এটা বলবো, বলেন। এই বছর আমার $15,000 একটা অর্ডার ক্যান্সেল হয়েছে। কিভাবে হলো এটা? $15,000 ক্যান্সেল আসলে কি, এটা বাংলায় বলি 15 লাখ টাকা। এটা হলো বাইরের দেশে একটা রিসার্চ প্রজেক্ট ছিল, আমরা 4 জন টিম মেম্বার ছিলাম, আমাদের সাথে একটা ভার্সিটি টিচারও ছিল। আমি যে শুধু ফ্রিল্যান্সিং করি তা না, আমি বললাম না একটা ভাই ছিল যার আন্ডারে আমি কাজ করছি, তার কনসেপ্ট আমার খুব ভালো লাগছিল যে সবসময় যে আমার কাজ পেরেই করতে হবে তা না। অনেক সময় আপনি ট্যালেন্টেড মানুষকে একত্রে করেন, তাদের সাথে কাজ করেন এবং বড় প্রজেক্ট আনেন, প্রত্যেকে আপনি সেই অনুযায়ী একটা প্রফিট দেন। আপনার কাজ না জানলে আপনি অনেক ভালো ইনকাম করতে পারবেন।
তো যাই হোক, তো আমি এরকম একটা প্রজেক্ট পাই বাইরের দেশ থেকে, একটা রিসার্চ প্রজেক্ট। সেই রিসার্চ প্রজেক্টে আমরা 4 জন কাজ করতেছিলাম। তো সেই রিসার্চ প্রজেক্ট আসলে মাঝখানে তো দেখছেন যে বাংলাদেশ সরকার আমাদের অনেক কিছু হয়েছে, বাংলাদেশ 2.0 আমরা দেখতে পাইছি। তো ওই টাইমটাতে 6 দিনের ব্ল্যাকআউট ছিল। ওই ব্ল্যাকআউট টাইম প্লাস দেশের সরকার পরিবর্তন প্লাস আমাদের এর মাঝখানে কোনো কমিউনিকেশন না হওয়া বায়ারদের সাথে, এই জিনিসটার জন্য আমাদের পুরা এই 6 জনের টিম, মানে আমার এজেন্সি 4 থেকে 6 জন, আমরা ফার্স্টে 4 জন ছিলাম। তো এই পুরো প্রজেক্টটা ক্যান্সেল হয়ে যায়। সো এটা মনে হয় আমার লাইফের সবচেয়ে বড় প্রজেক্ট ক্যান্সেল, যে 15 লাখ টাকার একটা আপনার একটা প্রজেক্ট ক্যান্সেল হওয়া। তা আমার তেমন কোনো কিছু ফিল হয় নাই, কারণ আসলে দেশের যে পরিস্থিতি ছিল তখন আসলে মেন্টাল স্টেবিলিটি কারোই ঠিক ছিল না, আমরা দেশ নিয়ে সবাই চিন্তিত ছিলাম। সো এখন সব কিছু স্টেবল, এখন মনে করেন আমি সেটা রিকভার করার চেষ্টা করতেছি, কারণ 15 লাখ টাকা একটা প্রজেক্ট পাওয়া মানে বলা যায় যে একটা ক্যারিয়ার ঘুরে যাওয়া। আমার এজেন্সিটা ওই টাইমেই দাঁড়ায় যেত। আমি কিন্তু গত 4 বছরের ফ্রিল্যান্সার হিসেবে কাজ করছি, এই 2024 সালে এসে নিজের এজেন্সি ডেভেলপ করার চেষ্টা করতেছি। সেটা দিয়ে ছোটো ছোটো কয়েকটা কাজ করার পর এরকম একটা বড় প্রজেক্ট হারানো, এটা কিন্তু ছোটো কোনো আমার এজেন্সিটাই বলা যায় যে হাফ ডাউন হয়ে গেছে। আমার যে ফিউচার প্ল্যানিং ছিল, যে ফান্ডিংগুলো ছিল, সেগুলো অনেকটাই দেখা গেছে যে আমার ফার্স্ট এজেন্সি পুরাটাই বলা যায় ব্যর্থর কাতারে চলে গেছে। এখন আমরা খুব মিনিমাল ওয়েতে কাজ করতেছি, আবার নতুন করে দাঁড় করানোর চেষ্টা করতেছি। এখন আশা করি ফিউচারে যদি লেগে থাকি, কারণ ফ্রিল্যান্সিং সেক্টরে 4 বছর আমি যেটা দেখছি যে যারা লেগেছিল তারাই আলটিমেটলি শেষ পর্যন্ত সাকসেসফুল হয়। আর ওই যে আমার 2020 সালে আমার সাথে আরেকটা ফ্রেন্ড যে এই ডিজিটাল মার্কেটিং শিখেছিল, সে ফ্রিল্যান্সিংয়ের দিকে আসে নাই, সে ব্যবসা করে, তো ব্যবসাটা ব্যর্থ হয়, কোনো সমস্যা নেই, কিন্তু সে ডিজিটাল মার্কেটিং তো শিখে। তারপর সে পড়াশোনা শেষ করে আমি ফ্রিল্যান্সার হিসেবে সম্পূর্ণ ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে জয়েন করি বা কাজ শুরু করি, আর সে হলো একটা চাকরিতে জয়েন করে। সে বাংলাদেশে একটা কোম্পানিতে 20 থেকে 25,000 স্যালারিতে জয়েন করে, 1.5 বছরের মতো কাজ করে, কিন্তু তার মাথায় ডিজিটাল মার্কেটিং আছে, সেটা নিয়ে সে বাংলাদেশে মোটামুটি এক্সপিরিয়েন্সও 1 বছরের হয়ে গেছে। তারপর সে বাইরের দেশ থেকে একটা অফার পায়, সে বাইরের দেশে চলে যায়। এখন তার মনে করেন প্রায় 70-80 হাজার টাকার মতো মানে ইনিশিয়াল স্যালারি এবং সাথে থাকা খাওয়া ফ্রি, হিউজ ফ্যাসিলিটি। সো সেও কিন্তু এই 2023 সালে এসে সাকসেসফুল হয়েছে। 3 বছর সে বাংলাদেশের মধ্যে 2 বছর কোম্পানিতে জব করে, 1 বছর ব্যবসা করার চেষ্টা করে ব্যর্থ হয়, কিন্তু এই যে লেগে থাকাটা, সে নতুন নতুন শিখছে, এইটা এক্সপ্লোর করলো। সে আমার সাথে কথাবার্তা সবসময় হইতো, সে লেগেছিল। আমি সম্পূর্ণ ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতেছি, মাঝখানে তার সাথেও কোলাবোরেট করে 2-1টা কাজ আমরা করছি বাইরের দেশের ক্লায়েন্টের সাথে। আমার ইচ্ছা ছিল তার সাথে এজেন্সি দেওয়া, তো তারপর দেখা গেছে আমাদের রাস্তা 2 দিকে চলে যায়। তা আমি ফ্রিল্যান্সার হিসেবে ফুল টাইম শুরু করি, আর ওই জবে ঢুকে যায়। তো জবে ঢোকার পরে 2.5 বছর এখানে কাজ করার পরে সেই এক্সপিরিয়েন্স প্লাস ডিজিটাল মার্কেটিংয়ের নলেজ, তারপর বাইরের দেশে এখন শিফট। কিছুদিন আগে বাংলাদেশে আসছিল, তার সাথে দেখা সাক্ষাৎ হইলো। তো এই জিনিসটাই যে আপনার ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং যে কখন আপনার ক্যারিয়ার পরিবর্তন করবে এটা কেউ বলতে পারে না। আমি 3 মাস পরে আমার সব কিছু যখন শুরু করি, ফাইবার অ্যাকাউন্ট খুলি, তার 3 মাস পরে ফার্স্ট অর্ডার পাই। তারপর হলো আমার ফ্রেন্ড তো সেটাও পায় না, সে আমার থেকেও 2 মাস আগে ফাইবার অ্যাকাউন্ট খোলে, বাট ফাইবার সে কোনো অর্ডারই পায় না। বাট বর্তমানে সে বাইরের দেশে আসছে, বাইরের দেশে লাইফস্টাইল, বাইরের দেশে আর্নিং, বাইরের দেশে সব কিছু ফ্যাসিলিটি ভোগ করতেছে, হয়তো বা ফিউচারে ফ্যামিলিকেও বাইরের দেশে নিয়ে যাবে। সো এই জিনিসটা কিন্তু সে 3 বছর পরে পাইছে। কেন পাইছে? 3 বছর লেগেছিল বলে। সে যদি আমার মতো বা তার মতো যদি আপনারা লেগে না থাকেন, তাহলে কিন্তু এই সেক্টরে কেউই শাইন করতে পারে না। শাইন তো দূরে থাকে, কেউ টিকতেই পারে না। কারণ আমি মনে করি ফ্রিল্যান্সিং এবং ডিজিটাল মার্কেটিংয়ের যে রাস্তাটা, সেটা ঢালু রাস্তা। আপনি এখানে হয় দৌড়াইতে হবে, নয় আপনার হাঁটতে হবে। দৌড়াইলে আপনি আগাবেন, আর হাঁটলে আপনি জায়গায় থাকবেন। যদি কিছুই না করেন তাহলে আস্তে আস্তে নিচে নামতে থাকবেন। আপনি কখনো উপরে নিজের জায়গাতেও থাকতে পারবেন না। সব সময় আপনার কিছু না কিছু করতে হবে, হয় হাঁটেন নয় দৌড়ান, কিছু না কিছু করেন। তো আমি সবসময় দৌড়ানোর মুডে থাকি, সো যার কারণে 4 বছর শুধু দৌড়ে যাচ্ছি। ফার্স্টে সোলো ফ্রিল্যান্সার, দেন এখন এজেন্সি, তারপর হলো পাশাপাশি জব এক্সপ্লোর করা, বিজনেস এক্সপ্লোর করা। আমি মাঝখানে 2 বছর অনলাইন বিজনেসও করছি। সেই অনলাইন বিজনেস থেকে মোটামুটি 500,000 মতো আমি টাকা পয়সা ইনকামও করছি। সেম একটু ভিন্ন ওয়েতে ভাবছি যে আমি যখন ফ্রিল্যান্সিং করতেছি, তো দেখলাম যে ফ্রিল্যান্সারদের তো অনেক কিছুই প্রয়োজন হয়। ফ্রিল্যান্সারদের দেখা যাচ্ছে বিভিন্ন টুলস প্রয়োজন হয়, ফ্রিল্যান্সারের বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয়। তো এই টুলস এবং সফটওয়্যারটা তাদের যেহেতু প্রয়োজন হচ্ছে, সেটা কোনোভাবে শেয়ার করে অথবা সামহাও কমে কিনে, বাল্কে কিনে তাদেরকে অল্প অ্যামাউন্টে প্রোভাইড করা যায় কিনা। সো এরকম কিছু টুলস, কিছু সফটওয়্যার, এই জিনিসগুলো আমি কালেক্ট করেছি। সেই জিনিসগুলো ফ্রিল্যান্সিং রিলেটেড আমি যখন যে ফিল্ডে ছিলাম তখন সেই ফিল্ডে দেখি যে কোনো অপরচুনিটি আছে কিনা। তো ফ্রিল্যান্সারদের এখানে ফ্রিল্যান্সারদের নিয়ে বিজনেসের একটা সুবিধা আছে। আপনি নর্মাল কাস্টমারকে দিয়ে যখন কিনাতে যাবেন, দেখবেন যে সে কিনতে
কিনতে চাবে না, কারণ তার এটা এক্সট্রা, হয়তো সে শখে বা অন্য কোনো কারণে এটা কিনতে চাচ্ছে, আর তার টাকারও একটা ব্যাপার আছে। ফ্রিল্যান্সারদের কাছে টাকা পয়সা আছে, সো তারা হলো বলা যায় যে পশ কাস্টমার আমার। সো তাদের কাছে যদি আমি তাদের টুলস, তাদের কাজের জন্য, ইনকামের জন্য যখন আমি তাকে বলবো, যেমন অনেকটা কেউ বাইক ঠিক করে, তার বাইক ঠিক করার জন্য যে টুলসগুলো, তাকে যদি সেটা সেল করি, সে অবশ্যই সে কিনবে, কারণ এটা তার রুজির ব্যাপার। সো ফ্রিল্যান্সারদের যে টুলসগুলো প্রয়োজন, যে টাইপের সফটওয়্যারগুলো প্রয়োজন, সেই জিনিসগুলো যদি আমি শেয়ারের মাধ্যমে কমের মধ্যে তাদের দিতে পারি, আমারও একটা প্রফিট রাখতে পারি, এরকম একটা ওয়ে যদি আমি বানাতে পারি, তাহলে তারাও বেনিফিটেড হবে, অল্পে পাচ্ছে, আমিও বেনিফিটেড হবো, আমরা একটা বিজনেস দাঁড় করতে পারছি। তো সেটা যে খুব আহামরি বিজনেস তা না, তারপরে $500,000 মতো আমি এখানে জেনারেট করতে পারছি বাংলাদেশ থেকে, এবং সেটা মোটামুটি আমার একটা এক্সট্রা ইনকাম। স্টুডেন্ট সব কিছু আমার স্টুডেন্ট অবস্থায় শুরু। আমি গত 2 বছর হয়েছে যে আমি সম্পূর্ণ ফ্রিল্যান্সিং এবং ফ্রিল্যান্সিং নিয়েই পড়ে আছি, এবং এই বছর এজেন্সি শুরু করেছি। আর এগুলো হলো আমার 2020-21 সালের জার্নি, যখন আমি বিজনেস করি, পাশাপাশি ফ্রিল্যান্সিং করি, তারপর পাশাপাশি লোকাল মার্কেট প্লেসে কাজ করি। সো এই সব কিছু গত 4 বছর ধরে আমি এমন কোনো সেক্টর নাই যেটা আমি টাচ করি নাই, কিছুটা হলেও ওইটা নিয়ে এক্সপ্লোর করি নাই, অথবা কিছু টাকা হলেও ইনকাম করি নাই। আমি ওয়েবসাইট ডেভেলপমেন্ট করেও কিছু টাকা ইনকাম করছি, গ্রাফিক্স ডিজাইনের কাজ করেও কিছু টাকা ইনকাম করছি, ফ্রিল্যান্সিং করেও কিছু করছি, এজেন্সি করেও কিছু করছি, চাকরি করেও করতেছি, আবার ব্যবসাও করেছি। সো যার কারণে আমি যেটা করি SRDMIT-তে, আমি যেটা চেষ্টা করি যে আমার এই সবগুলো নলেজ আমি চেষ্টা করি যে সবাইকে দেওয়ার জন্য, স্টুডেন্টদের অথবা ফিউচার জেনারেশনকে দেওয়ার জন্য। কারণ এরকম ফাস্টার গ্রোথ বা এই ফাস্টার এই সবগুলো এক্সপ্লোর করা সবাই থাকে না, এক একজন এক এক টাইপের। কেউ একটা জিনিস নিয়ে 4 বছর থাকে, কেউ অনেক কিছু এক্সপ্লোর করে 4 বছর থাকে। তো আমার আসলে যেহেতু এই অনলাইন জগৎটা একটা প্যাশনের মতো, যে অনলাইন জগৎটা নিয়ে কাজ করা, নতুন কী হচ্ছে সেটা নিয়ে দেখা, তো এই জন্য আমি সবগুলা এক্সপ্লোর করার চেষ্টা করি। সামনে এখন দেখা যাক যে 2025 সালে নতুন কী আসে, আমি সেটা নিয়ে এক্সপ্লোর করবো, সেটা নিয়ে এক্সপ্লোর করবেন। সো আমি বলবো যে ফ্রিল্যান্সিং এর একদম পুরো ওয়ার্ল্ড, ফ্রিল্যান্সিং যে ওয়ার্ল্ডটা, ওইটা হচ্ছে আপনার ঘোরা শেষ। হ্যাঁ, ঘোরা শেষ, এটা ঘোরা কখনো শেষ সম্ভব না। হ্যাঁ, টিল নাও আমি অনেক ঘুরেছি এবং আরও সামনে ঘোরার ইচ্ছা আছে, কারণ এমন অনেক সেক্টর আছে যেগুলোতে আমি এখনও অনেক অপরচুনিটি দেখতেছি, এবং ওগুলোতে পটেনশিয়াল আছে। বাংলাদেশের সবাই তো এগুলো দেখে না। বাংলাদেশের ট্রেন্ডিংয়ের মধ্যে যদি ধরেন, তাহলে এই ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট আর বর্তমানে ভিডিও এডিটিং, এই 4টা ট্রেন্ডিং আছে। এমন অনেক সেক্টর আছে যেগুলোতে আরও কম এফোর্টে আপনি ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। সেগুলা জানবে স্টুডেন্টরা, ফিউচারে আমাদের সাথে থাকলে তারা জানবে। তো সেগুলা তখন বুঝবে যে 2025 সাল আসতেছে। আমি অলরেডি আমরা প্রিপারেশন নিচ্ছি যে 2025-এ সবসময় ট্রেন্ডিং জিনিস নিয়েই হচ্ছে, আমরা অলওয়েজ ট্রেন্ডিং জিনিস নিয়ে কাজ করি, এবং 2025-এর জন্য SRDMIT অলরেডি প্রিপারেশন নিচ্ছে যে আর 2 মাস আছে। এই 2 মাসের মধ্যে আমরা ফাইবার এবং আপওয়ার্কে যে ট্রেন্ড ইন্ডেক্স প্লাস অন্যান্য প্ল্যাটফর্মের ট্রেন্ড ইন্ডেক্স, সেগুলো অ্যানালাইসিস করি, বাইরের দেশে কী চলতেছে। যেহেতু আমরা বাইরের দেশের ক্লায়েন্টের সাথে কাজ করি, তারা কোন সফটওয়্যার, কোন টুলস অথবা কোন সোশ্যাল মিডিয়া ব্যবহার করে, এবং বাইরের যেমন বর্তমানে টিকটকটা ট্রেন্ডিংয়ে, বাংলাদেশে টিকটক বললে সবাই ক্রিঞ্জ টাইপের ভিডিওর কথাই মাথায় আসে। বাইরের দেশে টিকটক মানে হিউজ পরিমাণ একটা সুযোগ আছে, ওইখানে টিকটক ব্যবহার করে, টিকটকটাকে আসলে অনেক বড় একটা প্ল্যাটফর্ম। আপনি জাস্ট ইমাজিন করেন, বাংলাদেশে ক্রিঞ্জ টাইপের কন্টেন্ট বাদ দেন, ইউজার কারা টিকটকের ইউজার? ইয়াং জেনারেশন। এত হিউজ পরিমাণ ইয়াং জেনারেশন আপনি আর কোথায় পাবেন? ফেসবুকে অবশ্যই পাবেন, বাট টিকটকে বাংলাদেশে 2024 সালে এখন টিকটক অ্যাডস বাংলাদেশ থেকে অ্যাড রান করা যাচ্ছে। কয়জন কাজ করে? চালুই তো হয়েছে 2 মাস, খুবই কম। কয়জন কাজ করে এটা নিয়ে কেউ ভাবছে? অনেকে জানেই না। আপনার তাহলে এখানে একটা সুযোগ যে আপনি ইয়াং জেনারেশন টার্গেট করে যদি আপনার কোনো প্রোডাক্ট থাকে, আপনি ডিরেক্ট টিকটক অ্যাড রান করবেন, দেখবেন যে একেবারে যাদের টার্গেট অডিয়েন্স একেবারে তাদের সামনে একটা যাবে, কোনো ফেসবুকে বিভিন্ন টাইপের এজের মানুষের সামনে যাচ্ছে না, একেবারে টার্গেটেড, একেবারে ইয়াং জেনারেশনের কাছে যাচ্ছে। এটা সাধারণত কোর্স বলেন অথবা বিভিন্ন টি শার্ট অথবা ফ্যাশন আইটেম বলেন, বিউটি আইটেম বলেন, এগুলো একেবারে কোর অডিয়েন্সের কাছে আমি পৌঁছাতে পারতেছি, এবং ওইখানে কোনো কম্পিটিশন নাই। প্রতি 3টার পরে যদি অ্যাড আসে তাহলে আমারটাই আসবে, কারণ এখানে কম্পিটিশন কম। বর্তমানে আমি দেখলাম বিকাশ বা গ্রামীণ ফোনের মতো কিছু বড় বড় কোম্পানি ওইখানে অ্যাড রান করতেছে। সো ছোট কোম্পানি নাই, বাট ফেসবুকে ছোট বড় সবাই কাজ করে। সো এই আউটসাইডের আপনি যদি বক্সের বাইরে থিঙ্কিং করতে চান, তাহলে দেখবেন যে বাংলাদেশে এবং বাইরের দেশে 2 জায়গাতেই হিউজ পরিমাণ ডিমান্ড আছে, কাজের সুযোগ আছে, সেগুলো বুঝে কাজ করতে হবে। আর অনলাইন জগতে আপনি যত ভালো বুঝতে পারবেন, যত ট্রেন্ড ধরতে পারবেন, তত সবার থেকে আগে থাকবেন। এই টিকটকটা আমি বলবো যে 2025 সালে একটা বড় টপিক হতে যাচ্ছে। পাশাপাশি আরও অনেক আমরা রিসার্চ করতেছি, সবগুলো লিস্ট করতেছি, আমাদের নতুন কোর্স মডিউলে কীভাবে কী যুক্ত করা যায় সেটা নিয়ে আমরা ভাবতেছি, এবং সেগুলো তখন স্টুডেন্টরা সেটা শিখবে। এবং কেউ যদি এটা শিখতে পারে এবং কাজে লাগাইতে পারে, তাহলে এখানে কোনো কম্পিটিশন নাই। কাজ শুরু করবে, 7 দিনের মধ্যে অর্ডার পাবে, এটা গ্যারান্টেড।
কারণ যেই ক্ষেত্রে আপনার কম্পিটিশন নাই সেই ক্ষেত্রে আপনি কাজ কেন পাবেন না? ট্রেন্ড ধরে কাজ করেন, তাহলে আপনার আর্নিংটা আসবে, আর আর্নিং আপনার মোটিভেশন দিবে, আর ওই মোটিভেশনটাকে কাজে লাগে আপনি এই সেক্টরটাকে নিজেকে স্ট্যাবলিশ করবেন যেগুলো ফিউচারে ডিমান্ডেবল। ওকে, তো এইভাবে একটা প্রসিডিওরের মাধ্যমে যেতে হবে। এরকম এই টিকটক অ্যাডটা হচ্ছে যখন বাংলাদেশে হচ্ছে চালু হলো, সেদিনই কিন্তু শুভ স্যার আমাদের সাথে সবার সাথে শেয়ার করছে বিষয়টা, মনে আছে যে টিকটক অ্যাড চলে আসছে, আমাদের কিন্তু এটা নিয়ে ফোকাস করা উচিত, কাজ করা উচিত এটা নিয়ে। আচ্ছা, এখন আসি, আপনি মানুষ হিসেবে কেমন, আপনার কি মনে হয়? এই যে আমি একটা এক্সাম্পল দিই, আপনি কিছুক্ষণ আগেই বললেন যে আপনি 15 লক্ষ টাকার একটা অর্ডার আপনার ক্যান্সেল হয়ে গেছে। এখন ওই রকম সিচুয়েশনে আমি যেটা মনে করি, আমি যদি থাকতাম আমি খুবই ফ্রাস্ট্রেশনের মধ্য দিয়ে যেতাম যে কি হারালাম আমি জীবন থেকে, কি হয়ে গেল এটা। এখন আপনার কথাবার্তায় আমার যেটা মনে হচ্ছে যে আপনার খুব একটা রিগ্রেট নাই, আফসোস নাই, তার মানে কি আপনি মেন্টালি খুবই স্ট্রং? ব্যাপারটা একেবারে এরকম না যে মেন্টালি স্ট্রং, তবে বলা যায় যে ফাইন্যান্সিয়ালি আমার একটি স্টেবিলিটি আছে। সো যার কারণে এখন 15 লাখ টাকা যদি চলে যায়, আমি জানি যে আমার কাছে নলেজ আছে, আমি নলেজ সেল করে 15 লাখ টাকা আবার রিকভার করতে পারবো। সো কী হয়েছে গেছে, হ্যাঁ, এটা যদি 4 বছর আগে হইতো তখন আমি বুকে হাত দিয়ে শুয়ে পড়তাম, হার্ট অ্যাটাকের মতো অবস্থা হইতো যে এত বড় একটা অর্ডার, এটা কীভাবে অর্ডার হয়। 4 বছর আগে আমার সর্বোচ্চ এরকম একটা অর্ডার ক্যান্সেল হয়েছিল, সেটা হলো 2021-এ, 4 বছর আগে না 3 বছর আগে, 1 লাখ টাকার মতো একটা অর্ডার ছিল, এবং সেটা অনেকক্ষণ কথাবার্তা হয়েছে, সব কিছু প্রায় কনফার্ম, কিন্তু আমার ওইখানে ব্যর্থতা ছিল যে আমি তখন এতটা প্রফেশনাল ছিলাম না যে এত বড় একটা অর্ডার, সিঙ্গেল অর্ডার আমি কমপ্লিট করতে পারবো। সো যার কারণে তখন আমি ওইটা হারায় ফেলি। সো এরকম 22-এও হয়েছে, 23-এও হয়েছে, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ এরকম টাইপের অর্ডার ক্যান্সেল হয়েছে। বাট এই 2024 এসে সবচেয়ে বড় ধাক্কাটা, এবং এই 4 বছরে এই বিভিন্ন অর্ডার ধাপে ধাপে ক্যান্সেল হইতে হইতে রিকভার করতে করতে এখন আমার কাছে মনে হয় যে যদি 1 কোটি টাকারও অর্ডার আসে, এমন না যে চলে গেলে আমি তো আর খেতে পারতেছি না, আমি ঘুমাইতে পারতেছি না, এরকম তো সিচুয়েশন নাই। ভালো আছি, আমার ইনভেস্টমেন্ট আছে, আমার সেরকম টাইপের আমি বিজনেস পোর্টফোলিও বা আদার্স আর্নিং স্ট্রিম এমনভাবে জেনারেট করে রাখছি, আমার কিছু ফিক্সড ক্লায়েন্ট আছে, মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাইরে এই ফিক্সড ক্লায়েন্ট হলো আছে, তারপর আমি জব করতেছি, আবার ছোটোখাটো বিজনেস করার চেষ্টা করতেছি। সো মাল্টিপল ইনকাম স্ট্রিম থাকার কারণে আমার ইনকামে যেহেতু কম পড়তেছে না, আমি সর্বোচ্চ কী হইতো, যেটা আসতো সেটা আসে নাই, কিন্তু আমার রানিং কোনো টাকা পয়সা চলে যায় নাই, আমি এইটাতে বেশি ফোকাসড। আমি অন্যরা যেটা করে যে সবাই আর্নিংয়ে ফোকাসড করে, আর্নিংটা চলে গেলে আফসোস করে, আর আমার আফসোস আর্নিং চলে গেলে না, আমার আফসোস হয় যে যেটা আমার এক্সিস্টিং আছে সেটা যাতে না যায়, সেটা ধরে রাখার আমি চেষ্টা করি, কারণ এটা আমি গত 4 বছর ধরে এতদিন পর্যন্ত নিয়ে আসছি, এই স্টেজে নিজেকে দাঁড় করাইছি। সো আমার কাছে এই জিনিসটা ধরে রাখাটা বেশি ইম্পর্টেন্ট। এই জন্য আমি হঠাৎ করে কোনো রিস্কি ডিসিশন নেই না। লাইক মনে করেন একটা হঠাৎ করে জব শুরু আমি একটা বিজনেস শুরু করে দেবো, জব ফ্রিল্যান্সিং সব ছেড়ে ব্যবসা শুরু করে দিব, এটা আমার পছন্দ না। অনেকেই দেখলাম যে SRDMIT স্টুডেন্টদের মধ্যে অনেকে আছে যে প্রায় আমি যখন সাপোর্টে থাকি তখন অনেকে কথাবার্তা বলতে আসে যে এরকম চাকরি করতো, চাকরিতে বস কিছু কথা বলছে, খারাপ লাগছে, ছেড়ে দিছে, সে এখন ফ্রিল্যান্সিংয়ে পুরো টাইমটা দিতে চায়। তো আমি বললাম যে আপনি চাকরিতে বস খারাপ বলছে, ঠিক আছে, আপনি ছেড়ে দিচ্ছেন, ফ্রিল্যান্সিংয়ে কি কোনো কেউ আপনার সাথে খারাপ কিছু বলবে না, কোনো খারাপ ক্লায়েন্ট পাবেন না, আর তাছাড়া এইটাতে ক্যারিয়ার দাঁড় করাইতে তো আপনার সময় লাগবে, সো এত দ্রুত কেন ছেড়ে দিলেন? তো বলে যে না, আমি আর চাকরি করবো না, দরকার হলে অন্য কিছু করবো, কিন্তু আমি এই সেক্টরে আর যাচ্ছি না। তো বাংলাদেশে আসলে ওয়ার্ক এনভায়রনমেন্টটা খুবই বাজে। SRDMIT-তে তো আমি আছি, এখানে ওয়ার্ক এনভায়রনমেন্ট যতটা মানে ভালো, আমার কাছে এটা মনে হয় যে বিকাশ, গ্রামীণ ফোনের মতো বড় বড় কোম্পানি যেরকম ওয়ার্ক এনভায়রনমেন্ট মেনটেন করে, SRDMIT সেরকম মেনটেন করে, কোনো এক্সট্রা প্রেশার দেয় না, দায়িত্ব ভাগ করে দেয়, আবার প্রেশারও স্পেসও দেওয়া হয়। হ্যাঁ, দায়িত্ব দেওয়া হয়, স্পেসও দেওয়া হয়। অনেকে দায়িত্ব দেয় কিন্তু প্রপার পাওয়ার দেয় না বা স্পেস দেয় না। এখানে তিনটেই পাচ্ছেন, আপনি যতটুকু দায়িত্ব দিচ্ছে সেই দায়িত্ব অনুযায়ী আপনি পাওয়ার পাচ্ছেন, সেই পাওয়ার অনুযায়ী আপনি স্পেস পাচ্ছেন। সো আপনি সময় নিয়ে আপনার ওই শক্তি ব্যবহার করে আপনি কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারবেন। তিনটার মধ্যে মিসম্যাচ হইলেই সমস্যা। বাংলাদেশে পেমেন্ট দিবে কম কিন্তু আপনার কাজ দিবে বেশি, আবার প্রেশার দিবে, খারাপভাবে কথাবার্তা বলবে, এগুলো কয়জন নিতে পারে, কতদিন নিতে পারে? বসের সাথে কথা বলা যায় না, মানে সিনিয়র যারা আছে তাদের সাথে কিন্তু খুব মানে ভয় ভয় কথা বলতে হয়, খুব বেশি একটা কথা বলার সুযোগ নাই। এনভায়রনমেন্টটা যেমন সবার মধ্যে একটা ফ্রেন্ডলি একটা এনভায়রনমেন্ট আছে, ফ্রেন্ডলি রিলেশন আছে আপনাদের মধ্যে, এটা একটা পরিবারের মতো। আমি মনে করি এটা এরকম এনভায়রনমেন্টে থাকলে কাজ করে আসলে মজা পাওয়া যায়। তো যেহেতু অনেকেই এরকম এনভায়রনমেন্টে থাকে না, যার কারণে তারা ফ্রিল্যান্সিং আসতে চায়। তো ওসব ক্ষেত্রে আমি তাকে অ্যাডভাইস দিই যে দেখেন, আপনি ফ্রিল্যান্সিংটাকে ফুল পেশা ততক্ষণ পর্যন্ত বানাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি দেখতেছেন যে হ্যাঁ, ফ্রিল্যান্সিং থেকে এমন ইনকাম আসতেছে যে আপনি আপনার ফ্যামিলি নিয়ে চলতে পারবেন। সো আপনি যদি চাকরি থেকে শুরু করে সব কিছু ছেড়ে ফ্রিল্যান্সিং শুরু করেন, তাহলে কিন্তু আপনার কিন্তু হাতে কোনো ইনকাম নাই, বাসে টাকা ঢুকতেছে না, কিন্তু খরচ প্রতি মাসে ঠিকই হচ্ছে। এভাবে করা যাবে না। আগে একটি স্টেবল আপনি জব করেন, খারাপ ব্যবহার করতেছে, যাই করতেছে, আপনি দাঁতে দাঁত চেপে সেটা সহ্য করে আপনি ফ্রিল্যান্সিংয়ে নিজের ক্যারিয়ারটা দাঁড় করান, তারপর ছেড়ে দেন। যেটা আমিও সবসময় এটাই প্রেফার করি। আমি
ফ্রিল্যান্সিংয়ে আসার আগে আমি যেটা বললাম যে লোকাল মার্কেটে কাজ করছি, তারপরে আমি ব্যবসা করছি, তারপরে আমি ফ্রিল্যান্সিংয়ে আসছি। পুরোটা টাইমে এমন কখনোই হয় না যে জাস্ট আমি একটা ইনকাম সোর্স রাখছি। আমি একটা থেকে আসতো যেটা আমার ডে টু ডে লাইফের খরচগুলো কভার করবে, আর আরেকটা তো তখন আমি এক্সপ্লোর করতে পারতাম যে সেটা থেকে ইনকাম আসলে ভালো, না আসলে আমার লস তো নেই, আমার প্রতিদিনের খরচ তো যাচ্ছে। এই যে এই প্যাটার্নে চলা, এই যে মানি ম্যানেজমেন্টের ব্যাপারটা, এই জিনিসটা আমি অনেক আগে থেকে মেনটেন করছি, শিখছি, অনেক ধাপে ধাপে ধাক্কা খেয়ে শিখার কারণে বর্তমানে আমি সেই জিনিসটাই এই পর্যায়ে আসি। এবং আমার বড় কোনো অর্ডার ক্যান্সেল হলে তেমন কোনো আমি ফ্রাস্ট্রেশনে পড়ে যাই না। খারাপ লাগে যে যদি অর্ডারটা থাকতো একটু ভালো হইতো, এজেন্সি আমার হয়তো বা 2024 একেবারে বড় টাইপের আমি অফিস টফিস নিয়ে একটা বড় কিছু করতে পারতাম, সেটা হয়নি। সমস্যা নাই, আমার বয়স এখনও অনেক আছে, যদি বাঁচায় রাখে আল্লাহ, তাহলে এই নলেজটা দিয়ে আমি ঠিকই নিজেকে সেভাবে দাঁড় করাইতে পারবো। এটা আমার। আচ্ছা, আপনার বয়স তো খুব একটা বেশি না। এইচএসসি কত সালে দেওয়া হয়েছে? আমার এইচএসসি হলো 2016। আপনার ফ্যামিলিতে আপনি কতটুকু কন্ট্রিবিউট করেছেন? আপনার ফ্যামিলিতে আপনার কন্ট্রিবিউশনটা কেমন? আমি ফার্স্টেই বলেছিলাম যে আমরা মিডল ক্লাস ফ্যামিলি, আমরা 2 ভাই 2 বোন। তো আব্বু মোটামুটি যা ইনকাম করতো সেটাতে আমাদের পুরো ফ্যামিলি খুব ভালোভাবেই চলে যেত, কোনো সমস্যা নেই। এখন আলহামদুলিল্লাহ আমাদের ফ্যামিলি খারাপ থাকে নাই। কিন্তু কথা হলো এই সব কিছুর পরে, মানে ডে টু ডে লাইফের পরেও এমন অনেক কিছু থাকে যে জিনিসগুলো ছোটোবেলা থেকে দেখে আসছি, এবং আমার মনে হয়েছে যে সেগুলো যদি আমি ইনকাম করি কখনো তাহলে পূরণ করব, এরকম টাইপের কিছু ইচ্ছা থাকে। যেমন আমাদের একটু ব্যাক স্টোরি যদি বলি, আমার অরিজিন হলো নরসিংদী। আসলে আমাদের বংশের অরিজিন হলো নরসিংদী। ওইখানে আমার দাদার ভাইয়েরা বা আদার্সরা আছে। আমার দাদা দেখা গেছে যে ওইখান থেকে ঝিনাইদহ শিফট হয়, সেখান থেকে আমার আব্বু ব্রাহ্মণবাড়িয়া শিফট হয়, আর আমি সেখান থেকে ঢাকায় শিফট হয়েছি। মানে আমাদের বংশে সবাই শিফটের একটা ব্যাপার চলে। সো মোটামুটি অনেক এরিয়া এক্সপ্লোর করা আমার হয়েছে। সো যখন 2017 সালে আমার আব্বু চাকরি ডিসেম্বরে শেষ হয়ে যায়, আব্বু বাড়িতে চলে আসে, তখন আমি জাস্ট 2018 থেকে এটাই চেষ্টা করতেছিলাম যে আর্নিং করার বা কিছু একটা করার। কিন্তু কথা হলো সেরকম একটা সুযোগ আসলে এত সহজ না টাকা পয়সা ইনকাম করা, যতটা আসলে আমরা ভাবি। তো টাকা পয়সা ইনকাম করা সহজ না, অনেক চেষ্টা করছে নিজের পায়ে দাঁড়ানোর জন্য। তো তারপর আব্বু খরচ টরচ দিত। তো থার্ড ইয়ারে যখন ওই করোনার ঠিক আগ মুহূর্তে যখন আমি রিসার্চ পেপারে কাজ শুরু করি, তখন থেকে মোটামুটি নিজের খরচ নিজে চালাচ্ছি। তারপর তো ফ্রিল্যান্সিং করে নিজের খরচ নিজে চালাচ্ছি। আর আমার ফ্যামিলিও মোটামুটি একেবারে খারাপ যে আছে তা না, চলতেছে। আমার ভাই, আমার ফ্যামিলি আব্বু আম্মুর সাথে থাকে, আর আমি এই ঢাকায় থাকি, কাজের জন্য ঢাকায় আছি। সো ওইখানে সব পুরো ফ্যামিলি চলে যায়। কিন্তু আমাদের ওই বাড়িতে ঝিনাইদহতে ওইখানে বাড়িতে প্রচুর আয়রনের সমস্যা ছিল। সো মানুষ ফার্স্ট ইনকাম পেলে কি করে, কেউ হয়তো বা টাকা জমায় আইফোন কিনে। ফ্রিল্যান্সারদের মধ্যে এটা ফার্স্ট কথা, টাকা জমায় আইফোন কিনবে। আইফোন কিনে একটু আয়নার সামনে যদি ফটো নাই তুলি, আইফোনের যদি অ্যাপল আইকনটা নাই থাকে, তাহলে কিসের ফ্রিল্যান্সার, এরকম। তারপর একটা বাইক কিনবে অথবা একটা ম্যাকবুক কিনবে। এই তিনটা কমন, এবং এই তিনটা বলা যায় যে ফ্রিল্যান্সারদের সাথে একটা ট্যাগের মতো বসে গেছে। সো এই জিনিসটা মানুষ করে। আমি ফার্স্ট ইনকাম যখন টাকা পয়সা জমাই লোকাল মার্কেট থেকে বা আদার সোর্স থেকে টাকা পয়সা জমায় 10,000 টাকার মতো হয়, সেটা দিয়ে ফার্স্ট যেটা করি সেটা হলো এই ফিল্টারটা বসাই আমাদের বাসায়। আমাদের বাসার ছাদে গ্রামে যে ফিল্টারটা চলে সেটা হলো 2টা বড় টাঙ্কি থাকে, একটা টাঙ্কি থেকে ফিল্টারিং হয়, আরেকটা টাঙ্কিতে আসে পানি। এতে আয়রনটা কমে যায়। আগে কাপড় চোপড় সাদা কাপড় ধুইলেও লাল হয়ে যেত, তারপর দেখা যাচ্ছে গোসল করলে চুল জট পাকে যেত, এগুলো নিয়ে কমপ্লেন শুনতাম। তো প্রথম থেকে আমার মেইন কথাটা এটাই ছিল যে আমার যে ইনকামটা হবে সেটা আমি আমার জন্য কম খরচ করব, আমার ফ্যামিলির যে এক্সট্রা প্রবলেমগুলো, কারণ ডে টু ডে লাইফে তো আমরা চলে যাচ্ছি, এক্সট্রা প্রবলেমগুলো সেগুলো আমি সলভ করব। তো ফার্স্ট যেটা করলাম, আমি ফার্স্ট এই ফিল্টারটা বসাইলাম, সেখানে আমার ফার্স্ট মাস মানে কয়েক মাসের ইনকাম সব একসাথে চলে গেল। সেকেন্ড আমার ইনকাম এরপরে যেগুলো করলাম সেটা হলো আমি 2 তলায় তখন মোটামুটি আমাদের বাসায় 2 তলায় একটা রুম, আর নিচে হলো পুরা কমপ্লিট 2 তলায় জাস্ট একটাই রুম করে, একটা রুম আর ওয়াশরুম, সেখানে আমি থেকে কাজ করি। তো সেখানে থেকে যখন কাজ করতেছি তো দেখি যে ওইখানে আমার প্রপার হচ্ছে ঝিনাইদহ, কারণ আমার করোনার মধ্যে তো ঝিনাইদহতেই আমরা ছিলাম। কারণ আমার আব্বু চাকরি শেষ হওয়ার পরে, ব্রাহ্মণবাড়ি থেকে চাকরি শেষ হওয়ার পরে ঝিনাইদহতে বাড়ি করছে, সেখানেই আমরা মানে থাকি। আমিও অনার্স কমপ্লিট করে সেখানেই 2 বছর ছিলাম। বর্তমানে আমি ঢাকায় শিফট হয়েছি 2024 সালে। সো ঝিনাইদহতে আব্বু যেখানে বাড়ি করছে সেই বাড়িতে অনেক আপগ্রেডের কাজ ছিল, সেই আপগ্রেডগুলো আমি অল্প অল্প করে করতেছিলাম, লাইক ফিল্টার বসানো। তো আমার বাসায় ফ্রিজ, একটা ডিপ ফ্রিজ ছিল। তো আমার আব্বু আবার ডায়াবেটিসের রোগী, তো তার ইনসুলিনটা রাখার জন্য নর্মাল ফ্রিজ প্রয়োজন। আমাদের নর্মাল ফ্রিজ অনেক আগে নষ্ট হয়ে গেছিলো। তো আমি টাকা পয়সা জমায় যেটা করি, আমাদের বাসায় একটা ফ্রিজ কিনি। তারপর আমার আব্বুর বাইকের শখ ছিল, সারা লাইফ সে আসলে আমাদের জন্যই কষ্ট করছে, আমাদের সব স্বপ্ন পূরণ করছে, আমাদের জন্য সাইকেল থেকে শুরু করে সব কিছুই কিনে দিছে। আমার নিজের কখনো বাইকের শখ ছিল না, যদি থাকতো হয়তো বা সেটাও কিনে দিত। আমার ল্যাপটপের শখ ছিল, সেটা বুঝে সে নিজে থেকে দিছে। ফোনের শখ ছিল, ফোন দিছে। সো সে যেভাবে আমাদের সব চাহিদা পূরণ করছে, আমার ইচ্ছা ছিল আমার বাবা মার চাহিদা সেভাবে আমিও পূরণ করি। তো তার বাইকের শখ ছিল। তো এই বয়স আসলে আমার আব্বুর বয়স কিন্তু 60+। তো তাকে না কোনো লাইসেন্স অ্যান্ড রেজিস্ট্রেশন দিয়ে বা কোনো বাইক চালাতে দিবে না, প্লাস তার শখ থাকলেও আমরা তাকে দিতে পারি না।
এই জন্য স্কুটি টাইপের একটা বাইক, আমার ফার্স্ট বাইক কিনা স্কুটি টাইপের, যেটা আসলে আমি যখন ফেসবুকে পোস্ট করি তো অনেকে হাসাহাসিও করতেছিল, শাইক তুই কী বাইক কিনলি এটা, কারণ সবাই R15 এরকম টাইপের দামি দামি বাইকের কথা ভাবে। এখন আমি হলাম আমার ফ্যামিলির কথা ভাবছি, আমার আব্বু কি পছন্দ করে সে কোনটা চালাইতে পারবে, এরকম টাইপের একেবারে বেসিক একটি স্কুটি টাইপের বাইক কিনি। তো সেটাতেও পরে সমস্যা হয় অবশ্য, তো তারপর ওইটা পরে বিক্রি করে দিই। বাট ফার্স্টে আমার আম্মুর কথা ভেবে আমার যা প্রয়োজন, ফ্রিজ কিনবো। আমার আম্মু আবার একটা হাতে সমস্যা ছিল যে পানি বেশি হাত দিয়ে ধরতে পারে না, সো সারা জীবন আসলে আমাদের 4 ভাই বোনের দায়িত্ব, প্রায় 6 জনের যে পরিবার সেটা তো সেই মেনটেন করছে। তো পানি, কাপড় চোপড় ধোয়া থেকে শুরু করে সব কিছু, বেশি সময় পানি যদি হাতে লাগে তাহলে হাত কিরকম জানি ক্ষয় হয়ে যায় টাইপ, একটু সমস্যা আছে। আবার আয়রনের সমস্যা ছিল, তো এই জন্য তার জন্য ওয়াশিং মেশিন কিনে দিছি। সো ওয়াশিং মেশিন, ফ্রিজ অথবা বাইক অথবা এই যে আমাদের ফিল্টার, যেগুলোই বলে না কেন, আমার প্রথম বলা যায় পুরো বছর জুড়ে সেটাই কেনা, যে আমার আব্বু আম্মু এবং আমার বাসার জন্য কি প্রয়োজন। আমার প্রায়োরিটিটা হলো আমার প্যারেন্টস এবং তাদের জন্য সেটা আমি করছি। সো আমি প্রথম 2 বছর আর্নিং সেটাই করছি। তারপর মাঝে মাঝে আমার নিজের কিছু শখ ছিল, কোথায় ঘুরতে যাওয়া। আমার সবচেয়ে বেশি শখ হলো ঘুরতে যাওয়া। সো দেখা গেছে আমি যে কোনো সময় ব্যাগটেক প্যাক করে পেছনে একটা ল্যাপটপ নিয়ে ঘুরতে চলে যেতাম, কক্সবাজার, সেন্ট মার্টিন। যখন সুযোগ হয় একা যাই, যখন ফ্রেন্ডের সাথে থাকি ফ্রেন্ডের সাথে যাই, কখনো কোনো ট্রাভেল গ্রুপ থাকলে, আমাদের ভার্সিটির একটা ট্রাভেল গ্রুপ ছিল, সেটা আমি তখন সেক্রেটারি ছিলাম, তো ওইখান থেকে বিভিন্ন ট্রাভেল অর্গানাইজ করতাম। সো সবার সাথেও যাওয়া হইতো। তো এভাবে দেখা গেছে ঘোরাঘুরি মোটামুটি করা হয়েছে। আর ঘোরাঘুরি করা হয়েছে বলে আমি সেই এক্সপিরিয়েন্সটা আপনাকে শেয়ার করলাম, যে আমি বাস, ট্রেন, সাজেক, সেন্ট মার্টিন, কক্সবাজার থেকে শুরু করে সব জায়গায় মোটামুটি আমার থেকে কাজ করা হয়েছে। আমি যে এমন একটা সময় ছিল যে আমাদের একটা ভার্সিটি থেকে ট্যুর অর্গানাইজ করে আমরা গেছি এখানে, তো আমি ল্যাপটপটা এখানে নেই। হঠাৎ করে একটা ক্লায়েন্টের সাথে কমিউনিকেট হয়েছে যে তার এক্ষুনি একটা কাজ আমার করে দিতে হবে, জাস্ট একটা ল্যাপটপ হইলেই চলবে। তো ওই ট্যুরে আমাদের একটা ম্যাম গেছিল ভার্সিটির, তো ম্যামের বোনের কাছে ল্যাপটপ ছিল, তার ফ্যামিলি নিয়ে গেছিলো, তার বোনের কাছে ল্যাপটপ ছিল। তো আমি ম্যামের সাথে কথা বলে তার বোনের থেকে ল্যাপটপ নিয়ে সেই ল্যাপটপ দিয়ে কাজ কমপ্লিট করে দেন আমি ওইটা ফোন দিয়ে ডেলিভারি দিয়ে তার সাথে ফাইনালি আমি বলি যে কাজটা করছি। সো এইটাই হলো কথা, যে আমাদের সবসময় ফ্রি, আমরা যে কোনো জায়গায় কাজ করতে পারবো, আবার কোনো সময় ফ্রি না, যে কোনো সময় কাজ আসতে পারে, দুইটাই আমাদের লাইফে আছে। তো এই তো ছিল আমার ফ্যামিলির সাথে। এখন আমার নিজের একটা ফ্যামিলি আছে, 2 বছর হয়েছে, আমি নিজেও ম্যারিড। সো এখন আমি আমার ফ্যামিলিতে এই জিনিসগুলো চেষ্টা করি যে আমার ফ্যামিলি মেম্বার প্লাস আমার বাসায় যে আমার আব্বু আম্মু আছে, তাদের কোনো কিছু যদি প্রয়োজন হয়, তাদের যদি কোনো ইচ্ছা থাকে, যে কোনো একটা সুপ্ত ইচ্ছাও যদি আমি পাই, সেটা পূরণ করার চেষ্টা করি। আমি কখনোই সেন্ট্রিক ছিলাম না, আমার সবসময় এই ফ্যামিলির জন্য, নিজের পরিবারের জন্য করতে আমি বেশি দেখা গেছে যে আমার ভালো লাগতো। দ্যাটস ওয়াই আপনার দিতে পছন্দ, স্পেশালি আমার ফ্যামিলি, কারণ ছোটোবেলা থেকে দেখে আসছি যে সবচেয়ে ছোট ছেলে হিসেবে সবচেয়ে বেশি আমি আদরে বড় হয়েছি। সো আমার মনে হয় যে এখন আমার ওই বয়স চলতেছে, যেটা আমার এখন ওই জিনিসটা তাদের জন্য করা উচিত। আমার আব্বু আমার বয়স অনেক বেশি, তাদের জন্য করা, তাদের জন্য সাপোর্ট দেওয়া, তাদের কোনো ইচ্ছা থাকলে সেটা পূরণ করা। আমার এখন নিজের ফ্যামিলি আছে, আমার ওয়াইফ আছে, তার ইচ্ছাগুলো পূরণ করা, সেইগুলোতে আমি বেশি কেন্দ্রিক। দ্যাটস ওয়াই আমি মানুষের মতো আইফোন অথবা ম্যাকবুক অথবা বাইক নিয়ে ঘোরাফেরা করি না। আমাকে দেখলে কেউ বলতে পারবে না যে আমি ফ্রিল্যান্সার হিসেবে আছি, গত 4 বছর এই ফিল্ডে আছি এবং মোটামুটি একটা ডিসেন্ট অ্যামাউন্ট ইনকাম করি প্রতি মাসে। সো এই সব কিছু মিলে কেউ আমাকে দেখলেও বলতে পারবে না। যেটা আমি দেখছি, আমাদের ফার্স্ট যে ভিডিওটা ভাইরাল হয়েছিল ফারাবি হাফিজ ভাইয়ের সাথে, যখন ফার্স্ট যে কন্টেন্ট আমি তৈরি করি, সেই কন্টেন্টের অলমোস্ট 28 মিলিয়ন ভিউ হয়েছে, প্রায় 3 কোটির কাছাকাছি। সো 3 কোটি মানুষের মধ্যে অনেকেরই ওইখানে কমেন্টগুলো আমি পড়তাম। তো এরকমই ছিল যে ওনাকে দেখে তো মনে হচ্ছে না ফ্রিল্যান্সার। এটা কেন মনে হচ্ছে না বলেন তো? যে কোনো একটা জবে কিন্তু আমরা কখনো বলি না যে এই ভাইকে দেখে তো মনে হচ্ছে না এই পজিশনে। ফ্রিল্যান্সিংয়ে এই জিনিসটা আসে, কারণ ফ্রিল্যান্সাররা বেশিরভাগই টাকা পাইলেই ফার্স্ট একটা ম্যাকবুক, একটা আইফোন, একটা বাইক কেনে। তো এই 3টা যার নাই, সে তাহলে কিভাবে ফ্রিল্যান্সার হয়? এই জিনিসটা মানুষের মধ্যে থাকে। এটা জানে না যে অনেকেই কিন্তু নিজের ফ্যামিলির জন্য করে, অনেকে ক্যামেরার সামনে আসে না। আমি যেমন এই বছর ক্যামেরার সামনে আসছি, গত 4 বছর ধরে আমি ক্যামেরার পেছনে, আমি কখনোই ফ্রন্ট ফেসে ছিলাম না, আমি ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করি, বাইরের দেশের সাথে কাজ করি, কোনো ক্যামেরার সামনে কোনো টাইপের আমি অ্যাপিয়ারেন্স আসে নাই। প্রথমবার আসি এবং সেইটাই তখন আমি এই মানুষের কমেন্ট দেখে আলটিমেটলি রিয়েলাইজ করি যে আসলে বাইরের অ্যাপিয়ারেন্স দিয়েও যে মানুষের মধ্যে একটা ভুল ধারণা থাকে অ্যাজ এ ফ্রিল্যান্সার, জাজ করে। এই জিনিসটা তখন আমি রিয়েলাইজ করি। তো এই ধারণাটাও মানুষের মধ্যে ভাঙা উচিত যে ফ্রিল্যান্সার মানেই যে বাইক, গাড়ি বাড়ি দেখাবে। আসলে আমরা এটা করছি, দ্যাটস ওয়াই তাদের মধ্যে এই ধারণাটা জন্মাইছে। তারা ফার্স্টে ধারণা নিয়ে আসে নাই, আমরাই শো অফ করছি, দ্যাটস ওয়াই তাদের মধ্যে এই ধারণাটা জন্মাইছে। এখন সেই সময় চলে আসছে
যে আমাদের এই জিনিসটা বোঝানো উচিত যে সব কিছু শো অফ না। অনেক ফ্রিল্যান্সার নিজের ফ্যামিলি চালাচ্ছে এই ইনকাম দিয়ে, অনেক ফ্রিল্যান্সার নিজের বাবা মার স্বপ্ন পূরণ করছে এই ইনকাম দিয়ে, আর অনেক ফ্রিল্যান্সার হয়তো বা নিজের স্বপ্ন পূরণ করছে এই ফ্রিল্যান্সিং দিয়ে। সো এটা ইটস নট অ্যাবাউট জাস্ট শো অফ, এটা হলো মানুষের নিজের পায়ে দাঁড়ানো, নিজের শখ পূরণ করা, বাইরের দেশে ঘুরতে যাওয়া, তারপর হলো নিজের ডিভাইসগুলো যেটা পছন্দ কিনতে যাওয়া, এই স্বপ্নগুলোর স্টোরিগুলোও শেয়ার করা উচিত, নট জাস্ট ডিভাইসের ফটো, একটা সেলফি অথবা ম্যাকবুক এবং আইফোনের ফটো। স্টোরিগুলোর অনেক কিছু থাকে, যেমন আমি আপনাকে বললাম আমার ব্যাকগ্রাউন্ড স্টোরি, এটা যদি কেউ না জানে স্বাভাবিকভাবে আমাকে জাজ করবে এবং আমার কোনো সমস্যা নেই, সে জাজ করতেই পারে। আমি আমার তৃপ্তিটা যে আমি আমার ফ্যামিলির জন্য করতে পারতেছি, আমি নিজের জন্য করতে পারতেছি, দ্যাটস এনাফ ফর মি। এটাই ছিল। আর আরেকটা বিষয় যেটা বললেন যে এই যে স্কুটির যে বিষয়টা, এটা কি আঙ্কেলকে গিফট করেছিলেন? হ্যাঁ, আমি আব্বুকে গিফট করেছিলাম। সারপ্রাইজ বলতে আমি আব্বুর সাথে অনেকদিন ধরে কথাবার্তা বলতেছিলাম, আমার নিজের একটা, আমার ডিরেক্ট বাইক পছন্দ না, আমার নিজের স্কুটি টাইপের পছন্দ, সেফ সাইডে থাকা আমি পছন্দ করি, তো যানবাহনের ক্ষেত্রেও সেম। আর আব্বুর বাইক সম্ভব না, সেই স্কুটি ছাড়া চালাতে পারবে না, সো সেরকম আমরা কিনি। কিন্তু সমস্যা হলো ওইটার যেহেতু তখন একটু বাজেট কম ছিল, আমি তখন মাত্র আর্নিং করি 6 মাসও হয়নি, সো 6 মাসের মাথায় যখন একটা বিগ অ্যামাউন্ট আসে, আমার ফার্স্ট যে পেমেন্টটা 1 লাখের বেশি সেটা আসে, তো ওই ক্লায়েন্টের পেমেন্টটা পাওয়ার পর আমার ফার্স্ট মাথায় এটাই আসে যে আমি বাইক কিনবো, আমার আব্বুর জন্য বাইক কিনবো। তো তারপর বাইক আমরা দেখি ওই বাজেটের মধ্যে 1 লাখের মধ্যে যেই বাইক পাইছি আমরা সেটাই কিনছি। তারপর আমরা দেখলাম যে আসলে 1.5 লাখ দিয়ে যদি কিনতাম তাহলে হয়তো বা বেটার আরও বাইক পাওয়া যেত, যেটা হয়তো বা এই বছরের শেষে আব্বুর জন্য আমরা এবার ব্যাটারি চালিত একটা নতুন টাইপের ডিভাইস স্কুটি টাইপের আসছে, যেগুলো চলতেছে খুব। হ্যাঁ, তো ব্যাটারিগুলো সেফ, 3 সামনের চাকার সাথে আরও কিছু সাইড সাপোর্ট সিস্টেমও আছে ওইটাতে, বয়স্কদের জন্য অনেক ভালো, তো সেটা হয়তো বা এবার কিনবো আমরা ইনশাআল্লাহ। আচ্ছা স্যার, এখন হচ্ছে আমরা একটু শুনি আপনার এসআর ড্রিম আইটির সাথে আপনার জার্নিটা কিভাবে শুরু হয়েছিল, আর আপনার এই ফ্রিল্যান্সিং সেক্টরে আপনার এই সাকসেসফুল ফ্রিল্যান্সার হওয়ার পিছনে এসআর ড্রিম আইটির ভূমিকা কতটুকু? আচ্ছা, এসআর ড্রিম আইটির সাথে আমার জার্নি শুরু হয় 2022-এ। তো আমি বলছিলাম আমার লাইফে 2টা ফল টাইপের, মানে আমার সমস্যা হয়েছিল ফ্রিল্যান্সিংয়ে। গ্রাফটা যদি বলেন তাহলে 2020-এ আমি ডাউনে ছিলাম, 2021-এ টপে, আবার 2022-এ ডাউনে, 2023 থেকে 24 এখনও টপে আসি, জানি না নেক্সট ডাউন কখন আসে। তো এটা হলো ফ্রিল্যান্সারদের লাইফ, আসলে আনস্টেবল, কোনো মাসে আপনার অনেক বেশি ইনকাম, কোনো মাসে অনেক কম ইনকাম। আমার যখন ফাইনাল পরীক্ষা চলে 2022-এর দিকে, তখন আমি অনেক দিন ফ্রিল্যান্সিং থেকে বিরতি নিয়েছিলাম এবং সেটার জন্য আমার সব গিগ আইডি সব কিছু অনেক ফল্ট করে, দ্যাটস ওয়াই আমার দেখা গেছে যে আবার নিজের পায়ে দাঁড়াইতে একটু সমস্যা হচ্ছিল। তো ওই টাইমে আমার মনে হয়েছে যে এখন আমার আসলেই আরেক ধাপ বোঝা উচিত 2022-এ কোন টপিকগুলো আমার আরও নতুন করে রিভিজিট করা উচিত, শেখা উচিত, বা এক্সট্রা আর কী করা যেতে পারে, এক্সট্রা কী সাপোর্টটা আমি নিতে পারি এখান থেকে। তো তখন আমি এসআর ড্রিম আইটির প্রমোশন দেখছিলাম যে তাদের নতুন একটা ক্যাম্পেইন আছে এবং তাদের যে সিস্টেমটা সেটা আমার সাথে খুব ভালো গেছে, যে এটা এরকম না যে জাস্ট শেখাবো তারপর শেষ, আমাদের দায়িত্ব না, শেখাবো, সাপোর্ট দিব, এবং তুমি যদি ভালো কিছু করো তাহলে সেই অনুযায়ী তোমাকে গিফটও দেওয়া হবে। সো এখানে একটা কম্পিটিশন এনভায়রনমেন্ট থাকে, ফ্রেন্ডলি কম্পিটিশন, এটা প্রয়োজন। আপনার কম্পিটিশন ছাড়া লাইফে আগানো যায় না। আপনি যখন দেখবেন যে আরেকজন আপনার থেকে আগে আছে, আপনি তাকে ডিফিট করার চেষ্টা করবেন, তখন আপনিও আগাবেন, সেও আগাবে, দুইজন লাইফে সাকসেসফুল হবে। বাট আপনি যদি দেখেন আপনি সবার সামনে আছেন অথবা কাউকে কম্পিটিশনে মনে করতেছেন না, তাহলে আপনি নিজের গতিতে নিজের ছন্দে আপনি গুটি গুটি পায়ে হাঁটবেন। সো আমি মনে করি যে এই এসআর ড্রিম আইটি আমাকে সেই গ্রোথটা এনে দিচ্ছে, সেই স্পিড ফাস্ট ফরওয়ার্ড করছে আমার ক্যারিয়ারটা, যেটা অনেক স্লোলি আগাচ্ছিল এবং মাঝখানে থেমে গেছিলো। সেটা আমি যখন রিস্টার্ট করার জন্য এসআর ড্রিম আইটিতে জয়েন হই এবং আপডেটেড সব জিনিসগুলো আমি শিখি, সেখান থেকে সাপোর্টটা নেই, সেখান থেকে সব শুভ আহমেদ স্যারের সাথে কথাবার্তা বলি, তো এই জিনিসগুলো আস্তে আস্তে আমার মধ্যে নতুনভাবে থিঙ্কিং করার জন্য আমার ব্রেনে কাজ করা শুরু করে, যে এখন আমার তাহলে এভাবে ছোটোভাবে আগানো যাবে না, করলে বড় কিছু করতে হবে। হ্যাঁ, আই হ্যাভ টু থিঙ্ক বিগ। এখন তাই আমি যেটা ভাবলাম যে তাহলে এখন আমি নতুন করে শুরু করি, যে অনেক হয়েছে ছোটো ছোটো অনেকগুলো ক্লায়েন্টের কাজ, 1000-এরও বেশি অর্ডার কমপ্লিট করা, 500-রও বেশি ক্লায়েন্টের সাথে কাজ করা, 40টারও বেশি ক্লায়েন্টের সাথে কাজ করা আমার গত 4 বছর হয়েছে। সো এটা খুব ভালো শুনতে খুব ভালো যে হ্যাঁ হিউজ পরিমাণ এক্সপিরিয়েন্স আছে, কিন্তু এখন সময় হয়েছে যে এই টাইপের এক্সপিরিয়েন্সের থেকে বেশি কম কাজ করব, বেশি অ্যামাউন্ট গেইন করব। সো এই জন্য আমি আমার গিগ প্রাইস আপডেট করি, আমি ক্লায়েন্ট কমিউনিকেশনের মধ্যে আরও আপডেট আনি, যেভাবে আমাদের দেখানো হয়েছে সেই জিনিসগুলো আমি ইমপ্লিমেন্ট করা শুরু করলাম। সো এখন যদি ধরেন যে মার্কেট প্লেসে আমার মোটামুটি যা ক্লায়েন্ট তার থেকে বেশি মার্কেট প্লেসের বাইরে, এবং মার্কেট প্লেসের বাইরে আমি $250 নিচে কোনো চার্জ করি না। $250 হলো মিনিমাম আমার এক একটা ক্লায়েন্টের থেকে চার্জ। সেট করছেন কি এসআর ড্রিম আইটিতে আসার পর? এসআর ড্রিম আইটিতে আসার পর আমার এই প্রাইস সেট করা, এটা 2022-এ যখন আমার এসআর ড্রিম আইটির কোর্স শুরু হয়, 2023-এর মাঝামাঝি বা শুরু থেকে চেষ্টা করছি, মাঝামাঝিতে এটা পুরো ফিক্সড হয়ে গেছে, গত 1 বছর এটা আমার প্রাইসিং। $250 নিচে কোনো ক্লায়েন্টের সাথে আমি কাজ করি না, সর্বনিম্ন যদি কোনো রেগুলার ক্লায়েন্ট থাকে তাহলে $200। তো আমার 3টা ক্লায়েন্ট থেকে দেখা গেছে অলমোস্ট 6 ডিজিটের মতো চলে আসে। সো মার্কেট প্লেসের বাইরে এরকম একটা অ্যামাউন্ট ইনকাম
করা, মার্কেট প্লেসও তো আবার আছেই, ক্লায়েন্ট কমিউনিকেট করি কীভাবে তাকে ফার্দার আরও বিগার অর্ডার নেওয়া যায়, তো এই জিনিসগুলো তো আছেই। তার পাশাপাশি তো এর মাঝখানে কিছুদিন আমি বিজনেসও করেছি, এখন আমি জবও করছি। তো সব কিছু কম্বাইন করে এত মাল্টিপল আর্নিং যে আমার যেটার ইচ্ছা ছিল সেইটা তো হচ্ছে, পাশাপাশি এক একটা সেক্টর থেকে অনেক বেশি আসতেছে। এখন দেখেন কেউ যদি এক একটা মাল্টিপল আর্নিং স্ট্রিম থেকে যদি $5 করে ইনকাম করে তাহলে 3টা থেকে $15 হয়। কিন্তু আপনার যদি থিঙ্কিংটা বড় থাকে তাহলে আপনার এক একটা থেকে যদি $500 করে আসে তাহলে কিন্তু 3টা মিলে $1500 হয়। সো এই বড় থিঙ্কিং লেভেলটাই আসলে আমাকে এই এত দূর আসতে হেল্প করছে। এখন আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের শুভ আহমেদ স্যারের ভিশনও কিন্তু অনেক বড়। SRDMIT নিয়ে উনি যেভাবে কাজ করতেছেন, উনি যেভাবে বাংলাদেশের বেকারত্ব দূর করা অথবা সেই ব্যাপারটা নিয়ে বড় লেভেলে থিঙ্কিং করতেছে, উনি যেই জিনিসটা নিজে ভাবে সেই জিনিসটা আমাদের মধ্যে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা এখন পরবর্তী জেনারেশনের মধ্যে সেই জিনিসটা ছড়ানোর চেষ্টা করতেছি যে চিন্তাভাবনা ন্যারো ডাউন না করে এটা ব্রড করে বড় করে ভাবেন। কেন সবসময় একেবারে ছোটোভাবে ভাববেন যে আমি ফ্রিল্যান্সিং করবো শুধু আপওয়ার্ক এবং ফাইবারে? ভাবেন যে আপওয়ার্ক ফাইবারের মতো কী কী মার্কেট প্লেস আছে, লেজিট আছে, কেওয়ার্ক আছে, তারপর হলো freelancer.com আছে, তারপর guru.com আছে, তারপর ট্রুল্যান্সার আছে, অনেকগুলো মার্কেট প্লেস আছে যেগুলোতে আপনি কাজ করতে পারেন। আপনি যদি মার্কেট প্লেসে কাজ না করতে চান, মার্কেট প্লেসের বাইরে সুযোগ আছে। বাংলাদেশেও মার্কেট প্লেসের বাইরে কাজ করা যায়, যেটাকে আমরা লোকাল মার্কেট বলি। বাইরের দেশেও কাজ করা যায়। বাইরের দেশে আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, আপনি ইমেল মার্কেটিংয়ের মাধ্যমে, আপনি ক্লায়েন্টকে মার্কেট প্লেস থেকে মার্কেট প্লেসের বাইরে নিয়ে যাওয়ার মাধ্যমে আপনি আর্নিং করতে পারবেন। যেরকম আমার 3টা ক্লায়েন্টের কথা বললাম যে 3টা থেকে অলমোস্ট 6 ডিজিট চলে আসে। তো তারপর দেখা গেছে যে আপনি নিজের ব্যবসায় সেই নলেজটা আপনি ইমপ্লিমেন্ট করে সেই ব্যবসাটাকে বড় করতে পারবেন। বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট আপনি একটা বিজনেস দাঁড় করায় ফেলতে পারবেন যদি ডিজিটাল মার্কেটিং, যেটা আপনি মানুষকে সার্ভিস দিচ্ছেন, সেটা যদি নিজের ব্যবসায় কাজে লাগান। এই যে মাল্টিপল সেক্টর নিয়ে চিন্তাভাবনা করা, এখন আমি সেভাবে চিন্তাভাবনা করতেছি জাস্ট SRDMIT-তে আসার জন্য। এবং সেখান থেকে, কারণ একটা সময় সবসময় যে আপনি শুধু স্কিল ডেভেলপ করবেন এবং সেটা আপনি মানুষকে শেখাবেন এভাবেই যদি আগায় তাহলে কিন্তু হবে না। আপনার চিন্তাভাবনাও বড় হইতে হবে। ইমাজিনেশনটা যদি বড় না হয় আপনি তাহলে ইনফরমেশন বা স্কিল এগুলো দিয়ে আগাইতে পারবেন না। আপনার ইমাজিনটা আগে বড় করতে হবে এবং সেইটার জন্য আমাদের কিন্তু বর্তমানে অনেকগুলো টুলসও আছে। ওকে, তো টুলসগুলো যেমন যদি ধরেন AI আছে, ChatGPT আছে, Gemini AI আছে, ফটো জেনারেট করার জন্য অনেকগুলো টুলস আছে, ভিডিও জেনারেট করার জন্য অনেকগুলো টুলস আছে। এই সবগুলো টুলস যদি আপনি কম্বাইন করেন, আপনার ইমাজিনেশনটাকে যদি বাস্তবে রূপ দেন, আপনার কাজ সহজ হয়ে যায়। আগে আমাদের গিগ ডিজাইন করার জন্য আমাদের একই সাথে মার্কেটিং তো শিখতেই হইতো, বাট ফাইবারে গিগের জন্য আমাদের ইমেজ তৈরি করতে হতো, ভিডিও তৈরি করতে হতো, সেগুলো অনেক কষ্টদায়ক ছিল। কারণ ওগুলোর কাজ আপনি বেসিক না জানলে কীভাবে করবেন, ম্যানুয়ালি করতে হতো। এখন AI আছে, ইন ভিডিও AI-কে যদি আপনি একটা কমান্ড দেন, আপনার একটা টপিকের উপর স্ক্রিপ্ট সে নিজেই লিখে দিবে, সেটাতে ভয়েসও সে নিজেই যুক্ত করবে, সেটার ভিডিওটা সে নিজেই বানায় দিবে। আবার আপনি যদি নিজে ম্যানুয়ালিও বানাইতে চান AI দিয়ে, সেটাও পারবেন। ফার্স্টে আপনি একটা স্ক্রিপ্ট বানান, সেই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আপনি ইমেজ বানান, সেই ইমেজগুলোকে আপনি ভিডিওতে কনভার্ট করেন। সো সহজ করে এই জিনিসগুলো আমাদের জন্য সহজ হয়ে গেছে, কাজ পাওয়া সহজ হয়ে গেছে। আর AI ভিডিওগুলো মানুষের নজর মানে অ্যাটেনশনটা গ্র্যাব করতে পারে খুব ইজিলি। সো আমি মনে করি এখন AI আমাদের শত্রু না, AI হলো আমাদের সবচেয়ে বড় বন্ধু যদি কাজে লাগাইতে পারেন। কারণ যখন ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হয়, মানুষ যখন ম্যানুয়ালি কাজ করতো, ফার্স্ট যখন রোবট ইন্ট্রোডিউস হয়, যে রোবোটিক হ্যান্ডগুলো বিভিন্ন টাইপের কাজ করে দিচ্ছে, তখন কিন্তু ওইখানে 2টা ক্যাটাগরিতে মানুষ ভাগ হয়ে আছে। একটা ক্যাটাগরি ভাবছে যে এতগুলো মানুষকে ছাঁটাই করা হচ্ছে, রোবট রিপ্লেস করতেছে, তাহলে তো আমাদের এখানে ক্যারিয়ার শেষ। আরেকটা দল ভাবছে আচ্ছা রোবটকে যেহেতু ব্যবহার করতেছে, রোবট কেউ না কেউ চালায়, তাহলে আমি আমার স্কিলটাকে আপস্কিল করি, আমি রোবট চালানোর কাজগুলো শেখার চেষ্টা করি। সো যারা ওই সেক্টরে ঢুকতে পারছে, যারা এই রোবটগুলো মেইনটেনেন্সের কাজ অথবা এই রোবটগুলো চালানোর কাজ করছে, তারা কিন্তু ঠিকই জব ধরে রাখতে পারছে। তারা হয়তো বা সেক্টরটা ডিফাইন্ড হয়েছে, বাট কাজ কিন্তু হারায়নি। সো আমাদের AI-টাকে এভাবে কম্পিটিশন না ভেবে আমি মনে করি এভাবে ব্যবহার করা উচিত। অনেক ডিজাইনাররা ভাবে যে হারে আমাদের AI তো আমাদের সব সেক্টরগুলো নষ্ট করে দিচ্ছেন। না, ট্যালেন্ট নষ্ট করে এটা কখনোই করতে পারবে না। এই যে ফেসবুকের অ্যাড কখনো কিন্তু আপনার AI তৈরি করে দিতে, সে হেল্প করতে পারবে, আপনার রান করতে হবে। AI আপনাকে একটি কাস্টমাইজ একটা আপনি কমান্ড দিলেন, সে একটা ইমেজ জেনারেট করে দিল, সেটার মধ্যে কথা লেখা বলেন অথবা আদার্স যে কাজগুলো বলেন সেগুলো করে কিন্তু আপনি গ্রাফিক্স ডিজাইনের কাজটা কিন্তু নিজেই করতে পারতেছেন বা করতে হচ্ছে। আগে হয়তো বা 10 জন লাগতো, অথবা একটা ডিজাইন তৈরি করতে ফার্স্টে আমার ব্যাকগ্রাউন্ড তৈরি করতে হতো, দেন ফরগ্রাউন্ড, দেন ওইটার উপর লেখা, এগুলো করতে 1 ঘন্টা লাগতো, এখন 10 মিনিট লাগে। সো কাজের সময় বাড়তেছে, কিন্তু একই কাজ করে আমি আর্নিংটা ডাবল করতেছি। মানে ওই কাজটার মধ্যে আমার সময়টা কিন্তু আগের থেকে অনেক কম লাগতেছে। ডিজিটাল মার্কেটারদেরও সেম। আগে যে অ্যাসাইনমেন্টের কাজ বা যে রিসার্চ পেপারের কাজ আমার প্ল্যাগারিজম ফ্রি, গ্রামাটিক্যাল এরর ফ্রি এবং লিখতে 3000 ওয়ার্ডের লাগতো হলো একদিন, সেটা আমার লাগে এখন 5 মিনিট। কারণ ChatGPT-কে আমি যদি বলি এবং আরও যদি 2-1টা AI ব্যবহার করি, একেবারে হিউম্যান রাইটিংয়ের মতো লিখে দেয়, সেটার মধ্যে কোনো টাইপের এরর্স থাকে না এবং ওইটা পরে কেউ বোঝার সম্ভব না এটা মানুষ লিখছে নাকি AI লিখছে। সো এই যে মার্কেটারদের কাজ সহজ হয়ে যাচ্ছে, এতে দেখা গেছে আমি 5 জনের কাজ একাই অফার করতে পারতেছি ক্লায়েন্টকে, বেশি ইনকাম করতে পারতেছি। সো কাজ কেন কমবে? কাজ
কমতেছে কাদের, যারা কিছুই পারতো না, বেসিক লেভেলের নলেজ ছিল, এখন আপনার উপরের লেভেলের নলেজ লাগবে, আপার লেভেলের নলেজ লাগবে। যদি থাকে তাহলে আপনার কাজ কখনোই শেষ হবে না, এবং এআই কখনোই মানুষকে ফুললি রিপ্লেস করতে পারবে না, কারণ এআইটাও মানুষই তৈরি করছে, এআইগুলো ব্যবহারও মানুষই করবে। সো আমরা ওই ব্যবহারে যেতে চাই। সো ইটস বেটার এআই কে নিজের ফ্রেন্ড মনে করা। আচ্ছা, সো এসআর ড্রিম আইটির সাথে আপনার যে জার্নিটা ছিল সেটা আমরা শুনলাম। মেইনলি হচ্ছে এসআর ড্রিম আইটি জয়েন করার পর থেকেই যে আপনার বড় বড় ডলার, হ্যাঁ, $200-250 কাজগুলো, আগে আপনি যেমন $5 $10 কাজ করতেন, এসআর ড্রিম আইটিতে জয়েন করার পরই তো আপনার আসলে ওই $250 থেকে শুরু করে আপনার কাজগুলো শুরু করে এই পর্যন্ত আপনি আসলেন। হ্যাঁ, এমন যদি হয় আপনার থেকে সব কিছু কেড়ে নেওয়া হলো, আপনি এখন জিরো, তাহলে আপনি আবার কোত্থেকে শুরু করবেন? আমি যদি জিরো হই, আমার একটা জিনিস তো সাথে আছে, সেটা হলো আমার ব্রেন। সো এই যে 4 বছরের এক্সপিরিয়েন্স এবং আমাদের এসআরডিএমআইটি থেকে আমাদের অনেক শিক্ষা, ইউটিউবে রিসার্চ করা, এআই এর ব্যবহার জানা, এই 4 বছরের এক্সপিরিয়েন্সটা দিয়ে আমি এখন জিরো থেকে আবার শুরু করতে পারবো। আমার যদি সব কিছু চলে যায়, আমি যদি নিজে সুস্থ থাকি এবং আমার যেই নলেজ বা ইনফরমেশন আমার মাথায় আছে সেটা যদি ইনটেক থাকে, তাহলে সেটা ইউটিলাইজ করে আমি এখন চাইলে একটা ব্যবসা শুরু করতে পারবো। কারণ আমি মার্কেটিং জানি, মার্কেটিংয়ের স্টুডেন্ট, ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি। সো আমার একটা ব্যবসা শুরু করতে 2 মিনিটও লাগবে না। একটা চাকরিতে জয়েন করতে চাই, বাংলাদেশের যে কোনো চাকরিতে আমি যদি যাই এবং আমার বলি যে এই এক্সপিরিয়েন্সটা আছে বা এই জিনিসগুলো জানি, এক্সপিরিয়েন্স বাদ দেন, আমি জাস্ট যদি এখানে 2 মিনিট কথা বলি, সে আমার কথা দিয়েই বুঝবে যে আমি জানি কি জানি না। এভাবে আমার কথাটা তখন বের হবে। আমি যদি এখন ফ্রিল্যান্সিং আবার শুরু করতে চাই, তাহলে মার্কেট প্লেসে অ্যাকাউন্ট খুলতে পারি। এখন মার্কেট প্লেসের বাইরেও আমি জানি কীভাবে কাজ পেতে হয়, আমি সেটাও চেষ্টা করতে পারি। আবার মার্কেট প্লেসের মধ্যে আমি জানি যে কোনটার এখন নতুন ট্রেন্ডিং টপিক। বর্তমানে 2024 সালে আপনি লিঙ্কডইন, টিকটক, এগুলো ফাইবারে অনেক বেশি ডিমান্ডেবল চলতেছে। তারপর ইমেল মার্কেটিংটা আপওয়ার্কে ভালো চলতেছে, লিড জেনারেশনটা আপওয়ার্ক এবং ফাইবারে চলতেছে। সো যেগুলো ট্রেন্ডিং, এবং যখন যেটা ট্রেন্ডিং থাকে আমি সেই ট্রেন্ড ইন্ডেক্সগুলো আমার কাছে কালেকশনে আছে, আমি জানি, আমার ব্রেনে আছে যে কোনটা কখন ট্রেন্ডিং। তাছাড়া এইসব প্ল্যাটফর্ম কিন্তু প্রতি বছরই 2বার করে তাদের ডাটা রিলিজ করে। সেই ডাটাগুলো কিন্তু আমরা এসআরডিএমআইটি থেকে স্টুডেন্টদের সাথে শেয়ার করি, কারণ অনেক স্টুডেন্ট এগুলো নাও জানতে পারে। ওপেনলি আমরা এই স্টুডেন্টের সাথে এই ডাটাগুলো শেয়ার করি যে 2023 সালে 24 সালে কী ট্রেন্ডিং, ফাইবার কী বলতেছে, আপওয়ার্ক নিজে কী বলতেছে, তোমরা দেখে নাও, দেখে তোমরা চুজ করে যে সবচেয়ে শিখাইলাম তোমাদের, এখন তোমরা কোনটা নিয়ে কাজ করতে চাও বা তোমরা কোনটা নিয়ে আগাইতে চাও। সো স্টুডেন্টের হাতে মাল্টিপল অপশন চলে আসতেছে। সো এইটাই আর কি, যে আমরা এখন যদি কিছুই না থাকে, তাও চাকরি, তাও ফ্রিল্যান্সিং, তাও বিজনেস, এবং তাও সব কিছুতে আমি নিজেকে ইনক্লুড করতে পারবো এবং আমি আবার এই স্টেজে চলে আসতে পারবো। কারণ আগে হয়তো আমার এক্সপিরিয়েন্সটা ছিল না, জাস্ট নলেজ ছিল। এখন আমার নলেজও আছে, এক্সপিরিয়েন্সও আছে, হয়তো আর কিছুই নাই, জাস্ট একটা ল্যাপটপ লাগবে আর একটা ইন্টারনেট, দ্যাটস এনাফ। মানে আপনার থেকে আমি সব কিছু কেড়ে নিলেও আপনার স্কিল আমি কেড়ে নিতে পারবো না। স্কিল তো কেড়ে নেওয়া যায় না। রাইট, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। লাস্টলি হচ্ছে আপনার কাছ থেকে আমি একটা বিষয় জানতে চাবো, এই যে স্টুডেন্ট থেকে এসআর ড্রিম আইটির ট্রেনার একটা পার্ট হওয়ার যে বিষয়টা, এই বিষয়ে কিছু বলবেন? এই জার্নিটা কেমন ছিল? এই জার্নিটাও আসলে অনেক অস্থির ছিল, অনেক এক্সাইটিং ছিল, কারণ আমি জব ছাড়া বাকি মোটামুটি সব কিছুই বলবো যে করা হয়ে গেছে। আমার চাকরি বাদে বলা যায় ফ্রিল্যান্সিং বলেন, তারপর হলো বিজনেস বলেন, দেশের লোকাল মার্কেটে কাজ করা, বাইরের দেশের ক্লায়েন্টদের সাথে কাজ করা, সবই কমপ্লিট। কিন্তু কথা হলো বাংলাদেশ, তো বাংলাদেশে দেখা গেছে আব্বু আম্মু থেকে শুরু করে সবাই একটাই কথা বলে যে চাকরি করলে ভালো হতো, চাকরি করলে ভালো হতো। তুই অনার্স কমপ্লিট করে ফেলছিস, হয় মাস্টার্সে ভর্তি হ, নাই চাকরি কর, কিছু তো করতে হবে। কারণ ফ্রিল্যান্সিং ইনকাম কোনো মাসে কম, কোনো মাসে বেশি, এগুলো দিয়ে কি তোর চলবে? এখন আমি তো ডিরেক্টলি বলি না যে কোনো মাসে কত কম আর কোনো মাসে কত বেশি। তো আমি ফ্যামিলির জন্য সবই কন্ট্রিবিউট করি, বাট ছেলেদের ইনকাম তো জিজ্ঞেস করতে নাই। সো দ্যাটস আমি সেই জিনিসগুলো বলি না, আমি জাস্ট মনেই রাখি আর বলি যাচ্ছে ঠিক আছে আব্বু, আমি দেখি কিছু করা যায় কিনা। সো আমি যখন খুব ভালো করতেছিলাম, যখন এই নলেজগুলো কাজে লাগিয়ে যখন 2022 থেকে 24 আমার ক্যারিয়ারটা বলা যায় 2 গুণ 3 গুণ 4 গুণ স্টাইলে গ্রোথ হচ্ছিল, তখন শুভ আহমেদ স্যার আমাকে ফোন দিছিল যে আচ্ছা আপনি তো খুব ক্যারিয়ার খুব ভালো করতেছেন, আপনার মোটামুটি ভালো এক্সপিরিয়েন্সও আছে, তো আপনি কি আমাদের এসআরডিএমআইটির সাথে যুক্ত হতে চান কিনা? সো আমি ওইটা শোনার পর আমার দ্বিতীয়বার আমি চিন্তা ভাবনা করিনি, কারণ অন্য কোনো কোম্পানি যদি অফার করতো তাও ভাবতাম, কিন্তু এসআরডিএমআইটি যার থেকে আমি এত কিছু পাইছি, যাকে আমার দেওয়ার ইচ্ছা ছিল, আমার সেকেন্ড কোনো থট আসে নাই। আমার ফ্যামিলি থেকে যেমন আমি অনেক কিছু পাইছি, তাদেরকে সেভাবে প্রোভাইড করার চেষ্টা করতেছি, এসআরডিএমআইটি থেকেও আমি অনেক কিছু পেয়েছি, সেটা আমার এসআরডিএমআইটিতে দেওয়ার সুযোগ যেহেতু আসছে, সেটা কেন মিস করবো? তো তখন আমি বললাম যে স্যার কোনো সমস্যা নেই, আমি এখন বাড়িতে আছি, আমি ঢাকায় চলে আসি, আমি আপনার সাথে আবার কথা বলতেছি। তখন আমি বাড়িতে ছিলাম ঈদের ছুটিতে, তো তারপর ঢাকায় আসি, স্যারের সাথে কথাবার্তা হয় এবং এসআরডিএমআইটি অ্যাজ এ মেম্বার আমি যুক্ত হই। তারপর তো বর্তমানে আমি এখন ট্রেনার হিসেবে আছি, এসআরডিএমআই স্টুডেন্টদের শেখাচ্ছি, এবং আমরা পুরো টিম, আমরা যত অনেকগুলো ট্রেনার আমরা আছি,
পুরো টিমে আমরা এটাই চেষ্টা করি যে একেবারে আপ টু ডেট নলেজগুলো স্টুডেন্টদের দেওয়া, এবং যে জিনিসটা আমরা এসআরডিএমআইটি থেকে পাইছি সেই একই জিনিস যাতে আমাদের থেকে এসআরডিএমআইটির নতুন স্টুডেন্টরা পায়, তারা যাতে আমাদের থেকে শিখতে পারে, তারা যাতে ট্রেন্ডিং টপিকগুলো বুঝতে পারে, তারা যাতে বুঝতে পারে যে ফাইবার এবং আপওয়ার্ক শুধু এই দুইটা মার্কেট প্লেসে ফ্রিল্যান্সিং না, আরও মার্কেট প্লেস আছে, মার্কেট প্লেসের বাইরে আছে, লোকাল মার্কেট আছে, বিজনেস আছে, জব আছে, বাইরের দেশে দেশে সব টাইপের অপশন আছে। এই সবগুলো যখন জানবে তখন না আসলে সে প্রপারলি কোনো কিছু আমাদের থেকে শিখলো। না হলে জাস্ট ফ্রিল্যান্সিং কেন, ফ্রিল্যান্সিংই কেন করতে হবে? এত এত অপরচুনিটি থাকলে আমাদের কিন্তু ফ্রিল্যান্সিং করতে মানুষ আসে না, মানুষ টাকা ইনকাম করতে আসে বাস্তব কথা বলতে, বাট ডিরেক্টলি এই নামটা কেউ বলতে চায় না যে আমি টাকার জন্য আসছি। অনেকে জব করার পাশাপাশি আমাদের স্টুডেন্ট হিসেবে জয়েন করে এবং মাঝে মাঝে শেয়ারও করে যে স্যার এরকম তো আমার একটা এক্সট্রা ইনকাম দরকার, তো এটার জন্য আমরা জয়েন করছি। আর যারা আদার্স যারা আছে তারা তো একেবারে স্বীকারই করে না, যারা একটু বয়স আছে তারা মোটামুটি এটা স্বীকার করে যে হ্যাঁ আমার এক্সট্রা ইনকাম দরকার। আর এখানে আসলে একটা বড় কন্ট্রোভার্সির কথা বলতে হয়, সেটা হলো সবাই বলে যাচ্ছে আপনারা যেহেতু ফ্রিল্যান্সিংয়ে এত বেশি ইনকাম করতেছেনই তাহলে কেন অ্যাজ এ ট্রেনার হিসেবে কাজ করতেছেন, অথবা এরকম এজেন্সি দিচ্ছেন, অথবা এরকম কোর্স করাচ্ছেন। কথা হলো মানুষ যখন চাকরির পাশাপাশি এক্সট্রা ইনকাম করতে ফ্রিল্যান্সিং শিখতে আসে সেটা দোষ না, আপনি যদি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি কাউকে শিখে এক্সট্রা ইনকাম করতে চান সেটা কিন্তু দোষের হয়ে যায়। এখন কথা হলো আমার কাছে আছে নলেজ, আপনি যদি নলেজটাকে আমি যদি আপনাকে দিই তাহলে আপনি সেই নলেজটাকে কাজে লাগে আপনার একটা এক্সট্রা ইনকাম আপনি তৈরি করতে পারতেছেন, এতে আপনার সুবিধা হচ্ছে আমারও সুবিধা হচ্ছে, দুইজনেই বেনিফিটে হচ্ছি। তারপর আরেকটা দেখেন, স্টুডেন্ট অবস্থায় আমরা টিউশনি করি, টিউশনিতে কী করে আমরা নলেজ শেয়ার করি, আমি যে জিনিসটাতে ভালো পারতাম সেই জিনিসটা মানুষকে শেখাচ্ছি, ইনকাম করতেছি, সেটা কিন্তু দোষের না। কিন্তু ফ্রিল্যান্সিংয়ে যদি কেউ মানুষকে শেখাতে আসে, তারা যদি মনে হয় যে তার একটা এক্সট্রা যেমন আমি বললাম যে আমি বিজনেসও করেছি ফ্রিল্যান্সিংয়ের পাশাপাশি, আবার আমি মার্কেট প্লেসের বাইরেও কাজ করেছি মার্কেট প্লেসের পাশাপাশি, আবার বর্তমানে চাকরিও করছি, তো সবাই চায় এক্সট্রা আর্নিং জেনারেট করতে, স্টেবিলিটি লাইফে চায়। সো দ্যাটস ওয়াই মানুষ এরকম ফ্রিল্যান্সিংয়ের কোর্স নিয়ে আসে। তার কথা হলো আমি ফ্রিল্যান্সিং করছি, আমরা এখন যদি এটা মানুষকে শেখাই আরও কয়েকজন স্বাবলম্বী হোক, সমস্যা নাই তো, কারণ আমি যদি বাংলাদেশের মানুষকে না শেখাই, বাইরের দেশের মানুষ কি কাউকে শেখাচ্ছে না? ইন্ডিয়া থেকে কম্পিটিশন বাড়তেছে, পাকিস্তান থেকে কম্পিটিশন বাড়তেছে, সো বাইরের দেশের মানুষ কাজ পাওয়ার জন্য এত এত কম্পিটিশন, তারা ঠিকই মানুষকে শেখাচ্ছে, তারা মানুষ কম্পিটিশনে অংশগ্রহণ করতেছে, বাংলাদেশের মানুষ কেন পিছিয়ে থাকবে? এটা ভেবেও যদি কেউ, যেমন এসআরডিএমআইটির মেইন গোলই কিন্তু বেকারত্ব দূর করা, সো এই যে থিঙ্কিং আউট অফ দ্য বক্সের বাইরে থিঙ্কিং করে ফ্রিল্যান্সিং করে বা ডিজিটাল মার্কেটিং বিভিন্নভাবে কাজে লাগিয়ে আর্নিং করা যায়, স্বাবলম্বী হওয়া যায়, এটা নিয়ে যখন আমরা কাজ করতেছি তখন নেগেটিভিটির শিকার হচ্ছে আমরা, যে আমরা কেন শিখাবো, আমরা তো ফ্রিল্যান্সার, আমরা তো বড় বড় প্রজেক্ট করি। হ্যাঁ করি, প্রজেক্টও যেমন করতেছে, আমার পাশাপাশি এজেন্সিও আছে, বিজনেসও আছে, এখন চাকরিও করতেছে, আবার আমরা ফ্রিল্যান্সিংয়ে শিখাবো, সবই করবো। আপনার কাছে যদি অপরচুনিটি থাকতো এবং মাসে যদি আপনার একটা ডিসেন্ট অ্যামাউন্ট আসতো আপনিও করতেন, এটা নিজেকে ওইভাবে গড়ে তুলতে হবে। হ্যাঁ, নিজেকে ওইভাবে গড়ে তুলতে হবে। এবং আমার কথা হলো আমরা যদি বাংলাদেশে আসলেই সব ট্রেনাররা ফ্রিল্যান্সিং শেখানো বা ডিজিটাল মার্কেটিং শেখানো কমপ্লিটলি ক্লোজ করে দিই, আমাদেরই ক্ষতি হবে। এই যে আমাদের বাংলাদেশের জেনারেশন তাদের ক্ষতি হবে কেন? কারণ বাইরে কিন্তু কম্পিটিশন বাড়তেছে। আমি তো বাইরের দেশে কাজ করি, আমি দেখতেছি যে ফিলিপিন্সরা তারা একেবারে বেস্ট কোয়ালিটির সার্ভিস দেয় অ্যাজ এ ফ্রিল্যান্সার। আপনি যদি ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এবং ফিলিপিন্সের তুলনা করেন তাহলে ফিলিপিন্স টপে থাকবে। তারা ইংলিশ কমিউনিকেশনে বেটার, তারা $5 সার্ভিস $5 মতো একেবারে ফেলে দেয় না। $5 সার্ভিস তারা $500 মতো সার্ভিসটা প্রোভাইড করার চেষ্টা করে। ক্লায়েন্টরা খুবই স্যাটিসফাইড হয় তাদের সার্ভিস নিয়ে। অনেকে তো আপওয়ার্কে ডিরেক্ট বলে দেয় যে ফিলিপিন্স থেকে যদি কোনো ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করে তাহলে শুধু তারা নিবে, না হলে না, ফিলিপিন্স থেকেই তারা নিবে। এই যে তাদের একটা যে প্রেস্টিজ বাড়তেছে, আর যেখানে বাংলাদেশের প্রেস্টিজ কমতেছে, কারণ কি সবাই ঢালাওভাবে মনে করেন শিখে মার্কেটে নেমে যাচ্ছে, অথবা অন্যদেরকে ভালোভাবে শেখাতে বাধাগ্রস্ত করতেছে। সো এটার জন্য বাংলাদেশ পিছিয়ে আছে, পাকিস্তান আগে যাচ্ছে, ইন্ডিয়া তো অলরেডি আইটি সেক্টর যথেষ্ট ডেভেলপড। সো বাংলাদেশে আমি মনে করি এই 4টার মধ্যে আস্তে আস্তে গ্রো করার সুযোগ আছে। বাংলাদেশ 2 বছর আগেও 8 নম্বরে ছিল ফ্রিল্যান্সার হিসেবে, এখন 29-এ চলে গেছে। কারণ এই টাইপের মানুষগুলো, যারা মানুষ যখন আগাইতে যায় তখন পিছু টান দিয়ে ধরে, হয় ট্রেনারদের ধরে নয় স্টুডেন্টদের ধরে। ট্রেনারদের ধরে যে আপনারা এত ইনকাম করলে কেন কোর্স করাচ্ছেন বা শিখাচ্ছেন মানুষকে, না শিখাবেন না, ঠিক আছে আমরা না শিখাইলাম, তাহলে ওই যেটা হচ্ছে বাইরের দেশে ঠিকই সবাই স্টেবল হচ্ছে, বাংলাদেশে আনস্টেবিলিটি বাড়তেছে, বেকারত্ব বাড়তেছে, সবাই সরকারি চাকরি নিয়ে পড়ে আছে বা বেসরকারি চাকরিতে স্যালারি পাচ্ছে না, বকা খেয়ে চাকরি ছেড়ে দিচ্ছে, এটাই চলবে। আর যদি আমরা আউট অফ দ্য বক্স থিঙ্কিং করে এই জিনিসটা কন্টিনিউ করি তাহলে অন্যান্য ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যেরকম চলতেছে অন্যান্য দেশের সাথে আমরাও কম্পিটিশন করে এরকম একটা রেপুটেশন চাইলেই তৈরি করতে পারি। সেই 29 থেকে আবার আমরা 8-এ চলে আসবো ইনশাল্লাহ। 8-এ কেন, আমরা 1-এও চলে আসতে পারি যদি পুরো কমিউনিটি নিয়ে আমরা সেইভাবে আগাই। ওই জিনিসটা নিয়ে কাজ আমরা ওইটা নিয়ে কাজ করতেছি যাতে এই
আমরা যেটা পিছিয়ে গেছে, বাংলাদেশ দিন দিন পিছাচ্ছে মানুষের এই নেগেটিভিটি দেখে, আমরা সেই নেগেটিভ পার্টটা সরাই আমরা পজিটিভিটি নিয়ে কাজ করি। পজিটিভলি আমরা আগাবো, মানুষকে প্রপারলি এডুকেট করব, সবগুলো অপশন তার সামনে দিব। এখন আপনি চুজ করেন এই নলেজটা আপনি কোথায় কাজে লাগাতে চাচ্ছেন, যেহেতু আপনি সব এখন জানেন। অনেকগুলো অপশন, নট জাস্ট ফ্রিল্যান্সিং, নট জাস্ট আমি ইন্ডিয়ান পাকিস্তান বায়ারদের সাথে কাজ করবো অথবা ফাইবার আপওয়ার্কে কাজ করবো। আপনার আর্নিংয়ের সকল অপশন আপনার সামনে দেওয়া হয়েছে, আপনি চুজ করেন, লাইক বুফে লাঞ্চের মতো। আপনার সাথে 100+ আইটেম আছে, এখন আপনি যেটা ইচ্ছে সেটা খাওয়া দাওয়া করেন। থ্যাংক ইউ সো মাচ। আজকের এপিসোডটা অনেক ইন্টারেস্টিং ছিল, অনেক কিছু আমরা শিখতে পারলাম, জানতে পারলাম, যেগুলো আসলে স্টুডেন্ট বলেন বা জেনারেল অডিয়েন্স বলেন, ওরা এই বিষয়গুলো না কোথাও রিসার্চ করেও না পাবে না। সো থ্যাংক ইউ সো মাচ স্যার আমাদের সাথে এই নলেজগুলো শেয়ার করার জন্য। লাস্টলি আমি শুরুতেই যেরকম বললাম আপনাদেরকে, যে এরকমই অপ্রত্যাশিত সফলতার গল্প আপনাদেরকে শোনাবো, যেখানে আপনি দেখলেন যে একটা জিনিসই আমরা নোটিস করলাম পুরাটা এপিসোডে, যে শাইক স্যার কিন্তু কখনো থেমেছিল না। উনি সব সময় কিছু না কিছু করে গেছে, এক্সপ্লোর করছে, এবং নিজের জন্য কোনটা বেস্ট সেটা কিন্তু উনি নিজে ডিসাইড করতে পেরেছে, কারণ এক্সপ্লোর করেছে। সো আপনি যদি থেমে যান কোনো জায়গায়, তাহলে কিন্তু আপনি সফল হতে পারবেন না। তাহলে কি আমরা বলতে পারি যে সাকসেসের কিটা হচ্ছে থেমে না থাকা, লেগে থাকা, রাইট? যে আপনার ফ্লোতে থাকতে হবে। সো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান ফর ওয়াচিং। দেখা হবে নেক্সট এপিসোডে। টিল দেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।